দেখ, যে চ্যাপ্টার পড়াবো এটা ক্লাস 11 এর ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এখান থেকে 6 মার্কস আসবে, ঠিক আছে? এটা ইউনিট 3 তে আছে বইতে। বইয়ে যে 4টি ইউনিট ফেলেছে তার মধ্যে এটা ইউনিট 1, তো বেশ কিছু থিওরি বাকি আছে। 2-3টে চ্যাপ্টার হয়েছে আর বাকি সব থিওরি গুলো বাকি আছে। ইউনিট 2 পুরো কমপ্লিট, ইউনিট 4 কমপ্লিট, ইউনিট 3 তে কি বলেছে এখানে একটা করে পড়বো। চ্যাপ্টারের নাম হচ্ছে প্রভিশন এন্ড রিজার্ভ। চ্যাপ্টারের নাম হচ্ছে প্রভিশন এন্ড রিজার্ভ। আমার কিছু নোট আছে, নোটটা আমি পড়িনি, তারপর তোদের বইয়ের নোটও পড়াবো। নিমাই বাগচির বইয়ের কিছু নোটস আছে, সেটা বলে দেবো। আগে এই বেসিক গুলো ক্লিয়ার করে নিলে তাহলে বোঝা যাবে প্রভিশন আর রিজার্ভ যে 6 নাম্বার আছে, 6টা এমসিকিউ আসবে, ব্যাপারগুলো বুঝতে হবে, ঠিক আছে? এখানে কোনো অঙ্ক নেই, কিছু অঙ্ক আসবে না, যা আসবে পুরো থিওরি, ঠিক আছে? যা আসবে কিন্তু পুরোপুরি থিওরি আসবে, ঠিক আছে? তো দেখ, 6টা এমসিকিউ আসবে থিওরির। কি বলেছে এখানে? বলছে প্রথমে চ্যাপ্টারের নাম হচ্ছে প্রভিশন এন্ড রিজার্ভ। তাহলে আগে জানতে হবে প্রভিশন জিনিসটা কি আর রিজার্ভ জিনিসটা কি, ঠিক আছে? অ্যাকাউন্টস এর খুব বড় মানে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ঠিক আছে? প্রভিশন আর রিজার্ভ সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? তো প্রথমে পড়বো হোয়াট ইজ প্রভিশন। হোয়াট ইজ প্রভিশন? প্রভিশন কি? এটা একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। আমরা যে অ্যাকাউন্টেন্সি করি, আমরা যে পুরো যে হোল অফ দ্য অ্যাকাউন্টস আছে, পুরো অ্যাকাউন্টস করি, আমরা এএস টাকে ফলো করে অ্যাকাউন্টস করে থাকি। এএস এর ফুল ফর্ম হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ঠিক আছে? এরপর আছে একটা চ্যাপ্টার আছে, ইউনিট 1 আছে, এএস আছে, ঠিক আছে? তো আমরা যে অ্যাকাউন্টেন্সি করি, কাকে ফলো আপ করে অ্যাকাউন্টেন্সি করি? এএস টাকে ফলো করে করি। এএস এর ফুল ফর্ম হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। তো এএস 1 আমাকে কি বলছে? দেখ, এএস 1 কি বলেছে একটু শুনে নে। এএস 1 বলেছে যদি কোনো লস হয়, যদি তোর যদি মনে হয় ফিউচারে তোর ব্যবসায় কোনো লস হতে পারে, এমন এমন কিছু কার্যকলাপের ফলে, এমন কিছু কাজ করলি তার জন্য তোর ফিউচারে লস হতে পারে, বলতো এমন কিছু অ্যাক্টিভিটিস, এমন কিছু কাজকর্ম করলি যার জন্য তোর ফিউচারে তোর ব্যবসায় লস হতে পারে। আজকে না, ফিউচারে 2 বছর, 3 বছর, 4 বছর বা পরের বছর লস হতে পারে। এমন কিছু কাজকর্ম করলি তাহলে তোর ব্যবসায় ফিউচারে লস হতে পারে। আবার স্যার এরকম হতে পারে, এমন কিছু কাজকর্ম করলাম ফিউচারে লাভ হতে পারে। হ্যাঁ, হতে পারে। এএস 1 কি বলছে? যদি তোমার মনে হয় এমন কিছু কাজকর্ম করলে যার ফলে তোমার ফিউচারে লস হতে পারে, তাহলে তার রেকর্ডিং আজকে করতে। কি বললাম বুঝতে পারলি? খুব কনসেপ্টটা মন দিয়ে শুনতে হবে। এএস 1 তোকে কি বলছে? এএস 1 বলছে তোমার যদি মনে হয় তুমি এমন কিছু কাজকর্ম করলে, অ্যাক্টিভিটিস, কাজকর্মকে ইংরেজি বলে অ্যাক্টিভিটিস, এমন কিছু অ্যাক্টিভিটিস করলে যার জন্য তোমার ফিউচারে ব্যবসায় লস হতে পারে, ঠিক আছে? তাহলে তার রেকর্ডিং আজকে বইতে করে দাও। তার রেকর্ডিং আজকে বইতে করে দাও। কবে 2 বছর পর লস হবে 2 বছরের ওয়েট করো না, আজকেই রেকর্ড করে দাও বইতে। তুমি বুঝতে পারছো 2 বছর পরে একটা লস হতে পারে, তাহলে তার রেকর্ডিং আজকেই করে দাও, ঠিক আছে? এটাই এএস 1 বলছে। স্যার যদি মনে হয় 2 বছর পরে আমার ব্যবসায় লাভ হতে পারে, তার রেকর্ডিং আজকে করবে না। লাভ হলে তার রেকর্ডিং করো না, লস হলে তার রেকর্ডিং আজকে করো। এটাই এএস 1 বলেছে, ঠিক আছে? তাহলে এখানে দেখ কি লিখেছে। আর প্রভিশন, এটাই প্রভিশন। এই প্রভিশন সম্পর্কে না কথাবার্তা এএস 1ই বলেছে। দেখ কি বলেছে, অ্যান্টিসিপেট দ্য লসেস, বাট ডু নট রেকর্ড ফিউচার ইনকাম। তার মানে কি বলছে? অ্যান্টিসিপেট দ্য লসেস, তোর যদি মনে হয় তোর ব্যবসায় ফিউচারে লস হতে পারে, যদি মনে হয় তোর ব্যবসায় ফিউচারে লস হতে পারে, তার রেকর্ডিং আজকে করে দাও, ঠিক আছে? কিন্তু ফিউচার ইনকামের রেকর্ড আজকে করতে বলছে। অ্যান্টিসিপেট লস বাট ডু নট রেকর্ড ইনকাম, ফিউচার ইনকাম, বাট ডু নট রেকর্ড ফিউচার ইনকাম। বলছে অ্যান্টিসিপেট দ্য লসেস বাট ডু নট রেকর্ড ফিউচার ইনকাম। তা এই এএস 1 সম্পর্কে কি বলছে একটা লাইনের ইংলিশটার মানে মানে আমি ব্যাখ্যা করলাম। এই ব্যাখ্যাটা বুঝতে পারলি? ব্যাখ্যাটা খুব জরুরি। তোমার যদি মনে হয় ফিউচারে লস হতে পারে, তার রেকর্ডিং আজকে করো। যদি মনে হয় না না ফিউচারে লস না, ফিউচারে লাভও তো হতে পারে, ইনকামও তো হতে পারে, তার রেকর্ডিং আজকে করা দরকার। লসটাকে রেকর্ড করো, ইনকামটাকে রেকর্ড করার দরকার নেই, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে এএস 1 বলেছে। এবার প্রশ্ন হলো, স্যার এই লসটা বইতে কি করে রেকর্ড করতে হয়? এই লসটা বইতে কি করে রেকর্ড করতে লিখেছে, হাউ টু রেকর্ড সাচ লসেস। এই লসটা বইতে কিভাবে রেকর্ড করা হয়? দেখি কিভাবে রেকর্ড করা হয়। বলছে প্রভিশন ক্রিয়েট করে। বলছে প্রভিশন ক্রিয়েট করে। এই লসটা বইতে কি করে রেকর্ড করা হয়? প্রভিশন ক্রিয়েট করে। প্রভিশন বাংলা মানে বল, প্রভিশন বাংলা মানে পরে বলে দেবো, ঠিক আছে? তো ইংলিশটাই বেশি ইজি, ঠিক আছে? তার মানে এই ধরনের লস কিভাবে ক্রিয়েট করা হয় বইতে? প্রভিশন ক্রিয়েট করে। আচ্ছা, এবার আমরা প্রভিশন কিভাবে ক্রিয়েট করি? প্রভিশন কি করে ক্রিয়েট করি? দেখ, প্রভিশন আমরা ক্রিয়েট করি দুভাবে ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? প্রভিশন কিভাবে ক্রিয়েট করতে? প্রভিশন হয় আমরা লাইবিলিটির মাধ্যমে ক্রিয়েট করতে পারি। আচ্ছা, তাহলে তো নাম তো শুনেছিস, এই টার্মটা তো নতুন না, এই টার্মটা নতুন না। লাইবিলিটির নাম তো শোনাই আছে, আমাদের লাইবিলিটির নাম শোনা আছে, আবার অ্যাসেট নামও শোনা আছে, ঠিক আছে? তো আমি তোকে একটা জিনিস বলছি, এতে এখন একটু বুঝতে অসুবিধা হবে, সেকেন্ড সেমিস্টার এগুলো আছে। তোদের বলেছিলাম আগে ব্যালেন্স শিট বলে একটা কথা বলেছিলাম আগে কোনদিন, ব্যালেন্স শিট বলেছিলাম না? ব্যালেন্স শিট লিখলাম, জাস্ট ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট কথা বলেছিলাম। ব্যালেন্স শিট এরকম একটা দাগ হতো, তীর মতন দাগ হতো বলেছিলাম। ব্যালেন্স শিটের দুটো দিক বলেছিলাম, দুটো দিক কি কি দিক বলেছিলাম বল?
একটা বাদিক, এই বাদিকে কি হয় মনে আছে নাকি? না মনে থাকলে আমি বলে দেবো, চিন্তা নেই, কারণ এটা সেইভাবে তো আমি অ্যানালাইসিস করিনি। ব্যালেন্স শিটের দুটো দিক হয়, একটা বাদিক একটা ডান দিক। বাদিকে কি হতো? লাইবিলিটি, মনে হচ্ছে লাইবিলিটি। বাদিকে মনে হয় বাদিকে লাইবিলিটি। অ্যাকাউন্টিং ইকুয়েশন করেছিলাম। অ্যাকাউন্টিং ইকুয়েশনের ফর্মুলা কি মনে আছে? থিওরি যদি পরীক্ষায় দেয় বল, অ্যাকাউন্টিং ইকুয়েশনের ফর্মুলা কি? পরীক্ষায় দিতে পারে, হয়ে গেছে তো চ্যাপ্টার অ্যাকাউন্টিং ইকুয়েশন। ফার্স্ট চ্যাপ্টারে ফার্স্ট ইউনিটে ছিল অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশনের ফর্মুলা মনে আছে? অ্যাকাউন্টিং ইকুয়েশন, না ভুল বলে দিলি, ভুল বলে দিলি। অ্যাসেট ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটি। অ্যাসেট ইকুয়াল টু, ওই অ্যাকাউন্টিং ইকুয়েশনটাই হচ্ছে ব্যালেন্স শিট। অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে ব্যালেন্স শিট। এই দেখ, ডান দিকটাকে আমরা বলি অ্যাসেটস, ডান দিকটাকে আমরা বলি অ্যাসেটস, আর বাঁ দিকটাকে বলে লাইবিলিটি। আমি পুরো লিখলাম, জায়গা নেই বলে, লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। তাহলে বুঝতে পারলি তো, লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। তাহলে কি বুঝতে পারলি? ব্যালেন্স শিট তো যে জানতি, ব্যালেন্স শিট কি? ব্যালেন্স শিট দুটো দিক হয়, একটা অ্যাসেট সাইড আর একটা লাইবিলিটি সাইড। ডান দিকটাকে বলে অ্যাসেট আর বাঁ দিকটাকে বলে লাইবিলিটি ক্যাপিটাল, ঠিক আছে তো? তো এখানে কি বলেছে, তুমি কি করে প্রভিশন ক্রিয়েট করবে? প্রভিশন ক্রিয়েট করতে পারি আমরা লাইবিলিটির দিক থেকেও প্রভিশন ক্রিয়েট করতে পারি, আবার অ্যাসেটের দিক থেকেও প্রভিশন ক্রিয়েট, ঠিক আছে? লাইবিলিটির দিক দিয়েও প্রভিশন ক্রিয়েট হয়, আবার অ্যাসেটের দিক থেকেও প্রভিশন ক্রিয়েট হয়, ঠিক আছে? এবার এর উদাহরণ তোকে বোঝাবো। তার মানে ধর কোনো একটা প্রভিশন তৈরি করলি, যদি মনে হয় এই দিকে তৈরি করলি লাইবিলিটির দিকে, তখন হলো লাইবিলিটির দিক দিয়ে প্রভিশন। কখনো কখনো কোনো প্রভিশন এই অ্যাসেটের দিক দিয়েও হয়, ঠিক আছে? সব বলবো প্রভিশন জিনিসটা কি। যেমন ধর একটা উদাহরণ বলছি। ধর আজকে আমি একটা ব্যবসা করছি, আমি বুঝতে পারছি কোনো একটা কেসে ফাঁসতে পারি। মানে যারা ব্যবসা বাণিজ্য করে ওরা বিভিন্ন রকমের কেস কেস খেতে পারে, বিভিন্ন রকমের কেস। কারণ কেস মানে কি, মানে অনেক রকমের কেস হয় ব্যবসা বাণিজ্যে, বিভিন্ন রকমের কেস হয়, ঠিক আছে? এরকমই একটা কেস কি করেছে জানিস তো? লিগাল ক্লেম, ঠিক আছে? হয়তো আমি ব্যবসা করছি, ব্যবসার মধ্যে আমার কিছু ফ্রড আছে, ফ্রড, ঠিক আছে? ফ্রড আছে, তাই জন্য অপোনেন্ট পার্টি আমার বিরুদ্ধে কি কেস করলো। বা ধর আমি কোনো একটা প্রোডাক্ট তৈরি করছি, আমি অন্য কোনো লোক আছে, অন্য কোনো কারোর কারোর প্রোডাক্টের যে কি বলবো, ও কিভাবে প্রোডাক্টটা তৈরি করে সেই জিনিসটা চুরি করে আমি তৈরি করছি, এরকম কেস খেতে পারে। বিভিন্ন রকমের কেস হয়, বিভিন্ন রকমের কেস হয়। ওই ট্রেডমার্ক, মানে দেখবি দেখবি কেউ দেখবি ফোন তৈরি করে, ফোন তৈরি করে দেখবি একটা কোম্পানি ফোন তৈরি করলো। এবার ওর ফোন আমি চুরি করলাম না, ওর ফোন তৈরি করার ফর্মুলাটা চুরি করলো। ফর্মুলা কি? ফর্মুলায় ফোন তৈরি করেছে, আমি কেস খেয়ে যাবো, আমি কেস খেয়ে যাবো, ঠিক আছে তো? তার মানে কেস খেয়ে যাবো, মানে কে কেস করবে? ওই অপোনেন্ট পার্টি আমার এগেনস্টে কেস করবে, ওই অপোনেন্ট পার্টি আমার এগেনস্টে কেস করবে। ওই কেসে, এবার কেসে আমি কোর্টে লড়লাম, আমি জিততেও পারি হারতেও পারি। কোর্টে আমি কোর্টে যখন লড়াই হবে জিততেও পারি হারতে পারি। যদি আমি হারি তাহলে কিন্তু অপোনেন্ট পার্টিকে ক্ষতিপূরণ দিতে হবে, কম্পেনসেশন দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে, ঠিক আছে তো? তাহলে এবার আমি যখন কোর্টে কেস লড়বো, আমি তো একটা লয়ারটাকে ফিট করবো, লয়ার ফিট করবো। এবার লয়ার আমাকে আগাম একটা অনুমান দিয়ে দেবে, একটা অনুমান দিয়ে দেবে, দেখো তুমি এই কেসে হারতে চলেছো, তোমাকে এত টাকা কিন্তু অপোনেন্ট পার্টিকে ক্ষতিপূরণ দিতে হতে পারে। শিওর না, বাট দিতে হতে পারে ক্ষতিপূরণ। হেরে গেলেই ক্ষতিপূরণ দেবে, হেরে গেলে তুমি কেসে হেরে গেলে ক্ষতিপূরণ দেবে। তাহলে এই জিনিসটাকে কি বলে? এই যে লিগাল ক্লেম নামটা বুঝলে, লিগাল ক্লেম। এবার বুঝলে লিগাল ক্লেম জিনিসটা কি? লিগাল ক্লেম তার মানে কি? তার মানে কি এই ধরনের, তাহলে তোকে ওই অপোনেন্ট পার্টি আমার কাছে কম্পেনসেশন চাইবে, আমাকে দিতে হবে, দিতে হবে। এর জন্য আমাকে আলাদা করে না টাকা সরিয়ে রাখতে হবে, এর জন্য আমাকে আলাদা করে টাকা সরিয়ে রাখতে হবে। কি বললাম বুঝতে পারলি তো? আলাদা করে টাকা সরিয়ে রাখতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে তোর লাইবিলিটি সাইড দিয়ে বলে, আলাদা করে টাকাটা সরিয়ে রাখতে হবে, লিগাল ক্লেম, ঠিক আছে? এবার এর ওপর যে প্রভিশন তৈরি হয় তাকে বলে প্রভিশন ফর লিগাল ক্লেম। এর ওপর যে প্রভিশন তৈরি হয় তাকে বলে প্রভিশন ফর লিগাল ক্লেম, ঠিক আছে? আর এটা কি, তুই ভাব, তুই আলাদা করে টাকাটা সরিয়ে রাখতে হবে। এবার তুই বল, সিম্পল ব্যাপার, টাকা তুমি সরাবো, কেন টাকা সরাবো না? আজকে ধর অপোনেন্ট পার্টি যদি আমার কাছে টাকা ডিমান্ড করি, টাকাটা পাবো কোথা থেকে? ব্যবসার তো অনেকটা ক্ষতি হতে পারে, তাই আমি আলাদা করে টাকাটা সরিয়ে রাখলাম, আলাদা করে 1,00,000 টাকা সরিয়ে রাখছি, ঠিক আছে? টাকাটা সরিয়ে রাখছি, তারপর যখন টাকাটা চাইবে, ওই যে টাকাটা সরিয়ে রাখলাম ওখান থেকে দিয়ে দিলাম। প্রশ্ন হলো টাকাটা কোথা থেকে সরাবো? আমি যে ব্যবসা করছি, ব্যবসায় যে প্রফিট হয়, প্রফিট থেকে টাকাটা সরিয়ে রাখবো, ঠিক আছে? প্রফিট থেকে টাকা সরিয়ে রাখবো। আর এটা হচ্ছে এক ধরনের লাইবিলিটি, এটা হচ্ছে এক ধরনের লাইবিলিটি। তাই আমরা লাইবিলিটি দিক থেকে কি করে প্রভিশন ক্রিয়েট করি, লাইবিলিটি দিক থেকে প্রভিশন, একটা উদাহরণ। এবার অ্যাসেট দিক দিয়ে উদাহরণ যদি বলি, দেখ অ্যাসেটের দিক দিয়ে তোকে উদাহরণটা বোঝাই, বুঝতে হবে তোকে অ্যাসেট দিক দিয়ে উদাহরণটা কি বলবো। আজকে আমি ব্যবসা করছি, যাদেরকে আমরা ধারে মাল বিক্রি করি তাদেরকে কি বলা হয়? যাদেরকে ধারে গুডস বিক্রি করি তাদেরকে কি বলা হয়? ডেটার্স। এবার যাদেরকে ধারে মাল বিক্রি করি সবাই টাকা দিয়ে দেবে? কেউ তো টাকা মারতে পারে। যাদেরকে ধারে মাল বিক্রি করি তাদের মধ্যে সবাই কি ভালো লোক হয়? কেউ না কেউ তো টাকা মেরে দেয়। টাকা মেরে দিলে তাকে কি বলা হয়? ব্যাড ডেট। টাকা মেরে দিলে ব্যাড ডেট। এবার আমি ধর এবছর ব্যবসা করছি, মনে করছি পরের বছর টাকা মার যেতে পারে। শুধু কি এই বছরই টাকা মার যাবে? নেক্সট ইয়ারও তো টাকা মার যেতে পারে, নেক্সট ইয়ারও তো টাকা মার যেতে পারে।
কি বুঝতে পারছিস না? ব্যাপারটা ভালো করে বুঝবি, কনসেপ্টটা বুঝবি, কারণ এই কনসেপ্টটা বুঝবি। আমরা যাদেরকে ধারে মাল বিক্রি করি তাদেরকে বলে ডেটার্স। এবার এবছর আমার টাকা যারা মেরে দিল, যারা আমার টাকা মেরে দিয়েছে তাদেরকে ব্যাড ডেট বলে। এবার এবার এরকম তো ঘটনা ঘটতেই পারে, এই বছর মেরে দিয়েছে, পরের বছর তো মারতে পারে, পরের বছর তো টাকা মারতে পারে, তারপরের বছর তো টাকা মারতে পারে। বুঝতে পারছিস? স্যার আজকে আমি পড়াচ্ছি, আমি বহু স্টুডেন্ট পড়াচ্ছি, ধর এবছর ধর কোনো স্টুডেন্ট টাকা পয়সা মেরে চলে গেছে, ব্যান্ডেড হয়ে গেছে। এবার ধর আরো অনেক স্টুডেন্ট পড়ছে আমার কাছে, এবার ওদের কাছে টাকা চাইছি, রীতিমতো রেগুলার টাকা চাইছি, অনেকেই পড়ছে, অনেকে টাকা দিচ্ছে, আবার অনেকে টাকা চাইছি, টাকা দিচ্ছে না, ডিনাই করে যাচ্ছে। তার মানে কি বুঝতে পারছি? যে বারবার করে টাকা চেয়েছি, টাকা দিচ্ছে না, তার মানে কি ও ও টাকা দেওয়ার চিন্তা ভাবনাটা নেই। যেমন আমি ব্যবসা করছি, আমার দোকানে অনেক কাস্টমার আছে, অনেক কাস্টমার আছে, ওর কাছে টাকা চাইছি, মাল নিয়ে যাচ্ছে, টাকা চাইছি, টাকা আর দিচ্ছে না, বারবার টাকা চাই, টাকা আর দিচ্ছে না। তার মানে এখান থেকে আমি কি একটা ধারণা করতে পারি, এই টাকাটা আমার তো মার যেতে পারে। আমি বারবার টাকা চাইছি, টাকা আর দিচ্ছে না, ও সমস্ত কথা বলছে, কিন্তু টাকার প্রশ্ন যখনই উঠছে তখন কথাটাকে এড়িয়ে যাচ্ছে। তার মানে ওর চিন্তা ভাবনাটা কি হচ্ছে? তারপর খুব বেশি ওকে ফোর্স করলে তখন অন্য দোকান থেকে মাল কিনতে, আমার দোকানে আর আসছেই না। তার মানে এই চিন্তা ভাবনাটা কি হচ্ছে? ও টাকাটা দেওয়ার প্রতি চিন্তা ভাবনা নেই, ও টাকাটা মেরে দেওয়ার চিন্তা ভাবনা আছে। এবার কি, হয়তো এসব টাকাটা কয় মারবে, এই বছর মারেনি, হয়তো পরের বছর মারবে, বা তারপরের বছর মারলো। তোমার টাকাটা আজ মারছে না, কয় মারতে পারে, ফিউচারে টাকাটা মেরে দিতে পারে। ঠিক আছে, টাকাটা ফিউচারে মেরে দিতে পারে। কি বললাম বুঝতে পারলি তো? ফিউচারে আমার টাকাটা মেরে দিতে, আবার নাও তো মারতে পারে। আমি মনে করছি টাকাটা মারতে পারে, আবার নাও মারতে পারে। ঠিক আছে তো? তার মানে কি, এরকম একটা সাসপেন্স জিনিস তৈরি করেন, টাকাটা মারতেও পারে, আবার টাকাটা মারতে নাও পারে। তার জন্য ধর ফিউচারে ধর আমার কোনো একজন কাস্টমার টাকা মেরে দিল, তাহলে আমার ব্যবসার অনেকটা ক্ষতি হতে পারে। ঠিক আছে, ক্ষতি হতে পারে। তার জন্য আমি এই বছরই, যে পরের বছর আমার টাকাটা মারতে পারে, তো চলো তার রেকর্ডিং আজকেই বইতে করে দিই। ঠিক আছে, তাহলে পরের বছর ব্যবসায় সঠিক লাভ বের করতে পারো, ব্যবসার সঠিক লাভটা বের করতে পারো। ঠিক আছে তো? তো এখান থেকে তাহলে এর উপর বেস করে কোম্পানি একটা প্রভিশন তৈরি করে, প্রভিশন তৈরি করে। দেখ এখানে তাই বলেছে, কিছু ডেটার্স আছে যাদের নিয়ে আমার ডাউট আছে, যাদের নিয়ে ডাউট আছে, ডাউট আছে মানে আমার টাকাটা মারতে পারে, আর এই ডাউট থেকে এসে ডাউটফুল, ডাউট থেকে এসে ডাউটফুল। ঠিক আছে, তো এদের ওপর ওই যারা আমার টাকা মারতে পারে, যে সমস্ত ডেটার্স আমার টাকা মারতে পারে, তো ওর এগেনস্টে একটা প্রভিশন তৈরি করছে। এইরকম প্রভিশনটাকে বলে প্রভিশন ফর ডাউটফুল ডিউস। ঠিক আছে, এরকম প্রভিশনকে বলে কি হয়, প্রভিশন ফর ডাউটফুল ডিউস। তাহলে এখানে যে প্রভিশনটার উদাহরণ, এখানকার প্রভিশনের উদাহরণ একটু আলাদা হলো না, ডিফারেন্স হলো না? ঠিক আছে তো? তাহলে এই লাইবিলিটি সাইড দিয়ে যে প্রভিশন তৈরি করা হয় তার একটা উদাহরণ বললাম, লাইবিলিটি দিক দিয়েও প্রভিশন তৈরি করা হয়, আবার অ্যাসেট দিক দিয়েও প্রভিশন তৈরি করা হয়। ঠিক আছে, অ্যাসেট দিক দিয়ে প্রভিশনের একটা উদাহরণ বললাম, লাইবিলিটি দিক দিয়ে প্রভিশনের একটা উদাহরণ বললাম। ঠিক আছে, তো দেখ এবার দেখ, এই লাইবিলিটি দিক দিয়ে যে প্রভিশন তৈরি করা হয় সেটা লাইবিলিটি সাইডে বসবে, আবার অ্যাসেট সাইড দিয়ে যে প্রভিশন তৈরি করে সেটা অ্যাসেট সাইডে বসে। ঠিক আছে, তো অ্যাসেট সাইডে বসে। স্যার অ্যাসেট সাইডে প্রভিশন কি করে বসে? এখানে লিখেছি, আমি তোকে দেখাচ্ছি, এই জিনিসগুলো বুঝতে হবে তোকে। এটা লাইবিলিটি, এখানে কি লিখেছে, বাই ওয়ে অফ রিডাকশন দ্য ভ্যালু অফ অ্যাসেটস। দেখ লাইবিলিটি সাইডের উপর যে প্রভিশন তৈরি করবি ওটা ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইড ডাইরেক্ট বসে। ঠিক আছে, আর তুই যখন অ্যাসেটের উপর প্রভিশন তৈরি করবি, আর একটা মানে মাথায় রাখবি, পরীক্ষা যদি বলে প্রভিশন কিন্তু এক ধরনের লাইবিলিটি, প্রভিশন মানেই লাইবিলিটি। সে তুই অ্যাসেট দিক দিয়ে তৈরি কর বা লাইবিলিটি দিক দিয়ে তৈরি কর, প্রভিশন মানেই কিন্তু লাইবিলিটি। তাহলে অ্যাসেট দিক দিয়ে প্রভিশন তৈরি করলি, অ্যাসেট দিক দিয়ে প্রভিশন তৈরি করলে ওটা লাইবিলিটি কিভাবে দেখাবি? কি লিখেছে, বাই ওয়ে অফ রিডাকশন ফ্রম ভ্যালু অফ অ্যাসেটস, অ্যাসেটের ভ্যালু কমাতে হবে, অ্যাসেটের ভ্যালু কমাতে হবে। ধর আজকে ধর আমি ব্যবসা করছি, আমি কাস্টমারের কাছে 10 লাখ টাকা পাই, মনে করছি পরের বছর আমার 1 লাখ টাকা মার যেতে পারে, তাহলে আমি আজকে ডেটার্স কত টাকা লিখবো ব্যালেন্স শিটে, 9 লাখ টাকা লিখবো। তাহলে বুঝতে পারলি কি করলাম, 10 লাখ টাকার জায়গায় কত লিখলাম, 9 লাখ টাকা। 10 লাখ থেকে 1 লাখ টাকা বাদ দিলাম, কোন 1 লাখ টাকা, যেই টাকাটা মার যেতে পারে, তো প্রভিশন বাদ দিলাম, 9 লাখ টাকা লিখলাম। তাহলে মোটামুটি ভাবে এইটুকু জিনিসটা বুঝতে পারলি। তাহলে তোর বইয়ের নোটও পড়াও, বইতে কি লিখেছে দেখ, আমি বেশি কিছু পড়াইনি, এখন মধ্যে এইটুকু পড়ালাম। তাহলে বল এইটুকু বুঝতে পারলি। এইবার এটা কি করে করা হয়, এটা কি করে করা হয়, এই যে এইটা বললাম না, এটা তো বইতে রেকর্ড করব। তাহলে আমি মনে করছি আমার ক্লায়েন্ট বা ধর আমার কোনো কম্পিউটার আমার এগেনস্টে কেস করবে, কেস করে আমি মানছি আমি কেসে হেরে যাব, আমাকে ক্ষতিপূরণ দিতে হতে পারে। কত টাকা দিতে পারে ক্ষতিপূরণ? 1 লাখ টাকা দিতে পারে। 1 লাখ টাকা পাবো কোথা থেকে? 1 লাখ টাকা আজকে দিতে হবে না, তো ফিউচারে হয়তো পরের বছর বা তার বছর, আজ থেকে 3 বছর পর 1 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হতে পারে। তাহলে 1 লাখ টাকা আমাকে দিতে হবে, আমি 1 লাখ টাকা পাবো কোথা থেকে? আমি 1 লাখ টাকা পাবো কোথা থেকে? 3 বছর পর 1 লাখ টাকা। তাহলে আমাকে আজকে কিন্তু 1 লাখ টাকা সরিয়ে রাখতে হবে। আমরা বাড়িতে দেখি তো, বাড়িতে দেখবি কখনো যদি আনসার্টেনটি আসে, অনিশ্চয়তা, মানে মানে অনেক সময় অনেক জায়গায় মানুষ টাকা পয়সা সরিয়ে রাখে, তো তেমনি আমার মনে হচ্ছে 2 বছর বা 3 বছর পর আমার ক্লায়েন্ট বা আমার অপোনেন্ট আমার কাছ থেকে 1 লাখ টাকা দাবি করতে পারে। 1 লাখ টাকা পাবো কোথা থেকে? টাকাটা আলাদা করে 1 লাখ টাকা সরিয়ে রাখলাম।
আর টাকাটা সরায় কোথা থেকে? কোম্পানি তার লাভ থেকে সরায়। কোম্পানি প্রতি বছর যে লাভ করে ওই লাভ থেকে টাকাটা সরিয়ে রাখে। তা লাভ, প্রফিট, প্রফিট কি ব্যালেন্স? নতুন তোরা জানবি না, বলে দিচ্ছি। প্রফিট হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। কি বললাম? প্রফিট, প্রফিট হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। মনে রাখবি, মনে রাখবি প্রফিট কি ব্যালেন্স? প্রফিট হচ্ছে আমাদের ক্রেডিট ব্যালেন্স। কি বললাম? প্রফিট হলে তাকে বলা হয় ক্রেডিট ব্যালেন্স। প্রফিট হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। যেমন ক্যাশ, ক্যাশ কি ব্যালেন্স বলতে পারবি? ক্যাশ কি ব্যালেন্স? ক্যাশ কি ব্যালেন্স? মেশিন কি ব্যালেন্স? এগুলো বলতে হবে। ক্যাশ ডেবিট ব্যালেন্স, ক্যাশ ডেবিট ব্যালেন্স। তেমনি প্রফিট হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। ঠিক আছে, প্রফিট হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। তাহলে স্যার যদি লস হয়, লস অপোজিট হবে লস ডেবিট ব্যালেন্স, লস হলে ডেবিট ব্যালেন্স। ঠিক আছে, প্রফিট ক্রেডিট ব্যালেন্স, লস ডেবিট ব্যালেন্স। তাহলে বল, তুই 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 মনে করলি আজ থেকে 3 বছর পর তোর অপোনেন্ট তোর কাছ থেকে 1,00,000 টাকা ক্ষতিপূরণ দাবি করবে, এবং যে ক্ষতিপূরণ তোকে দিতেই হবে, 1,00,000 টাকা দাবি করে দিতে হবে। তুই টাকাটা আজকে সরাবি। কত সরাবি? প্রফিট থেকে সরাবি। তাহলে প্রফিট থেকে যদি টাকা সরাস তাহলে প্রফিট বাড়বে না কমবে? বল, প্রফিট থেকে যদি টাকা সরাস প্রফিট বাড়বে না কমবে? কমবে। তা প্রফিট তো ক্রেডিট, ক্রেডিটকে কমাতে গেলে কি করতে হয়? ডেবিট। তাই লিখেছি প্রফিট অ্যাকাউন্ট ডেবিট। এত তোকে একদম মুখস্থ করতে হবে না তোকে, জাস্ট আমি বলছি মুখের কথা শুনতে হবে। এগুলো কিছু দেবে না, এগুলো যখন তুই একটু বড় হবি তখন এর উপর অঙ্ক হয়, যখন বড় হবি একটু, ঠিক আছে তো? তাই এখন এসব দেবেন, জাস্ট একটু বলছি, একটু মুখে শুনে রাখতে হবে, স্যার কিচ্ছু না। এবার বল, এবার তোদের তো শিখিয়েছিলাম, বল অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? বলতো অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়? স্যার ক্রেডিট করতে হয়। এগুলো জানি। তেমনি লাইবিলিটিকে বাড়াতে গেলে কি করতে হয়? বল, ক্রেডিট। আর লাইবিলিটি কমাতে গেলে ডেবিট। তাহলে আমি বুঝতে পারছি আমার অপোনেন্ট আমার কাছে টাকা 1,00,000 টাকা দাবি করবে, তাই আমাকে 1,00,000 টাকা সরিয়ে রাখতে হবে। 1,00,000 টাকা সরিয়ে রাখতে হবে। কি বলে সরাতে হবে? কি বলে টাকাটা সরাবো? ও লিগাল ক্লেম করবে, লিগাল ক্লেমের টাকা দাবি করবে। এর জন্য টাকাটা আলাদা করে প্রভিশন করে রাখতে হবে। তাহলে প্রভিশন হচ্ছে এক ধরনের লাইবিলিটি। তাহলে লাইবিলিটি কি হচ্ছে? আমার লাইবিলিটি বাড়ছে। লাইবিলিটি বাড়াতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তাই লিখলাম জার্নালটা কি? পিএল অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর লিগাল ক্লেম। বোঝা গেল ব্যাপার? সেম ভাবে সেম কনসেপ্ট এখানে বলবো। এখানে বলবো এটা কি, এটা উদাহরণটা একটু আলাদা। আমি যে ব্যবসা করছি, আমার দোকানে প্রচুর কাস্টমার আছে, আমার দোকানে কাস্টমার আছে। এবার আমার আমার কথাটা বুঝিস কিন্তু, তুই যে অ্যাকাউন্টেন্সি করছিস এর উপরই বেশি কনসেপ্ট। আগামী দিনে এর উপরই দৌড়াবে, সমস্ত কনসেপ্ট এর উপর দৌড়াবে, এই কনসেপ্টের উপর। এই প্রভিশন ফর ডাউটফুল ডেট ভেরি ভাই ইম্পর্টেন্ট জিনিস। আমি তোকে একটা ডাউট মানে কি, এমনি ডাউট মানে কি? সন্দেহ। তারপর তুই ব্যবসা করছিস, তোর সন্দেহ হচ্ছে তোর যে দোকানে কাস্টমার আছে, কাস্টমার টাকা দেবে না, সন্দেহ হচ্ছে। আচ্ছা, আমরা যে ব্যবসা করি সবাই আমাদের টাকা দেয়? টাকা তো মেরে দেয়, মেরে দেয় তো। তা আমার টাকা মেরে যায়, আমার টাকা যদি কেউ মেরে দেয়, আমার একটা ক্ষতি হতে পারে ব্যবসায়। তার জন্য যাতে ফিউচারে যাতে ক্ষতি সেরকম ভাবে আমি বুঝতে পারছি ক্ষতি হতে পারে, তার জন্য টাকাটা আলাদা করে সরিয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই বছর লাভে খুব একটা ইম্প্যাক্ট করবে না। লাভ ক্ষতিতে মানে প্রফিট লসে খুব যাতে ইম্প্যাক্ট না পড়ে, তার জন্য আমি আলাদা করে টাকা পয়সাটা সরিয়ে যাচ্ছি। ঠিক আছে তো? তা টাকা পয়সা সরাচ্ছি কোথা থেকে? টাকাটা সরাবো কোথা থেকে? এই বছরের লাভ থেকে, এই বছরের লাভ থেকে। তা লাভ থেকে টাকা সরালে লাভ বাড়বে না কমবে? কমবে। তাহলে ভাব, এই প্রফিট ক্রেডিট ব্যালেন্স, এখান থেকে টাকা সরালে প্রফিট কমবে, প্রফিটকে কমাতে গেলে ডেবিট করতে হবে। বোঝা গেল? এইবার কি নামে সরাবি? তুই যখন প্রফিট থেকে টাকাটা সরাবি তো বলতে হবে তুমি এই কারণে প্রফিটটা সরালাম। তুই বলবি যে না, আমার তো ফিউচারে লস হতে পারে, তার জন্য আমি আজকেই টাকাটা সরালাম। ঠিক আছে, কেন লস হতে পারে ফিউচারে? আমার দোকানের কাস্টমার টাকা মারতে পারে। তাহলে এটা কি ডেটার্স থেকে এসছে কনসেপ্টটা? এই কনসেপ্টটাকে বলে প্রভিশন ফর ডাউটফুল ডেট। ডেট লিখেছি, ডেট মানে ডেটার্স। ঠিক আছে তো? এটাকে বলে প্রভিশন ফর ডাউটফুল ডেট। আচ্ছা, প্রভিশন ফর ডাউটফুল ডেট এটা এক ধরনের লাইবিলিটি। লাইবিলিটিকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তাহলে মোটামুটি ভাবে বুঝতে পারলাম এত কনসেপ্ট। আমি তোকে বললাম না, আমি তোকে বলছি বইতে এগুলো কিছু লেখা নেই। সত্যি বইতে কিছু লেখা নেই। বইতে শুধু এর উদাহরণ এটা দিয়ে চালিয়ে দিয়ে চলে গেছে, আর কিছু লেখেনি বইতে, আর কিছু লেখেনি। আমি তোকে ডিটেলসটা বললাম, ঠিক আছে? না জানলেও চলবে, আমি তোকে পড়বো, অবশ্যই বলবো কি বলেছে। দেখ এখানে এখন পড়ছি না, তোকে বলছি, দেখ উদাহরণগুলো বলবো না, বলছিলাম না এই উদাহরণ বললাম না। এই প্রভিশন আমরা অ্যাসেট দিক দিয়ে তৈরি করতে পারি। প্রভিশন আমরা, এই দেখ প্রভিশন যদি অ্যাসেট দিক দিয়ে তৈরি করি তার নামগুলো এইগুলো, এই নামগুলো। আর প্রভিশন যদি লাইব্রেরি দিয়ে তৈরি করি তার নাম হচ্ছে এইগুলো। ঠিক আছে তো? প্রভিশন আমরা অ্যাসেট দিক দিয়ে তৈরি করতে পারি, লাইব্রেরি দিক দিয়ে তৈরি। আমি এখনো পর্যন্ত কোন উদাহরণটা বলেছি বলতে পারবি এখান দিয়ে? স্যার আপনি এই উদাহরণটা বলেছেন, বলেছি তো? এটা বলেছি, এটাই বলেছি। এটা কোন দিক দিয়ে? যদি অ্যাসেট দিক দিয়ে তৈরি করি এই উদাহরণটা বলেছি। আর যদি লাইব্রেরি দিয়ে তৈরি করি, যে কটা নাম বললাম তার মধ্যে হয়তো নাম নেই, বাট ওটা একটা হয়। তার মানে কি, লাইব্রেরি দিয়ে যে কোনো প্রভিশন তৈরি হয় শুধু কি এই তিনটেই হয়? পুরো হোল অফ দা ওয়ার্ল্ড এই তিনটেই হয়, এর বাইরে হতে পারে না। ও তো জাস্ট তিনটে নাম দিয়েছে, এর বাইরে কি হতে পারে না? আমি বলেছি প্রভিশন ফর লিগাল ক্লেম। ঠিক আছে, বাট ও এখানে লেখেনি। লেখেনি তো কি হয়েছে? হতে পারে না? অবশ্যই হতে পারে, অবশ্যই হতে পারে, বাট ও এখানে লেখেনি। আচ্ছা, সমস্ত জিনিস বলবো আমি, এগুলো উদাহরণগুলো বোঝাবো। কিছুটা আমি এখনো পর্যন্ত কিছু পড়ানো আরম্ভই করিনি। প্রভিশন এন্ড রিজার্ভ চ্যাপ্টারে তোকে বললাম কি AS1, AS1 এ কি বলেছে এটা বললাম।
তারপর AS1 কি বলেছে বললাম, তারপর কি বললাম, কি করে প্রভিশন ক্রিয়েট করতে। দেখ এখানে বললাম না, এই দেখ কি বলেছিলাম এখানটায়, এই দেখ লস বইতে কি করে রেকর্ড করা হয়, প্রভিশন ক্রিয়েট করে। আর প্রভিশন কিভাবে ক্রিয়েট করা হয়, অ্যাসেট দিক দিয়েও ক্রিয়েট করা যায়, আবার লাইবিলিটি দিক দিয়ে ক্রিয়েট করে। অ্যাসেট দিক দিয়ে ক্রিয়েট করার একটা উদাহরণটা বোঝালাম, লাইবিলিটি ক্রিয়েট করার একটা উদাহরণ দিয়ে বোঝালাম, ঠিক আছে তো। আচ্ছা এবার কি করবো, এবার দেখ এক্সাম্পল, যে এতক্ষণ বললাম না, এতক্ষণ তোকে বোঝালাম, এবার দেখ এটাকে এক্সাম্পল আকারে তুলেছি। এক্সাম্পল এগুলো পরীক্ষায় কিচ্ছু দেয় না, যত এই সমস্ত জিনিস কনসেপ্ট গুলো মাথার মধ্যে ঢুকবে না তোর করতে খুব সুবিধা হবে। 6 নম্বর ইজি, আজকের ক্লাসের পর তুই 6 নম্বর ইজিলি পেয়ে যাবি, কিন্তু এটা কিন্তু ভালো করে একটু দেখতে হবে। এক্সাম্পল কি বলেছে, প্রভিশন ফর লিগাল ক্লেম, আমি তো বললাম না প্রভিশন ফর লিগাল ক্লেম, দেখ কি বলেছে ওইটাই আর কি লিখেছে। এক্স একটা অঙ্ক দিয়ে দিয়েছি, অঙ্ক পরীক্ষায় দেবে না, জাস্ট একটা বোঝার জন্য অঙ্ক দিয়েছি। XYZ লিমিটেড হ্যাজ আ পেন্ডিং কোর্ট কেস, মানে কোর্টে পেন্ডিং কোর্ট কেস, মানে পেন্ডিং কোর্ট কেস মানে বুঝতে পারছিস তো। তুই ব্যবসা করছিস, ব্যবসায় বিভিন্ন রকমের কেস খেতে পারছিস, বিভিন্ন কেস খেতে পারিস ব্যবসায়। যে আইডিয়া করতে হবে ব্যবসায় কত রকমের, যারা বিজনেস করে ওরা বিভিন্ন রকমের কোর্টের কেস ঝুলে, বিভিন্ন রকমের কোর্টে কেস ঝুলে, বিভিন্ন রকমের কোর্টে কেস ঝুলতে পারে। তো এখানে কোর্টের কেসের নাম বলেনি, কোনো না কোনো কেসে কোর্টে কেস খেয়েছিস, ঠিক আছে। কেস খেয়েছি, এবার কেস খেলে তুই কি করবি, তুই লয়ারের কন্ট্যাক্ট করবি, লয়ারের সঙ্গে কন্ট্যাক্ট করবি, তোর কোর্টে দৌড়াদৌড়ি করতে হবে। এবার ওই কোর্টে দৌড়াদৌড়ি করলে তুই কোর্টে কেসে তুই জিততেও পারিস আবার হারতেও পারিস। জিতলে তো কোনো ব্যাপার নেই, কোনো ক্ষতিপূরণ দিতে হবে না, হারলে তোকে ক্ষতিপূরণ দিতে হবে, কম্পেনসেশন দিতে হবে, ঠিক আছে। এই কম্পেনসেশনের কথাটা তোকে আগাম কে জানাবে, তোকে এই কথাটা আগাম কে জানাবে, তোকে আগাম তোর লয়ার তোকে জানাবে। তুই কোর্টে জিতবি কি, মানে কেসে জিতবি কি হারবি, এই আগাম খবরটা কে জানাবে, অবশ্যই তোকে লয়ার তোকে বলে দেবে তুই হারতে চলেছো, এই কেসে, ঠিক আছে, এই কেসে হারতে চলেছো। আর যদি তুমি হারো তাহলে তোমাকে অপোনেন্ট পার্টিকে ক্ষতিপূরণ দিতে হবে, কম্পেনসেশন দিতে হবে। তাহলে তুমি আজ থেকে 2 বছর 3 বছর পর টাকা দিতে হবে, তাহলে তোকে তো আজকে টাকাটা সরিয়ে রাখতে হবে। যদি টাকা সরিয়ে না রাখিস তাহলে তুই 3 বছর পর দিবি কোথা থেকে, টাকাটা দিবি কোথা থেকে, দিতে তো হবেই। টাকাটা সরিয়ে রাখতে হবে, আর টাকাটা কোথা থেকে সরাই, আমরা প্রফিট থেকে সরাই। প্রফিট থেকে সরালে কি আছে, প্রফিট কমবে। আর প্রফিট ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিট কে কমাতে গেলে ডেবিট করতে হয়, তাই দেখ লিখেছি জার্নাল কি লিখেছি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, ঠিক আছে, 50,000 টাকা। কি বলে টাকাটা সরাবো, লিগাল ক্লেমের টাকা, লিগাল ক্লেম, প্রভিশন ফর লিগাল ক্লেম। এই দেখ তুই 1 লাখ টাকা সরিয়ে রাখ, এই 50,000 টাকা সরিয়ে রাখলি, এবার 2 বছর পর আসলো ক্লায়েন্ট আসলো, ওর ক্ষতি হয়েছে কত, ও তোকে দাবি করেছে 40,000 টাকা, কিন্তু 50 সরিয়েছিস, 40 দিয়ে সমস্যা নেই, ব্যবসায় কোনো রকমের কোনো ইম্প্যাক্ট করবে, খারাপ ইম্প্যাক্ট করবেই না, ব্যবসা ভালো দিকে এগোচ্ছে, এটাকে বলে ব্যবসার ভালো দিক, ঠিক আছে, এটা ভালো দিক বলে, ঠিক আছে। তাই এটা হলো ব্যাপারটা, বোঝা গেল। আচ্ছা এবার দেখ প্রভিশন ফর ডাউটফুল ডেট, তাহলে বলছে কি, এবিসি লিমিটেড হ্যাজ আ ডেটার্স, এবিসি কোম্পানি 5 লাখ টাকা ডেটার্স ছিল, মনে করছি 5 লাখ টাকার মধ্যে 25,000 টাকা ইজ এস্টিমেটেড, অ্যাকচুয়াল নয়। আচ্ছা অ্যাকচুয়াল আর এস্টিমেটের মধ্যে তফাৎ বুঝতে হয়েছে, অ্যাকচুয়াল ইংলিশ কথা বলুন, অ্যাকচুয়াল মানে কি, যে পুরো মেরে দিয়েছে, অ্যাকচুয়াল মানে দেখ ব্যাড ডেট কাকে বলে, যে তোর অ্যাকচুয়ালি টাকা মেরে দিয়েছে। আর এস্টিমেট মানে কি, এস্টিমেশন মানে কি বলতে পারবি, এস্টিমেশন মানে কি, অনুমান করা, মনে করা টাকাটা মার যেতে পারে, তাহলে বুঝতে পারি। তাহলে অ্যাকচুয়াল আর এস্টিমেট দুটো কি এক জিনিস, অ্যাকচুয়াল এস্টিমেট এক জিনিস নয়, ঠিক আছে। এস্টিমেট মানে মনে করছি টাকা, মনে করছি এই যে এখন ওয়েদার খুব ভালো আছে, হুট করে বৃষ্টি নামতে পারে, নাও তো নামতে পারে, হুট করে রোদ উঠে গেল, বৃষ্টি হলো, তাহলে অনুমান করছি বৃষ্টি হতে পারে, নাও তো হতে পারে। আর অ্যাকচুয়াল বৃষ্টি হচ্ছেই, অ্যাকচুয়াল আর এস্টিমেট। তাহলে কি বলছে, মনে করছি যে আমার যে কাস্টমার যে 5 লাখ টাকা পায় কাস্টমারের কাছে, তার থেকে 25,000 টাকা মার যেতে পারে, তার জন্য তোকে প্রভিশন তৈরি করতে হবে। আর এর জন্য যে প্রভিশন তৈরি হয় এটাকে বলে প্রভিশন ফর ডাউটফুল ডেট, বুঝতে গেল। ডেপ্টের উপর যে প্রভিশন তৈরি করি, যে কোন ডেপ্টের উপর, যেই ডেপ্ট নিয়ে তো ডাউট আছে তার উপর যে প্রভিশন তৈরি করি সেটা বলে প্রভিশন ফর ডাউটফুল ডেট। আর এটা কোন প্রভিশন, এটা কোন দিক থেকে হয়, এটা অ্যাসেট না লাইবিলিটি দিক দিয়ে, কি বললাম এটা, আচ্ছা বল, ডেট মানে ডেটার্স কি, অ্যাসেট না লাইবিলিটি, অ্যাসেট, তাহলে অ্যাসেটের উপর প্রভিশন তৈরি হবে। তো দেখ এখানে কি বলেছে, তাহলে 25,000 টাকা সরাতে হবে প্রফিট থেকে, কবে সরাবো, এই টাকাটা মার যেতে পারে পরের বছর, তুই বুঝতে পারছিস, টাকাটা তোর পরের বছর 25,000 টাকা মার যেতে পারে, তার টাকাটা আজকেই সরা, আজকের প্রফিট থেকে সরাবি, আজকের প্রফিট থেকে সরালে প্রফিট কমবে, প্রফিট কমাতে গেলে ডেবিট। টু, প্রভিশনটার নাম কি, প্রভিশন ফর ডাউটফুল। তো এই হচ্ছে ব্যাপার। এবার দেখ মানে কি বলবো, তোর স্কুল, এটা তো বোর্ড কোশ্চেন, স্কুল মানে খুব ফেভারিট স্কুলের এই কোশ্চেনটা, খুব ফেভারিট এমসিকিউ এই এমসিকিউটা, মানে এই এমসিকিউ দেখ আমি স্টারও মেরে দিলাম, প্রথমেই স্টার মেরে দিলাম যে এই কোশ্চেনটা দেবে, ঠিক আছে, কোনো না কোনো স্কুল তো দেবেই এই কোশ্চেন, মানে ফেভারিট এমসিকিউ। কি লিখেছে এখানে, প্রভিশন, এগুলো বলবো, প্রভিশনটাকে কি বলা হয়, চার্জ এগেন্স্ট প্রফিট, প্রভিশনকে বলা হয় চার্জ এগেন্স্ট প্রফিট। আমি বোঝাচ্ছি, জাস্ট একটু মাথার মধ্যে রেখে দে, প্রভিশনটাকে বলা হয় চার্জ এগেন্স্ট প্রফিট, আর রিজার্ভকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, ঠিক আছে। এটা ফেভারিট এমসিকিউ, ঠিক আছে, এই কোশ্চেনটা ছাড়া কোশ্চেন সেটই করতে পারবে না এই চ্যাপ্টারে। আমি বলবো এটা প্রভিশন জিনিসটা কি,
এখানে লেখা আছে, ওই কেন চার্জ এগেন্সট প্রফিট নিচে লেখা আছে, এই যে এখানে এখানে বলেছে না প্রভিশনটাকে তোকে অপশন দেবে, প্রভিশন ইজ আ চার্জ এগেন্সট প্রফিট, অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, তোকে অ্যান্সার বলতে হবে। ঠিক আছে, এবার কেন তোকে আজকের ক্লাসের পর তুই বুঝিয়ে কেন চার্জ এগেন্সট প্রফিট বলে দেবো। প্রভিশনকে চার্জ এগেন্সট প্রফিট বলে, আর রিজার্ভকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। ঠিক আছে, এটা আমি পরে নিচে লেখা আছে। এবার পড়বো কি প্রভিশন কাকে বলে। এবার পড়বো প্রভিশন। এতক্ষণ আমি তোকে প্রভিশন কাকে বলে একবারও পড়াইনি, আমি তোকে কি বললাম প্রভিশন সম্পর্কে বোঝালাম জিনিসটা কি। ঠিক আছে, প্রভিশন কাকে বলে এবার পড়বো। দেখ কি বলছে, কি বলছে প্রভিশন কাকে বলে। বলছে প্রভিশন ইজ অ্যান অ্যামাউন্ট সেট অ্যাসাইড। ঠিক আছে, প্রভিশন কিছুই না, প্রভিশন হচ্ছে একটা টাকা যেটা কিনা সেট অ্যাসাইড বাই চার্জিং ইট টু পিএল। ঠিক, পিএল। তাহলে এই যে বললাম না, আমি কি বললাম তোকে প্রভিশন জিনিসটা কি, যে তুই বুঝতে পারছিস তোর ফিউচারে লস হতে পারে, ফিউচারে লস হতে পারে, তার জন্য তুই টাকাটা আগাম সরিয়ে রাখছিস। টাকাটা ধর মনে করলি 2 বছর পর তোর কোনো একটা ক্ষতি হতে পারে, 2 বছর পর, তার টাকাটা আজকে সরালি। তাহলে আজকে সরালি, তার কোম্পানি যখন টাকাটা সরায়, কোথা থেকে টাকা সরাবে কোম্পানি? তার এইমাত্র বলেছিলাম কোম্পানি টাকা সরাবে কোথা থেকে, প্রফিট থেকে টাকা সরায়। কোম্পানি প্রফিট থেকে টাকা সরায়, তাই মনে রাখবি তো, কোম্পানি প্রফিট থেকে টাকা সরায়। এই কথাটা এখানে লিখেছে, দেখ কি বলেছে, প্রভিশন হচ্ছে একটা টাকা যেটা সেট অ্যাসাইড বাই চার্জিং ইট টু পিএল অ্যাকাউন্ট। অর্থাৎ এই যে কোম্পানি যে প্রতি বছর যে এই ক্ষতিটা হতে পারে তার জন্য কোম্পানি টাকাটা সরাবে, কোথায় সরাবে, প্রফিট থেকে টাকা সরাবে। আর প্রফিট থেকে টাকা সরালে কোথায় চার্জ করবো, প্রফিট থেকে যদি টাকা সরাতে কোথায় চার্জ করবে, স্যার প্রফিটে চার্জ করবেন। আপনি যদি প্রফিট থেকে টাকা সরান তাহলে প্রফিটে চার্জ করবেন, এখানে এই কথাই লিখেছে। এই লিখেছে এখানে কি, প্রভিশন হচ্ছে একটা অ্যামাউন্ট যেটা সেট অ্যাসাইড বাই চার্জিং, চার্জ করব, কোথায় চার্জ করব, পিএল অ্যাকাউন্ট। কেন পিএল এ চার্জ করব, টাকাটা কোথায় সরিয়েছিস, প্রফিট থেকে সরিয়েছিস, পিএল এ চার্জ। পিএল এর ফুল ফর্ম জানিস কি, প্রফিট এন্ড লস। তাহলে তুই যদি টাকাটা প্রফিট থেকে সরাস তাহলে ওটা চার্জ করবো কোথায়, পিএল এ। এই যে একটু অসুবিধা হবেই না, কেন সেকেন্ড সেমিস্টারে না এই পিএল অ্যাকাউন্টই খুলতে হবে তোকে। সেকেন্ড সেমিস্টার ফাইনাল অ্যাকাউন্ট বলে একটা চ্যাপ্টার আছে, ওখানে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট খুলতে হয়। ঠিক আছে, তোর কোনো অসুবিধা থাকবে না, মনে মনে কোশ্চেনই থাকবে না। ঠিক আছে, তো তোকে এইটুকু জাস্ট বলে দিচ্ছিলাম প্রভিশন কি। স্যার প্রভিশন হচ্ছে একটা টাকা, যেই টাকাটা আপনি বললেন যে আপনার ফিউচারে কোনো একটা ক্ষতি হতে পারে, ফিউচারে যদি ক্ষতি হয় আপনি সেই টাকাটা, যত ক্ষতি হতে পারে সেই টাকাটা আপনি আজকেই সরান। কোথা থেকে সরাবো, প্রফিট থেকে সরাবো। আর যে প্রফিট থেকে টাকাটা সরায় তাহলে প্রফিট এন্ড লসই চার্জ করবে। মনে থাকবে তো কি বললাম, প্রফিট থেকে। তাহলে বুঝতে পারছিস ব্যাপারটা। এবার তুই ওই যে কিছুক্ষণ আগে বললাম ইম্পর্টেন্ট এমসিকিউ, এর মধ্যে হাফ চলে এসছে কথাটা, তারপর বলে দেবো। টু প্রোভাইড ফর আ নন লাইবিলিটি, আরে এটাই তো বললাম, নন লাইবিলিটি মানে কি। আমি এইমাত্র কি বললাম, তুই জানিস ফিউচারে 2 বছর পর একটা কাস্টমার তোর টাকা মেরে দেবে, তুই জানিস তোর টাকাটা মেরে দেবে। ঠিক আছে, তুই জানিস এত টাকা মেরে দিতে পারে, 1000 10,000 টাকা মেরে দিতে পারে, তুই জানছিস টাকাটা মার যেতে পারে। তাই বলেছে কি, টু প্রোভাইড ফর আ নন লাইবিলিটি, লাইবিলিটি সম্পর্কে তো জানা আছে, নন মানে জানা, আর লাইবিলিটি জানিস। ঠিক আছে তো, the amount of which cannot be determined with accuracy, কিন্তু কত টাকা মারবে এটা তুই জানিস না, এক্সাক্ট কত টাকা মারবে তুই এটা বলতে পারবি না, কিন্তু টাকাটা মারবে সেটা বুঝতে পারছিস। ঠিক আছে তো, আজকে তোর কোর্টে কেস খেয়েছিস, ধর অপোনেন্ট তোর এগেইনস্টে কেস করেছে, ঠিক আছে, কেস করেছে, তোকে ক্ষতিপূরণ দিতে হতে পারে, কিন্তু কত দিতে হতে পারে তুই এক্সাক্ট এখনো জানিস না, এক্সাক্ট জানিস না। ঠিক আছে, বুঝতে পারলি। তাহলে এই প্রভিশন কাকে বলে, এখান থেকে কিছু কি পয়েন্ট বেরিয়ে আসলো। স্যার প্রভিশন হচ্ছে একটা অ্যামাউন্ট যেটা কিনা চার্জ করা হয়। কোথা থেকে প্রভিশনটা চার্জ করা হয়, কোম্পানির প্রফিট থেকে চার্জ, প্রফিট এন্ড লসে চার্জ করা হয়। ঠিক আছে, কোম্পানির প্রফিট এন্ড লসে চার্জ করা হয়। এবং এটা হচ্ছে একটা লাইবিলিটি। কি লাইবিলিটি, আননোন লাইবিলিটি নাকি নোন লাইবিলিটি, বুঝতে হবে, আননোন নাকি নোন। আননোন মানে অজানা, আর নোন মানে জানা। তার মানে কি, তুই কি জানিস এই টাকাটা তোকে দিতেই হবে, হ্যাঁ তুই তো জানিস তোর নোন লাইবিলিটি, যে তোর টাকাটা মার যেতে পারে, টাকাটা মার তোর কোন লাইবিলিটি, নোন। এখানে দেখ প্রভিশন ফর ডাউটফুল ডেট বললাম, ওটা নোন লাইবিলিটি। তুই জানিস তোর ব্যবসার কাস্টমার তোর টাকা মারতে পারে, কোন লাইবিলিটি জানা, এটাকে বলে নোন লাইবিলিটি। ঠিক আছে, কিন্তু কত টাকা মারবে এটা তুই জানিস না। তাহলে এটাকেই বলছে প্রভিশন। ভালো করে দেখে নে কি বলেছে প্রভিশন সম্পর্কে কাকে বলে। তাহলে এখান থেকে কি বেরিয়ে আসলো, কিছু কিছু পরীক্ষায় যখন এমসিকিউ দেবে না, এই গ্রিন কালি দিয়ে হাইলাইট করাটা দেবে, নোন লাইবিলিটি, খুব কমন এমসিকিউ। তো তোকে লিখে দেবে নন লাইবিলিটি, আননোন লাইবিলিটি। নন লাইবিলিটি হলে প্রভিশন, আননোন হলে রিজার্ভ। বলবো আননোন লাইবিলিটি হলে রিজার্ভ করে। ঠিক আছে, তাহলে এখানে ডেফিনেশনের মধ্যেই তোর বেরিয়ে আসলো নন লাইবিলিটি, না গ্রিন কালি দিয়ে হাইলাইটও ফেলে দিয়েছি। ঠিক আছে, কারণ ইম্পর্টেন্ট আছে। তাহলে প্রভিশন জিনিসটা কি মোটামুটি বোঝে। অন্যভাবে বলতে গেলে প্রভিশন কাকে বলে, অন্যভাবে বলতে গেলে আদার ওয়ার্ডস, প্রভিশন ইজ আ চার্জ। ঠিক আছে, এটা চার্জ, এটা আর, হ্যাঁ, প্রভিশন ইজ আ চার্জ এগেইনস্ট প্রফিট
ফর দ্য পারপাস অফ প্রোভাইডিং এনি লাইবিলিটি অর লস, ঠিক আছে। তোর যদি মনে হয় ফিউচারে কোনো ক্ষতি হতে পারে, ঠিক আছে, তার রেকর্ডিং আজকেই বইতে করবি। কোথায় রেকর্ডিং করবি? স্যার প্রফিট অ্যান্ড লসে রেকর্ডিং করবি। যদি কোনো কিছু যদি প্রফিট অ্যান্ড লসে রেকর্ড করিস তাকে বলে চার্জ জিজ্ঞেস করবে। তাহলে তোকে কি বললাম এইমাত্র, এই মন দিয়ে শুনিস, তোকে এইমাত্র কি বললাম যে তোর এই যে এখানে লিখলাম না, এখানে কি লিখলাম বল, এখানে কি লিখলাম? প্রভিশনটা কি? প্রভিশন হচ্ছে চার্জ এগেন্স্ট প্রফিট। চার্জ এগেন্স্ট প্রফিট কাকে বলে? যে সমস্ত জিনিস পিএল অ্যাকাউন্টে লিখি, যে সমস্ত জিনিস আমরা পিএল অ্যাকাউন্টে লিখি তাকে বলে চার্জ এগেন্স্ট প্রফিট, ঠিক আছে। যে সমস্ত জিনিস আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে লিখি তাকে বলে চার্জ এগেন্স্ট প্রফিট, ঠিক আছে। তাহলে তোকে যদি বলে চার্জ এগেন্স্ট প্রফিট কি জিনিসটা কি, চার্জ এগেন্স্ট প্রফিট জিনিসটা কি? যে সমস্ত আইটেম আমরা পিএল অ্যাকাউন্টে লিখি তাকে বলে চার্জ এগেন্স্ট প্রফিট। আমাকে বল প্রভিশন কোথায় লিখি? এই মাত্র কি বললাম? প্রভিশন কোথায় লিখি? কোথায় বললাম প্রভিশন কোথায় লিখি? মাত্র বললাম, বারবার করে বলছিলাম প্রভিশন কোথায় লিখি। এইমাত্র বললাম প্রভিশন কোম্পানি, আমি জানি আমার ফিউচারে ক্ষতি হতে পারে, তার জন্য এই বছরই বইতে রেকর্ড করবো। কোথা থেকে টাকাটা সরাবো? টাকাটা প্রফিট থেকে। প্রফিট মানে প্রফিট অ্যান্ড লস থেকেই টাকাটা সরাবো, প্রফিট অ্যান্ড লসে রেকর্ড করবো। তাহলে কি বললাম? প্রফিট অ্যান্ড লসে যদি কোনো কিছু রেকর্ড করিস তাকে বলে চার্জ এগেন্স্ট প্রফিট। তাহলে তাহলে আজকের পরে অ্যান্সার কি আসলো? প্রভিশন। তোকে যদি বলে প্রভিশন কোথায় দেখানো হয়? প্রভিশন দেখানো হয় কোথায়? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। তুই প্রফিট থেকে টাকা সরাবি মানে প্রফিট অ্যান্ড লসই দেখাবি, ঠিক আছে। তাহলে প্রভিশন হচ্ছে এক ধরনের চার্জ এগেন্স্ট প্রফিট। এই যে এখানে অন্যভাবে ডেফিনেশন যেটা দিয়েছি এখানে পরিষ্কার ভাবে লিখে দিয়েছে, অন্যভাবে বলতে গেলে প্রভিশন হচ্ছে চার্জ এগেন্স্ট প্রফিট, ঠিক আছে। চার্জ এগেন্স্ট প্রফিট ফর দ্য পারপাস অফ প্রোভাইডিং লাইবিলিটি লস। আমি জানি আমার ফিউচারে কোনো একটা লস হতে পারে, তার রেকর্ডিং আজকেই বইতে করবো, ঠিক আছে। কোথায় করবো? প্রফিট অ্যান্ড লসে রেকর্ড করবো, ঠিক আছে। এবার একটা ছোট্ট একটা প্রফিট অ্যান্ড লস, এটা তুই সেকেন্ড সেমিস্টারে করবি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট খুলতে হবে। এটা হচ্ছে একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট খুলেছে, এটা একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট খুলেছে। দেখে দেখে অনেক কিছু মাথার উপর দিয়ে বেরোবে, ঠিক আছে। জাস্ট যেটুকু বলছি একটু শুনতে হবে, কারণ এগুলো তোকে পরীক্ষায় করতে দেবে না। তুই যখন সেকেন্ড সেমিস্টার করবি এগুলো খুব ইজি লাগবে, এগুলোই সারাক্ষণ করবি। তো ধর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট খুলেছি, তো যদি এই যে প্রভিশন কোথায় লিখেছি দেখ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে প্রভিশন লিখে দেখিস, প্রভিশন লিখেছি। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে প্রভিশন লিখেছি মানে কি বললাম? ওই একই কথা বললাম। ধর আমি মনে করছি আমি ব্যবসা করছি, আমার দোকানে না 10 লাখ টাকার কাস্টমার আছে, মনে করছি নেক্সট ইয়ারে একটা কাস্টমার আমার 1 লাখ টাকা মেরে দিতে পারে, তাহলে বইতে রেকর্ড করবো, বইতে রেকর্ড করবো। তাহলে বইতে রেকর্ড করবো, বুঝলি তো। এই যে টাকাটা সরাবো 1 লাখ টাকা সরাবো, কতই সরাবো? কোম্পানি তার প্রফিট থেকে সরাবো, আর প্রফিট থেকে সরালে সেটা প্রফিট অ্যান্ড লসে লিখতে হয়। তাই লিখলাম প্রভিশন, কোথায় লিখলাম দেখ প্রভিশন। এই দেখ আরেকটা কথা দেখ, একটা জিনিস দেখেছিস তো, এই দেখ এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এটা ডেবিট দিক। এখানে দেখ কিছু লিখেছি ব্যাকে, দেখিস এখানে কিছু একটা লিখেছি, কি লিখেছি? তারপরে তুই এটা মাথার মধ্যে গেঁথে ফেলবি। তোকে যদি কখনো জিজ্ঞাসা করে যে চার্জ এগেন্স্ট প্রফিট কি, একদম সিম্পল কথা, তুই আজ কেন 11 কেন 12 এরপর যত ক্লাস পড়বি এটা মাথায় রাখবি, চার্জ এগেন্স্ট প্রফিট কাকে বলে? তুই সিম্পল অ্যান্সার দিবি, তুই স্যার পিএল অ্যাকাউন্টে যেগুলো আসে তাকে বলে চার্জ এগেন্স্ট প্রফিট। সিম্পল অ্যান্সার, যত কিছু বলি তোমরা বুঝিয়ে যাবে। পিএল অ্যাকাউন্টে যেগুলোকে লিখি তাকে বলে চার্জ এগেন্স্ট প্রফিট, মনে থাকবে তো। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যে সমস্ত আইটেম লিখি তাকে বলে চার্জ এগেন্স্ট প্রফিট। দেখ তাহলে বুঝতে পারলি, এটা সুন্দর করে ছবি দিয়ে মনে রাখার জন্য বলেছি। তার মানে তোকে যদি পরীক্ষায় এমসিকিউ দেয়, বলো প্রভিশন ইজ আ চার্জ এগেন্স্ট প্রফিট নাকি অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। এখন তুই বলতে স্যার অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট আমি জানি না, এখনো মধ্যে শিখিনি অ্যাপ্রোপ্রিয়েশন কাকে বলে, কিন্তু চার্জ এগেন্স্ট প্রফিট মোটামুটি বুঝতে পেরেছি। তাহলে তুই বল এটা তো পিএল অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট এটা ডেবিট দিক, প্রভিশন কোথায় লিখেছি? পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখেছি। আমি কি অ্যাপ্রোতে লিখেছি? না, এখন অ্যাপ্রো যাইনি, অ্যাপ্রোতে লিখিনি। প্রভিশন অ্যাপ্রোতে আসে না, প্রভিশন আসে হচ্ছে তোর পিএল এ। আর একটা কথা মাথায় রাখবি, কোম্পানির লাভ হোক বা ক্ষতি হোক এটা দেখাতেই হয়, কোম্পানির লাভ হোক বা ক্ষতি হোক এটা তোকে দেখাতেই হবে, ঠিক আছে। প্রভিশন এটা মাথায় রাখতে হবে। প্রভিশন হচ্ছে এমন একটা আইটেম, এটা কোম্পানির লাভ বা ক্ষতি এটা দেখাতে হবে, লাভ হোক বা ক্ষতি হোক এটা তোমাকে দেখাতে হবে। আর এটা দেখানোর ফলে কোম্পানি কি হয়ে যাচ্ছে, তো কোম্পানির মানে কি বলবো, ফিনান্সিয়াল মানে আর্থিক অবস্থাটা খুব মজবুত হয়ে যায়, ঠিক আছে। বলবো সমস্ত জিনিস বলবো, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ পাবো, সমস্ত একটা একটা জিনিস করে আস্তে আস্তে বলবো। তার মানে আমি এখনো পর্যন্ত কি বললাম, প্রভিশন কাকে বলে পড়ালাম, প্রভিশন কাকে বলে পড়ালাম। তাহলে প্রভিশন কাকে বলে পড়তে গিয়ে একটা জিনিস দেখলি যে স্যার এটা এটা চার্জ করতে কোথায় চার্জ করি? প্রভিশনটা প্রফিট অ্যান্ড লসে ডেবিটে, তাই তো। এই নর্মাল চার্জ এগেন্স্ট প্রফিট। আর এটা কি লাইবিলিটি? নন লাইবিলিটি নাকি আননোন লাইবিলিটি? এই লাইবিলিটি তো জানা নাকি অজানা? তুই ফিউচারে তোর একটা ক্ষতি হতে পারে, কিসের ক্ষতি? সেই ক্ষতিটা তো জানা কি জানা না? স্যার জানা। কিসের ক্ষতি জানা, কিন্তু কত টাকা ক্ষতি জানা না। লাইবিলিটির নাম জানা, লাইবিলিটির নামটা জানা, কিন্তু কত টাকা হতে পারে সেটা জানা না, এটাকে বলে প্রভিশন। এত অব্দি তোকে আমি পড়ালাম, এত অব্দি পড়ালাম। এবার দেখ কি বলেছি, একটা সুন্দর একটা অঙ্কর মতন। অঙ্ক তো পরীক্ষায় দেবে না, বোঝার জন্য তুলেছি। দেখ বোঝার জন্য তুলেছি, দেখ কি বলছে। এই যে এখানে একটা কথা বলেছে, আমি তোকে একটা কথা বলি, ডেপ্রিসিয়েশন তো সেকেন্ড সেমিস্টার আছে, ডেপ্রিসিয়েশন সেকেন্ড সেমিস্টার। ডেপ্রিসিয়েশন জানিস তো? ডেপ্রিসিয়েশন তো শুনেছি, ডেপ্রিসিয়েশন জিনিসটা কি? আজকে ধর আমি একটা ব্যবসা করছি,
আমি একটা মেশিন কিনেছি, ব্যবসা করছি একটা মেশিন কিনেছি। আচ্ছা, যেটা বলছিলাম, ধর আজকে আমি একটা ব্যবসা করছি, আমি একটা বড় একটা মেশিন কিনেছি, তাহলে আজকে একটা মেশিন 10 লাখ টাকা প্রোডাকশন করে 10 লাখ টাকা মেশিন কিনেছি। এবার মনে করছি মেশিনটার আয়ু কত বছর জানিস? 10 বছর। 10 বছর বেশি মেশিনটা চলবে না। আসলে যে মেশিন কিনে আজীবন চলবে নাকি মেশিনটা? প্রোডাকশন একটা সময় পর নষ্ট হয়ে যাবে। 10 বছর চলবে মেশিনটা, 10 লাখ টাকা, 10 লাখ টাকা দিয়ে মেশিন কিনলি 10 বছর চলবে। এবার 10 বছর পর তোকে আবার নতুন একটা মেশিন কিনতে হবে, কি? তো তখন ধর 10 লাখ টাকা বা জিনিসপত্রের দাম বাড়লে ধর 12 লাখ টাকা পড়লো, তো তুই তখন 12 লাখ টাকা কত কি করবি? জাস্ট একটু ইমাজিন করতে হবে, তাহলে তুই কনসেপ্টটা ভালো ক্লিয়ার হবে। আজকে তুই একটা মেশিন কিনলে প্রোডাকশন করার জন্য 10 লাখ টাকা লাগলো, ওই মেশিনটা 10 বছর চলবে মনে করা হচ্ছে, তাহলে 10 বছর পর তো আবার লাগবে মেশিন কিনতে। আমি মানলাম 12 লাখ টাকা বাদে 10 লাখ টাকাই লাগবে। তখন 10 বছর পর 10 লাখ টাকা পাবি কোথা থেকে বলতে পারবি? বল, অ্যান্সার কি বেরিয়ে আসছে? 10 বছর পর তোর মেশিন কিনতে আবার 10 লাখ টাকা লাগবে, তখন 10 লাখ টাকা পাবি কোথা থেকে? 10 বছর পর 10 লাখ টাকা হয়েছে, স্যার আপনি ব্যবসা করছেন, প্রতি বছর লাভ হচ্ছে, প্রতি বছর লাভ হচ্ছে, তো দোকানে লাভের টাকা পড়ে আছে, এবার লাভের টাকা বের করবেন, 10 লাখ টাকা দিয়ে নতুন মেশিন কিনবেন। এটা ব্যবসার ভালো প্রসেস নয়। এটা হলে আমি একটা বছর যদি ব্যবসা থেকে 10 লাখ টাকা বের করে দিই, তাহলে ব্যবসা চলবে কি করে? ব্যবসা থেকে এত টাকা বের করে ব্যবসা চলবে কি করে? তার জন্য ভালো নিয়ম কি? কোম্পানি প্রতি বছর যত টাকা লাভ করবে, কোম্পানি প্রতি বছর, কারণ আমি জানি আমার 10 লাখ টাকা মেশিন 10 বছর পর কিনতে হবে, তাহলে আমি প্রতি বছর যদি 1 লাখ টাকা করে সরিয়ে দিই, প্রতি বছর যদি 1 লাখ টাকা করে সরিয়ে রাখি, 10 বছর তো 10 লাখ টাকা হয়ে যাবে, তখন তো 10 লাখ টাকা পেয়ে যাবো, মেশিন কিনে ফেলতে পারো, আমার ব্যবসার কোনো সমস্যা হবে, ব্যবসা ভালো চলবে। কিন্তু কোনো পার্টিকুলার এক বছর যদি 10 লাখ টাকা ব্যবসা থেকে বের করে নিই, ব্যবসা ডুবে যাবে, ব্যবসা বন্ধও হয়ে যেতে পারে। ঠিক আছে তো? তাই ভালো নিয়ম কি, প্রতি বছর তোমার যত করে দরকার প্রতি বছর প্রফিট থেকে টাকা সরাও। কত দরকার? 1 লাখ টাকা দরকার, প্রতি বছর প্রফিট থেকে 1 লাখ টাকা সরালাম। এই যে প্রতি বছর প্রফিট থেকে 1 লাখ টাকা সরালাম, এটাই তো প্রভিশন, এটাই হচ্ছে প্রভিশন, এটাই কনসেপ্টটা এখানে বলেছে, এই কনসেপ্টটা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন বলেছে। দেখ উদাহরণ কি বলেছে, এক্স ওয়াই জেড লিমিটেড হ্যাজ আ মেশিনারি, একটা মেশিন আছে, ওয়ার্থ রুপিস 1 লাখ টাকা, ইট ইজ এক্সপেক্টেড টু লস 10% ভ্যালু এভরি ইয়ার। তার মানে কি বলতে পারছে, ও 1 লাখ টাকা দিয়ে একটা মেশিন কিনেছে, মনে করা হচ্ছে প্রতি বছর ও 10% করে মেশিনের ভ্যালু কি হবে, লস হবে, মানে কমবে, মেশিন ভ্যালু কমবে, তাই তো? তাহলে ব্যাপারটা কি হচ্ছে, জার্নালটা দেখ, তাহলে কি বললাম আমি আবার বলছি, তো ধর 10% করে, 10% করে লস হচ্ছে, 1 লাখ টাকা 10% কত, 10,000 টাকা, তাই তো? 1 লাখ টাকা 10%, 10,000 টাকা, কি হচ্ছে, ধর 1 লাখ টাকা ওর আবার লাগবে, কবে লাগবে, আজ থেকে ধর সাপোজ 10 বছর পর লাগবে 1 লাখ, তখন পাবে কত টাকাটা? তাই ও প্রতি বছর প্রফিট থেকে কিছু কিছু করে টাকা সরিয়ে যাচ্ছে, প্রফিট থেকে কিছু কিছু করে টাকা সরিয়ে যাচ্ছে, ঠিক আছে? প্রফিট থেকে টাকা সরিয়ে 1 টাকা জায়গায় জমাচ্ছে, 10 বছর পর ওই টাকাটা জড়ো করে নতুন একটা মেশিন কিনে ফেলবে। ঠিক আছে, জার্নালটা দেখে তোর হয়তো মাথার উপর দিয়ে বেরোবে, জাস্ট কনসেপ্টটা বুঝে নি, জিনিসটা কি কনসেপ্ট। জার্নাল তোর লাগবে সেকেন্ড সেমিস্টারে, এই জার্নালটা সেকেন্ড সেমিস্টারে শেখাবো, ঠিক আছে তো? এখন তোকে মানে দেখে কি হলো, তোর মাথার উপর দিয়ে বেরোবে, দরকার নেই জানা। তাহলে কি বললাম, উদাহরণটা মনে রাখ, উদাহরণটা, এই যে তোর এখানে কি দিয়েছে, এটা দেখ উদাহরণ দিয়েছে, দেখেছিস এখানে উদাহরণটা, এই দেখ এখানে কি লিখেছে, কি লিখে প্রথম উদাহরণ কি লিখেছে দেখেছিস? প্রথম উদাহরণটা কি লিখেছে, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, তার মানে কি? তাহলে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, আমি তো প্রথমে ডাউটফুল ডেট বললাম, এবার প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন কখন করা হয়? ওই যে বললাম, কি বললাম উদাহরণটা, কি বললাম, মেশিন, আজকে তুই একটা মেশিন কিনেছিস 10 লাখ টাকা দিয়ে, 10 বছর পর সেম মেশিন কিনতে হবে, তখন 10 লাখ টাকা পাবি কোথা থেকে? তাই প্রতি বছর কোম্পানি তার প্রফিট থেকে কিছু কিছু পরিমাণ টাকা সরিয়ে রাখে, কিছু পরিমাণ টাকা সরিয়ে রাখে, টাকা সরিয়ে একটা জায়গায় জমায়, 10 বছর পর ওই টাকাটা দিয়ে নতুন একটা মেশিন কিনে ফেলে। এই কনসেপ্টটাকে কি বলে, এই যে টাকাটা সরাচ্ছে না, এটাকে বলে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। কিসের টাকা সরাচ্ছে, প্রতি বছর কত করে সরাচ্ছিস বল, প্রতি বছর কত করে সরালি, 10 লাখ টাকা দিয়ে মেশিন কিনে প্রতি বছর কত করে সরালাম বল, 1 লাখ টাকা, 1 লাখ টাকা কি ডেপ্রিসিয়েশন, বুঝলি? 1 লাখ ডেপ্রিসিয়েশন, তুই এবছর 10 লাখ টাকা মেশিন কিনবি, তুই মনে করছিস প্রতি বছর তুই 1 লাখ টাকা করে মেশিন ইউজ করবি, তাহলে এই 1 লাখ টাকাটা কি হলো, ডেপ্রিসিয়েশন। তাহলে প্রতি বছর তুই কত করে সরাচ্ছিস, 1 লাখ টাকা করে সরাচ্ছিস, এই প্রতি বছর যে 1 লাখ টাকা সরাচ্ছিস, এটা কিসের টাকা সরাচ্ছিস, ডেপ্রিসিয়েশনের টাকা, তুই এখান থেকে সে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, তো সুতরাং তোকে কিন্তু বুঝতে হবে এই কনসেপ্টটা বোঝানো, আর এটা তো বোঝানোর কিছু নেই, এটা তো অলরেডি বুঝে গেছিস, প্রভিশন ফর ডাউটফুল ডেট বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে তো? আচ্ছা, এই যে প্রভিশনের কিছু কিছু উদাহরণ তুলেছি, দেখ কি কি উদাহরণ লিখেছি বল, অলরেডি তোকে বুঝিয়েছি, হ্যাঁ কি না বলবি, হ্যাঁ কি না বলবি। তার মানে আমি তোকে, দেখ তোকে অনেকে না এই উদাহরণগুলো মুখস্থ করে ফেলে, কিন্তু উদাহরণগুলো তোকে, প্রতিটা উদাহরণ তোকে ধরে ধরে বোঝালাম, উদাহরণগুলো বোঝালাম, মনে রাখতে পারি তো, উদাহরণগুলো মনে থাকবে তো, উদাহরণগুলো মনে থাকবে তো, উদাহরণ কিন্তু মনে রাখিস কিন্তু। দেখ একটা উদাহরণ কি বলেছে এখানে, কি লেখা আছে, এটা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন বললাম এটা, তাহলে এটা একটা প্রভিশনের এক্সাম্পল। আর একটা কি লেখা আছে, প্রভিশন ফর ডাউটফুল ডেট, এটা বললাম, এটা বললাম। আর কি লিখেছি, নতুন একটা পয়েন্ট, প্রভিশন ফর ট্যাক্স, এটা তো বলেনি, বল।
আজকে তুই ব্যবসা করছিস, ব্যবসা করে প্রতি বছর ব্যবসা করে লাভ করছিস, লাভ করলে কি করতে হয়, তুই আজকে ব্যবসা খুলেছিস, ব্যবসা করে ধর প্রতি বছর ব্যবসায় ভালো লাভ হচ্ছে, লাভ হলে কি গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় জানিস? লাভ হলে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। তাহলে এই বছর তুই ব্যবসা করে যত টাকা লাভ করলি তার উপর ট্যাক্স গভর্নমেন্টকে কবে দিতে হয়? পরের বছর। আমরা ট্যাক্স করেছিলাম না প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার, এবছর ব্যবসা করে যত টাকা লাভ হবে লাভের উপর ট্যাক্স কবে দেবো গভর্নমেন্টকে? পরের বছর ট্যাক্স দেবো, পরের বছর ট্যাক্স দেবো। তার মানে কি, সাপোজ ধর এবছর তুই ব্যবসা করে ধর 1 লাখ টাকা লাভ করেছিস, এবার গভর্নমেন্ট বলে তুমি 1 লাখ টাকা লাভ করেছো, আমাকে 50% ট্যাক্স দিতে হবে। তাহলে 1 লাখের 50% কত হয়? 50,000 টাকা। কবে দেবো ট্যাক্সটা? 50,000 টাকা পরের বছর। পরের বছর ট্যাক্সটা দেবো। পরের বছর টাকা পাবো কোথা থেকে? এবছর টাকাটা সরিয়ে রাখবো, এবছর টাকাটা সরিয়ে রাখবো। আমি জানি 50,000 টাকা পরের বছর দিতে হবে, আমি জানি 50,000 পরের বছর দিতে হবে, ঠিক আছে? এবছর টাকাটা সরিয়ে রাখবো। কি বললাম বুঝিস তো? টাকাটা সরিয়ে রাখাকে বলা হয় প্রভিশন। সরানোকেই বাংলায় বলা হয়, মানে সরানো তো বাংলা ওয়ার্ড, ইংলিশে বলা হয় প্রভিশন। তাহলে কিসের টাকা সরাচ্ছি আমি? কিসের টাকা সরাবো? স্যার আপনি পরের বছর ট্যাক্স দেবেন। তাহলে কার টাকা সরাচ্ছি? ট্যাক্সের টাকা সরাচ্ছি। ট্যাক্সের টাকা সরালে ইংলিশটাকে কি বেরিয়ে আসছে? প্রভিশন ফর ট্যাক্সেশন। তাহলে বুঝতে পারছিস তো? আচ্ছা, প্রভিশন ফর ট্যাক্সেশন তোকে যদি কেউ বলে এটা কি অ্যাসেট না লাইবিলিটি, কি বলবি? স্যার আপনি তো বলেন প্রভিশন মানেই লাইবিলিটি, তো প্রভিশন ফর ট্যাক্সেশন এই ধরনের লাইবিলিটি, ঠিক আছে তো? তার মানে আমি তোকে কিন্তু বেশ কিছু জিনিসগুলো বলছি, মনে রাখিস কিন্তু, ঠিক আছে? আজকের এই ক্লাস যদি মন দিয়ে শুনিস তো এমসিকিউ পেরিয়ে যাবি, আলাদা করে তোকে বাড়িতে সেইভাবে পড়তে হবে না। উদাহরণগুলো পড়ি, ওটা কাকে বলে পরে বলছি। দেখ উদাহরণ, প্রভিশনের উদাহরণ, অ্যাসেট দিক দিয়ে কি কি উদাহরণ দেবে, কি কি পড়েছি বল? পড়েছি প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন পড়েছি, প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট পড়ালাম, দেখ প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট পড়ালাম, ঠিক আছে? আচ্ছা, এই দুটো পড়ালাম। আর কি পড়েছি বল এখানে? অ্যাসেট দিক দিয়ে এই দুটো পড়ালাম। দেখ এটা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন কাকে রিপ্রেজেন্ট করে? ফিক্সড অ্যাসেটকে। প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট ডেটার্সকে, ঠিক আছে? এছাড়াও আরো কিছু উদাহরণ বেরিয়ে আসে, কি আছে এক্সট্রা? প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স, আচ্ছা, আমরা যারা ব্যবসা করছি, ব্যবসা করলে ডিসকাউন্ট দিতে হয় কাস্টমারদের। ব্যবসা করলে আমরা পড়েছিলাম না, কাস্টমারকে যে ডিসকাউন্ট দিতে আমরা কি বলতো? অ্যালাউড বলতো না রিসিভ বলতো? অ্যালাউড। এবার বল, একদম আমি সিম্পল একটা কোশ্চেন দেখি এর অ্যান্সারটা কি আসবে। তুই কাকে ডিসকাউন্ট দিবি? যে তোর টাকা মেরে দেবে তাকে ডিসকাউন্ট দিবি, না যে তোর টাকা দেবে তাকে ডিসকাউন্ট দিবি? যে টাকা দেবে, তাই তো? যে টাকা দেবে, আমি তাদেরকেই ডিসকাউন্ট দেবো যে আমার টাকা দেবে, যে ভালো কাস্টমার তাদেরকেই ডিসকাউন্ট দেবো, ঠিক আছে? তাহলে এখানে লিখেছে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স, ঠিক আছে? তো প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স, সাপোজ ধর আমি আমার কাস্টমার কাছে 1 লাখ টাকা পাই, আমি মনে করছি পরের বছর আমার 5,000 টাকা মার্চ যাবে, তাহলে কত টাকা আমি পাবো? ফ্রেশ কত কাস্টমার, মানে 95। মানে আমি 1 লাখ টাকা পাই, মনে করছি নেক্সট ইয়ারে কোনো কাস্টমার আমার 5,000 টাকা মেরে দেবে, তাহলে আমি নেক্সট ইয়ারে কত টাকা পেতে পারি বলে মনে হচ্ছে? 95। তাহলে তুই কি মনে হয় তুই কাকে ডিসকাউন্ট দিবি? তুই 1 লাখকে ডিসকাউন্ট দিবি নাকি 95কে ডিসকাউন্ট দিবি? তোর এখানে ভালো কাস্টমারকে 1 লাখ ভালো নাকি 95 ভালো বল দেখি? 95 ভালো। কি করে 1 লাখ বললি? 1 লাখ টাকা পাবি, 5,000 টাকা পরের বছর মেরে দেবে তো। তুই তো বুঝি 5,000 টাকা নেক্সট ইয়ার মার্চ যাবে, তাহলে ভালো কাস্টমার কোনটা? 95। আমি ধর এখানে ধর 10 জনকে নিয়ে পড়াচ্ছি, আমি মনে করছি ধর 2 জন আমার টাকা মেরে দেবে, তাহলে ভালো করা 8 জন। তাহলে এখানেও সেম কনসেপ্ট, তাহলে এটা হচ্ছে ভালো কাস্টমার, তাহলে এর উপর আমি টাকাটা আমি ডিসকাউন্ট দেবো কার উপর? এই 95 এর উপর, নাকি 1 লাখের উপর? 95 এর উপর ডিসকাউন্ট দেবো, ঠিক আছে? তাহলে এটাও একটা কনসেপ্ট প্রভিশন, তাহলে আমাকে ডিসকাউন্ট দিতে হতে পারে, তার জন্য আলাদা করে টাকা সরাতে হবে, দেখবেন প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স। এটা কার উপর তৈরি হয়? ডেটার্স এর উপর ক্রিয়েট করে, ডেটার্স। আচ্ছা, তারপর কি বলছে? প্রভিশন ফর রিপেয়ার্স এন্ড রিনিউয়াল। রিপেয়ার্স, আজকে তুই বড় বড় মেশিন কিনেছিস, মেশিন খারাপ হতে পারে তো। আজকে বড় বড় মেশিন কি মেশিন খারাপ হতে পারে? মেশিন খারাপ হলে কি করতে হয়? ওটাকে রিপেয়ার করতে হয়। তাহলে তুই মনে করছিস মেশিনটা খারাপ হতে পারে, আর খারাপ তো হবে, জেনারেল ব্যাপার, মেশিন কিনলে মেশিন খারাপ হতে পারে, তাহলে ওটাকে রিপেয়ার করতে হবে, তাহলে রিপেয়ার করার জন্য আলাদা করে টাকা সরিয়ে যাবে, এটাকে বলে প্রভিশন ফর রিপেয়ার্স, ঠিক আছে? নেক্সট কি বলেছে দেখ, নেক্সট প্রভিশন ফর ফ্লাকচুয়েশন অফ। আচ্ছা, ফ্লাকচুয়েট মানে কি বল দেখি? ফ্লাকচুয়েট মানে কি? ফ্লাকচুয়েট করা মানে কি? বাংলা মানে কি মনে হয়? ফ্লাকচুয়েট মানে কি জানিস? ফ্লাকচুয়েট, হ্যাঁ হ্যাঁ, বিচ্ছুত ভাই, এত বড় বাংলা বললি তো বুঝতে পারলাম না। ফ্লাকচুয়েট মানে কি বলতো? না, ফ্লাকচুয়েট ওঠানামা করা, ওঠানামা মানে বুঝছো, বাড়তেও পারে কমতেও পারে। আজকে তুই কোনো জায়গায় তুই টাকা ইনভেস্ট করেছিস, আজকে তুই কোনো জায়গায় টাকাটা, কি বললাম, কোনো জায়গায় টাকাটা তুই ইনভেস্ট করেছিস, তা কোনো জায়গায় যদি টাকাটা ইনভেস্ট করিস, তাহলে ইনভেস্টমেন্টের ভ্যালু বাড়তেও পারে কমতেও পারে। আজকে তুই ভাবনা ওরকম, অ্যাজ লাইক ওরকম ইনভেস্টমেন্ট, তুই কোনো জায়গায় টাকা ইনভেস্ট করেছিস, তুই ইনভেস্ট করলে সেই ইনভেস্টমেন্টের ভ্যালু বাড়তেও পারে আবার কমতেও পারে, তাই তো? তো ধর যদি মনে করি, যদি ইনভেস্টমেন্ট, আজকে তুই যদি কোনো জায়গায় টাকা ইনভেস্ট করিস, যদি ভ্যালু বাড়লে কোনো সমস্যা নেই, কমলে সমস্যা, ঠিক আছে?
তুই কোনো জায়গায় টাকা ইনভেস্ট করলে আমার ভ্যালু কমতে পারে, যদি কমে তাহলে আমার কি হবে? আজকে তুই কোনো জায়গায় 10 লাখ টাকা ইনভেস্ট করেছিস, দেখলি 2 বছর পর ওই ভ্যালুটা 8 লাখ টাকা হয়ে গেল, তাহলে কি ভালো হলো না খারাপ হলো? লস। ঠিক আছে, লস হলো, এটা এক ধরনের লস হলো। তাহলে লস হলে তার রেকর্ডিং তো বইটা আজকে করা উচিত। 2 বছর পর লস হতে পারে, তার রেকর্ডিং তো আজকে বইতে করবি। ঠিক আছে, তাহলে এর উপর যে একটা প্রভিশন তৈরি করে, এটা বলে প্রভিশন ফর ফ্লাকচুয়েশন ফান্ড। এটা কি লিখেছে? প্রভিশন ফর ফ্লাকচুয়েশন ইন ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এটা কার উপর তৈরি করা হয়? ইনভেস্টমেন্টের উপর। এটা হলো অ্যাসেটের দিক দিয়ে প্রভিশন। এবার লাইবিলিটি দিক প্রভিশন কি হয়? প্রভিশন ফর ট্যাক্সেশন তোকে বোঝালাম। তারপর প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটার্স, এটা একটা পয়েন্ট হয়। ঠিক আছে, ওই একই কথা। ক্রেডিটার্স, আমরা ক্রেডিটার্সকে ডিসকাউন্ট দিই না ক্রেডিটার্সে ডিসকাউন্ট নিই? ক্রেডিটার্সে ডিসকাউন্ট নিই, এটাকে বলে ডিসকাউন্ট রিসিপ্ট। তো ক্রেডিটার্সের উপর একটা ডিসকাউন্ট হয়, এটাকে বলে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটার্স। ঠিক আছে, আর একটা কি হয়? প্রভিশন ফর গ্র্যাচুইটি। তোকে কোন বেচে বললাম তোদের? ও আগের দিন তো বললাম না, গ্র্যাচুইটি ট্যাক্স পড়াতে সময় গ্র্যাচুইটি মনে পড়ে? রিটায়ারমেন্টের পর সরকারি বা বেসরকারি কাজ করলে একটা মোটা টাকা পায় গ্র্যাচুইটি, ওটাকে ওর ওই যে তুই একটা কোম্পানি চালাচ্ছিস, তোর কোম্পানিতে প্রচুর স্টাফ আছে, লাখ লাখ স্টাফ আছে, তাহলে ওরা যখন রিটায়ার করবে ওদেরকে 10 লাখ 15 লাখ 20 লাখ করে দিতে হবে। একবার টাকা পাবে ঘর দিয়ে? এত টাকা পাবে ঘর দিয়ে? ব্যবসা ডুবে যাবে। এত টাকা পাবে ঘর থেকে, টাকা সরাতে হবে না? এটা বলে প্রভিশন ফর গ্র্যাচুইটি। ডিসকাউন্ট অন ক্রেডিটার্স এর সম্পর্ক কোথায়, তাই তো? প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটার্স, তাহলে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটার্সটা হচ্ছে তোর যে ক্রেডিটার্স আছে, ঠিক আছে, আমি ওর থেকে ডিসকাউন্ট পেতে পারি, তার জন্য তোকে এটা প্রভিশনটা হচ্ছে এটা ওর দিক থেকে হবে। প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটার্স এর দিক, প্রভিশন ফর মানে এই দিক থেকে তোর প্রভিশন ক্রিয়েট হয়, অ্যাসেট আর লাইবিলিটি। এটা হলো। এবার দেখ আচ্ছা, এখানে প্রভিশনের বৈশিষ্ট্য এখানে কি আলাদা করে লেখা আছে নাকি ডাইরেক্ট প্রভিশন রিজার্ভে চলে গেছে? আচ্ছা, না, আছে লেখা, এদিক চল। এই ইম্পর্টেন্স, তুই প্রভিশন কেন করবি? প্রশ্ন উঠতে পারে প্রভিশন করা কেন দরকার, কেন প্রভিশন করবো আমি কেন প্রভিশন করবো? আমি না করলেও তো পারি, প্রভিশন কেন করবো, কি কারণে প্রভিশন করবো? দেখ, প্রথম পয়েন্ট কি বলেছে? টু ডিটারমাইন কারেক্ট প্রফিট অ্যান্ড লস। আজকে তুই যে ব্যবসা করছিস, ব্যবসা যদি সঠিক লাভ ক্ষতি জানতে চাস, সঠিক অ্যাকচুয়াল লাভ ক্ষতি জানতে চাস, তাহলে প্রভিশন করা উচিত। তাহলে বুঝতে পারলি, এটা এমসিকিউ দিতে পারে। তার মানে বলতে পারে টু ডিটারমাইন অ্যাকচুয়াল প্রফিট অ্যান্ড লস। তুই ব্যবসার সঠিক লাভ ক্ষতি জানতে চাস, তাহলে প্রভিশন করা বাধ্যতামূলক। ঠিক আছে, প্রভিশন করতেই হবে সঠিক লাভ ক্ষতি জানতে গেলে। কি বলছে? টু ডিটারমাইন কারেক্ট প্রফিট আর লস। ছোট ছোট পয়েন্ট মনে থাকবে ছোট ছোট পয়েন্ট। তাও কি বলছে? টু অ্যাসার্টেন ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ অফ ফিনান্সিয়াল পজিশন। আচ্ছা, আমি বলছি, এটা কি বলতে পারবি তোরা? ফিনান্সিয়াল পজিশন বলতে কাকে বোঝায়? ফিনান্সিয়াল পজিশন মানে পারবি বলতে, নাকি আমি হিন্টস দেবো? বল, ফিনান্সিয়াল পজিশন কাকে বলে বলতে পারি? ফিনান্সিয়াল পজিশন না, ফিনান্সিয়াল পজিশন মানে আমরা যে ব্যালেন্স শিট বলেছিলাম, ব্যালেন্স শিটের আরেকটা নাম ফিনান্সিয়াল পজিশন। ব্যালেন্স শিটের আরেকটা নামই হচ্ছে ফিনান্সিয়াল পজিশন। তাহলে কি বলেছে? টু অ্যাসার্টেন ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, মানে সঠিক চিত্র, ট্রু সত্য, বুঝলি তো? ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, তুই যে ব্যালেন্স শিটের সঠিক তথ্য জানতে চাস, তাহলে কিন্তু প্রভিশন দেখানো উচিত, সঠিক তথ্য। ঠিক আছে, আজকে তুই নাম কাবাস্তা তুই লিখেছিস তুই ব্যবসার কাস্টমার আছে, কাস্টমারের কাছ থেকে তুই 1 লাখ টাকা পাস, আদৌ তুই 1 লাখ টাকা জীবনে পাবি না, তো ওটা কি ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ হলো? তুই বুঝতে পারছিস 1 লাখ টাকা পাবি না, টাকা মার যেতে পারে, তুই হয়তো পরের বছর 10,000 টাকা মার যেতে পারে, তুই আজকে 90 দেখা, তুই জানিস 1 লাখ টাকা 10 পাবি না। ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ কোনটা? 90,000 টাকা। ঠিক আছে, বলছে টু অ্যাসার্টেন ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ অফ দ্য ফিনান্সিয়াল পজিশন, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ অ্যাসার্টেন করতে ওই প্রভিশন দেখানো দরকার। আর কি বলেছে? প্রুডেন্স কনসেপ্ট, আজকে শুরুই আরম্ভ করলাম প্রুডেন্স কনসেপ্ট দিয়ে। AS1 যেটা বললাম ওটাকে প্রুডেন্স কনসেপ্ট বলে। AS1টাই প্রুডেন্স কনসেপ্ট। প্রুডেন্স কনসেপ্ট কাকে বলে? কি বলেছিলাম শুরুতে? আজকে শুরু করলাম ক্লাস, কি দিয়ে শুরু করলাম? আমি বললাম তুই যে ব্যবসা করছিস, ঠিক আছে, আমি কি বললাম, যদি মনে হয় ফিউচারের ক্ষতি হতে পারে, বলেছিলাম না আমি কি ব্যবসা করছি, ব্যবসা করলে ফিউচারে ক্ষতি হতে পারে, আবার ফিউচারে লাভ হতে পারে। তুই এমন কিছু কাজ করলি, এমন কিছু অ্যাক্টিভিটিস করলি, তার জন্য ফিউচারে লস হতে পারে, আবার ফিউচার প্রফিট হতে পারে। ফিউচারে প্রফিট হলে তার রেকর্ড বইতে করার দরকার নেই। যদি ফিউচারে লস হয়, তার রেকর্ড বইতে আজকে কর। যদি মনে হয় তোর ফিউচারে লস হতে পারে, তার রেকর্ড আজকেই বইতে কর। এটাকে বলা হয় প্রুডেন্স কনসেপ্ট, ঠিক আছে তো? তাহলে তোকে বলতে পারে পরীক্ষার কোশ্চেনে, এই যে আমরা যে প্রভিশন করি না, এখানে অ্যাকাউন্টিং এর কোন কনসেপ্ট ফলো করা হয়, খুব ভাইটাল কোশ্চেন দিতে পারে, অ্যাকাউন্টিং এর কোন কনসেপ্ট ফলো করা হয়, তুই কি বলবি? প্রুডেন্স কনসেপ্ট। এবার পরীক্ষায় যে কোশ্চেন সেটার, সে প্রুডেন্স কনসেপ্ট নাও দিতে পারে। প্রুডেন্স কনসেপ্টের আরেকটা নাম আছে, এই যে প্রুডেন্স কনসেপ্ট আরেকটা নাম কি আছে? কনজারভেটিজম। ঠিক আছে, এই নামটা ফলো করা। তোর পরীক্ষায় দিয়েছিল, এই যে বললেন ছোট একটা কোশ্চেন দিয়েছিল, ওখানে এই পয়েন্টটা ছিল।
ঠিক আছে? তাহলে হ্যাঁ বল। হ্যাঁ, ওর মধ্যে একটা পয়েন্ট দেখে দিলে, এই পয়েন্টটা ছিল, এই পয়েন্টটা ছিল। এটা হচ্ছে শুরুর দিকে চ্যাপ্টার আছে, এটা শুরুর দিকে চ্যাপ্টার, বাট কনসেপ্টটা বললাম। তার মানে কি বললাম তোকে, কি বলছিলাম তোদের, কি বললাম? তো আমি কি বললাম প্রথমে, কি বললাম আজকে শুরুতে, কি বললাম AS1 কি বললাম, যদি মনে হয় তুই তুই ব্যবসা করছিস, ব্যবসায় অনেক কাজকর্ম করা হয়, এমন কিছু কাজের ফলে ফিউচারে ক্ষতি হতে পারে, আবার ফিউচারে লাভও হতে পারে। যদি মনে হয় এমন কোনো কাজকর্ম করার ফলে ফিউচারে ক্ষতি হতে পারে, তার রেকর্ড আজকে বইতে কর। আর এই কনসেপ্টটাকে অ্যাকাউন্টেন্সি বলেছে কি, প্রুডেন্স কনসেপ্ট। এটাকে বলে প্রুডেন্স কনসেপ্ট। তাহলে তোকে পরীক্ষায় একটা কোশ্চেন বলতে পারো, প্রভিশন ফর ডাউটফুল ডেট, যে তুমি বললে না, প্রভিশন ফর ডাউটফুল ডেটে কোন কনসেপ্ট ফলো করে, কি অ্যান্সার দিবি? প্রভিশন ফর ডাউটফুল ডেট, আরে প্রভিশন লিখে দিয়েছে তো, প্রভিশন লিখে দিয়েছে, তাহলে কোন কনসেপ্ট ফলো করবো? প্রুডেন্স কনসেপ্ট ফলো করবো। আর প্রুডেন্স কনসেপ্টেরই নাম ঘুরিয়ে দিতে পারে কনজারভেটিজম, ঠিক আছে? তো লাস্ট পয়েন্ট, টু মেনটেন ক্যাপিটাল ইম্প্যাক্ট। এখানে ক্যাপিটালে কোনো চেঞ্জ হয় না, ক্যাপিটাল কোনো পরিবর্তন নেই, ক্যাপিটাল যা ছিল তাই আছে। তো এই হচ্ছে 4টে পয়েন্ট ইম্পর্টেন্স, ঠিক আছে? প্রভিশন কমপ্লিট, প্রভিশন করো কমপ্লিট। এবার আমাকে রিজার্ভে ঢুকবো, তার আগে তোদের বইতে কি লেখা আছে, বইয়ের লেখাটা পড়ে দিই। বইয়ের লেখাটা তোর তোর নিমাই বাগচির বই, এটা নিমাই বাগচির বইয়ের নোটটা করেছে। দেখ, আমি তোকে পড়ালাম কোনটা, এইটুকু পড়লাম। এবার প্রভিশনের বৈশিষ্ট্য দেখ, প্রভিশনের বৈশিষ্ট্য, এটা এই পিডিএফটাও পাঠিয়ে দিয়েছে, একবার দেখে নিতে পারিস, ঠিক আছে? এমসিকিউর জন্য কি কি বলেছে, আমি কি বললাম, প্রভিশনের বৈশিষ্ট্য কাকে বলে তুই বোঝার জন্য ডেফিনেশন ক্লিয়ার হতে হবে। ডেফিনেশনে কি বলেছে, প্রভিশন কাকে বলে? লাইবিলিটি কি ছিল, নন লাইবিলিটি নাকি আননোন লাইবিলিটি? নন লাইবিলিটি, প্রথম বৈশিষ্ট্য নন লাইবিলিটি বলে। আচ্ছা বল, 2 নম্বর পয়েন্ট, এই প্রভিশন চার্জ এগেইনস্ট প্রফিট বলবো নাকি অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট বলবো? কি বলেছিলাম, চার্জ এগেইনস্ট প্রফিট। দুটো পয়েন্ট হলো, দুটো বৈশিষ্ট্য হলো। 3 নম্বর পয়েন্ট, আচ্ছা এর অ্যামাউন্টটা কি তো জানা কি অজানা? অজানা। 3টে পয়েন্ট বেরিয়ে আসলো তো। আচ্ছা এর ফলে ব্যবসার মানে কি বলবো, মানে ফিনান্সিয়াল পজিশনে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ পাবো, হ্যাঁ কি না? আচ্ছা ব্যবসার সঠিক লাভ ক্ষতি পাবো, হ্যাঁ কি না? কতগুলো পয়েন্ট হলো। ক্যাপিটাল ইম্প্যাক্ট, ক্যাপিটাল কোনো পরিবর্তন হবে না, হ্যাঁ স্যার। এখানে প্রুডেন্স কনসেপ্ট ফলো করা, কটা পয়েন্ট বললো? 8টা পয়েন্ট বললাম তো। দেখ এই পয়েন্টগুলি পরপর করে আছে। নোন, নোন লাইবিলিটি, নোন বাট আনসার্টেন অ্যামাউন্ট বলেছিলাম। নোন ভিতরে, দেখ ভিতরে তুই একবার রিডিং মারতে পারিস, না পড়লেও কোনো যায় আসে না, কারণ তোর কি ভিতরের পয়েন্ট দেবে নাকি পরীক্ষায় পয়েন্ট গুলো তুলবে, পয়েন্ট। নোন লাইবিলিটি বাট আনসার্টেন অ্যামাউন্ট, এস্টিমেটেড অ্যামাউন্ট। আচ্ছা ফিউচারে আমার কাস্টমার কত টাকা মারতে পারে, পরের বছর আমার কাস্টমার মিস্টার রাম কত টাকা মারবে আমি বলতে পারবো? মারবে জানি, কত মারবে আমি শিওর বলতে পারবো? আমার ব্যবসার কাস্টমার কত টাকা মারবে বলতে না স্যার, এটা বলা সম্ভব না। এটা কি বললাম, তো এখানে কি বলে, এস্টিমেট অ্যামাউন্ট, এস্টিমেট অ্যামাউন্ট। বা ধর আমি তোকে একটা উদাহরণ বলি। আচ্ছা ওয়ার্কম্যান কম্পেনসেশন, এই লাইনটা পরে একটু বুঝতে হবে তোকে। ওয়ার্কম্যান এখানে লেখা নেই, আমি তোকে বলছি। আজকে ধর আমরা হিন্দি সিনেমা দেখি, হিন্দি সিনেমাতে দেখবি অনেক, দেখবি ফ্যাক্টরিতে দেখবি অনেক ওয়ার্কাররা কাজ করে, দেখি সিনেমা দেখি না, ফ্যাক্টরিতে অনেক ওয়ার্কাররা কাজ করে, মেশিনে কাজ করছে, দেখিস তো মেশিনে কাজ করে। এবার মেশিনে কাজ করতে সিনেমায় দেখাচ্ছে, দেখবি কারোর কাজ করতে করতে অন্য মানুষকে ছিল হাত কাটা চলে গেল, দেখেছিস না? কারোর পা কাটা চলে গেল, কোনো কারণে কারোর চোখটা ডিফেক্ট হয়ে গেল, তো কারো ধর হাত কেটে গেল, বা ধর পা কেটে গেল, পা ভেঙে গেল, তাহলে ও কি আর কোম্পানিতে কাজ করতে পারবে? একটু বল না, একটু কম, জাস্ট সেন্স খাটা। আজকে যদি কারোর পা কেটে যায়, তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কোম্পানিতে কাজ করতে, মেশিনে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ও কি আর কাজ করতে পারবে কোম্পানিতে? কোম্পানি রাখবে ওকে কাজে? কোম্পানি কোনদিন, কোম্পানি রাখবে না, কাজ করবে ওকে, কাজ করতে পারবে না তো। কোম্পানি রাখলে তো কোম্পানির লস। হাত কাটা গেল, ও ডান হাতে কাজ করতো, ডান হাতটাই পুরো বাতিল হয়ে গেল, তাহলে কোম্পানি কাজ করাতে পারবে? কোম্পানি বিশাল বড় লস হচ্ছে। তাহলে এই যে লসটা কার জন্য হয়েছে, কোম্পানি কাজ করতে গিয়েই তো ওই ওয়ার্কারের ক্ষতি হয়েছে। তাহলে কোম্পানির দায়িত্ব কি, বল না, কোম্পানির দায়িত্ব কি? এই ক্ষতিটাকে পূরণ করা, হ্যাঁ কি না? ক্ষতিটা পূরণ করা। তো সাপোজ ধর ও বললো, ওয়ার্কার বললো আমার ক্ষতি হয়েছে, আমার হাত কাটা গেছে, আমাকে ক্ষতিপূরণ দাও। ইউনিয়ন গিয়ে বললো, তো থাকে না তোর ইউনিয়ন থাকে কোম্পানিতে, ফ্যাক্টরি ইউনিয়ন থাকে, ফ্যাক্টরি ইউনিয়নের লোক বললো আমার ক্ষতি হয়েছে, ক্ষতিটা পূরণ করে দাও। তো ওকে তার ক্ষতিপূরণ তার 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা দিয়ে দিল, ব্যাস ওকে তার কাজে রাখবে না, 5 লাখ টাকা দিল। তো এরকম তো মাঝে মাঝে হামেশাই তো লোকের না কারোর না কারোর হাত পা কাটা যাবে তো। তাহলে প্রতি বছর বছর এরকম ক্ষতিপূরণ দিতে হবে, কোম্পানি টাকা পাবে যত টাকা। এই জন্য কোম্পানি কি করে, প্রতি বছর টাকাটা সরিয়ে রাখে। এই জন্য কোম্পানি প্রতি বছর টাকাটা সরিয়ে রাখে, ঠিক আছে? টাকা, এই যে টাকাটা সরানোর জন্য একটা ফান্ড তৈরি করে, এই ফান্ডটাকে কি বলে, ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড। কি বললাম বুঝিস তো, টাকাটা সরিয়ে রাখছে। এবার যদি ওয়ার্কারের ক্ষতি হয় তাহলে টাকা দেবে, ক্ষতি না হলে দেবে না, ঠিক আছে? তো এখানে কি বলতে, যে কেন বললাম এস্টিমেট অ্যামাউন্ট, তার মানে বল আজকে ধর আমার কোম্পানি 5 লাখ টাকা সরিয়ে রেখেছে, কেন সরিয়েছে? ওয়ার্কারদের ক্ষতি হবে টাকাটা সরিয়েছে। যদি ক্ষতি হয় তাহলেই তো টাকাটা দেবে, নাহলে তো দেবে না। কিন্তু টাকাটা কত, কোম্পানির মালিক কি জানে কত টাকার ক্ষতি হতে পারে? মালিক জানে কত টাকা ক্ষতি হবে না, তাহলে ও আন্দাজা করে টাকা সরিয়ে, আন্দাজ করে টাকা সরিয়ে, এটাকে বলে এস্টিমেটেড। বোঝা গেল কি বললাম? তাই বলছে কি এস্টিমেট অ্যামাউন্ট, প্রভিশন ক্রিয়েটেড ফর মিটিং অ্যান আনসার্টেন অ্যামাউন্ট
অফ লাইবিলিটি অর লস, ঠিক আছে, লস ইট অলওয়েজ রিপ্রেজেন্ট অ্যান এস্টিমেট অ্যামাউন্ট। তাহলে বুঝতে পারলি, তাহলে তোকে যদি বলে এই অ্যামাউন্টটা কি এস্টিমেট হবে নাকি অ্যাকচুয়াল হবে, কি হতে পারে অ্যামাউন্টটা? এস্টিমেট। বুঝতে পারলি এস্টিমেট কেন বলে? আন্দাজ করে বসাবি। এটা বললাম চার্জ এগেন্স্ট প্রফিট কেন, অলরেডি বলে দিয়েছি, চার্জ এগেন্স্ট প্রফিট। আর ইট ইজ কম্পালসারি টু ক্রিয়েট প্রভিশন। আচ্ছা তোকে এই পরীক্ষায় বলে প্রভিশন ক্রিয়েট করা কম্পালসারি মানে বাধ্যতামূলক কি অপশনাল, মানে কম্পালসারি নাকি অপশনাল? কম্পালসারি। দেখ পিএল অ্যাকাউন্টে এই যে তোর কি বললাম, প্রভিশন ক্রিয়েট করা কম্পালসারি। দেখ কোথায় লেখা আছে, দেখ ইট ইজ কম্পালসারি টু ক্রিয়েট প্রভিশন whether profit is earned or in not in the business, provision is charged against profit। দেখ প্রভিশন ক্রিয়েট করা কম্পালসারি, তোমার ব্যবসায় লাভ হোক বা ক্ষতি হোক ক্রিয়েট করা কম্পালসারি। নেক্সট কি বলছে, কম্পালসারি, তো কম্পালশন তোকে বলেই দিলাম, কম্পালশন একই কথা। কম্পালশন জিনিসটা কি, এটা কিন্তু কম্পালসারি, ব্যবসায় লাভ হোক বা ক্ষতি হোক এটা কিন্তু দেখানো বাধ্যতামূলক। স্পেসিফিক পারপাস, প্রভিশন ইজ ক্রিয়েটেড ফর স্পেসিফিক পারপাস এন্ড ইট ক্যান বি ইউটিলাইজড ফর দ্যাট পারপাস। তার মানে আমি তোকে বললাম ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড, তা ওয়ার্কারদের ক্ষতি হবে বলে তো টাকাটা সরিয়েছিস, ওয়ার্কারদের ক্ষতি হয় বলে তুই বছর 1 লাখ টাকা সরিয়েছিস, ওই 1 লাখ টাকা তুই অন্য কোনো জায়গায় ইউজ করতে পারবি না। শুনলি না মনে হয় কি বললাম, ওয়ার্কারদের ক্ষতি হতে পারে তার জন্য তুই 1 লাখ টাকা সরিয়ে রেখেছিস। তো এই যে 1 লাখ টাকা সরালি, ওই 1 লাখ টাকা কোথায় ইউজ করবি? ওয়ার্কারদের ক্ষতি হলে ইউজ করবি, অন্য কোথাও 1 লাখ টাকা ইউজ করতে পারবি না। এখানে এই পয়েন্টটা বলেছে, ঠিক আছে, স্পেসিফিক পারপাস। আর এখানে কোন কনভেনশন ফলো করা, এই মাত্র বললাম প্রুডেন্স কনসেপ্ট বা কি বলছে কনজারভেটিজম, ঠিক আছে তো। আচ্ছা এবার কি বলেছে, এটা হচ্ছে একটা ইন্টারনাল ট্রানজাকশন, প্রভিশন হচ্ছে একটা ইন্টারনাল ট্রানজাকশন, ঠিক আছে, প্রভিশন ক্রিয়েট করা হচ্ছে এক ধরনের ইন্টারনাল ট্রানজাকশন, ঠিক আছে। ওয়ে অফ ক্রিয়েশন, কিভাবে ক্রিয়েট করি প্রভিশন, কিভাবে ক্রিয়েট করি? স্যার পিএল অ্যাকাউন্টে ডেবিটে লিখি না, পিএল এর ডেবিটে ডে লিখেছে, বলছে ওয়ে অফ ক্রিয়েশন প্রভিশন ইজ ক্রিয়েটেড বাই ডেবিটিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। এভাবে বেসিস অফ ক্রিয়েশন, ঠিক আছে, এই যে কিসের উপর বেস করে তৈরি হয় ক্রিয়েট, অ্যাসেটের উপর হতে পারে আবার লাইবিলিটির উপর হতে পারে। আর লাস্ট পয়েন্ট কি, ডিসক্লোজার, ডিসক্লোজার বলছে লাস্ট। কি বলেছে দেখ, বলছে প্রভিশন ইজ ক্রিয়েটেড অ্যান অ্যাসেট, অ্যাসেটের উপর যদি প্রভিশন ক্রিয়েট করিস এটা আমরা ব্যালেন্স শিট থেকে বাদ দেবো। প্রথমেই শুরুতে বললাম তুই যদি অ্যাসেটের উপর প্রভিশন ক্রিয়েট করিস তাহলে অ্যাসেট থেকে বাদ দিবি, আর লাইবিলিটির উপর প্রভিশন ক্রিয়েট করে ডাইরেক্ট লাইবিলিটি সাইডে লিখে দেবো। এখানে লিখেছে if provision create liability it's shown in the liability side of the balance, however provision for discount on creditors is shown in the balance sheet as deduction from creditors, ঠিক আছে। হ্যাঁ তবে একটা কথা বলেছে মন দিয়ে শুনবি, একটা কথা বলেছে মন দিয়ে শুনবি, যদি তুই প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটার্স হয়, আমার কথাটা একটু মন দিয়ে শুনিস, মনে এটা বুঝতে পারলি না এই জায়গাটা না শুনলে বুঝতে পারবি না। আমি তোকে কি বললাম, অ্যাসেটের উপর প্রভিশন ক্রিয়েট করলে অ্যাসেট থেকে বাদ দিবি, লাইবিলিটির উপর প্রভিশন ক্রিয়েট করে ডাইরেক্ট লাইবিলিটি লিখবি। ক্রেডিটার্স তো লাইবিলিটি সাইডে বসে, এটা হচ্ছে এক্সেপশনাল কেস, যে তখন বলছিলি এক্সেপশনাল কেস। ক্রেডিটার্স তো লাইবিলিটি, লাইবিলিটি মানে ক্রেডিটার্স এর উপর যদি কোনো প্রভিশন ক্রিয়েট করিস না, তো ওটা কিন্তু ক্রেডিটার্স থেকে বাদ যায়, ওটা কিন্তু আলাদা করে লেখা না। আমি তোকে বললাম, আমি বললাম বুঝতে পারলাম, হয়তো বুঝতে ধরতে পারিসনি, আমি প্রথমে শুরুতেই বললাম লাইবিলিটির উপর প্রভিশন করলে লাইবিলিটি সাইডে দেখাও, ক্রেডিটার্স তো লাইবিলিটি সাইডে আছে, তো ক্রেডিটার্স এর উপর প্রভিশন করলে লাইবিলিটি সাইডে দেখানো উচিত, বলছে না এক্সেপশনাল কেস ক্রেডিটার্স থেকে বাদ দিতে হবে, এটা বলেছে। দেখ এই লাইনটা পর, লাস্ট লাইনটা পর, প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটার্স, তুই বলি না প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটার্স, এই যে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটার্স এর উপর যদি প্রভিশন ক্রিয়েট করিস তাহলে হিসাব কি বলে, ক্রেডিটার্স আছে লাইবিলিটি, তাহলে লাইবিলিটি প্রভিশন করলে তো ডাইরেক্ট লাইবিলিটি সাইড দেখানো উচিত, কিন্তু এটা এক্সেপশনাল কেস, এটা লাইবিলিটি সাইডে দেখানোর বদলে লাইবিলিটি থেকে মাইনাস করতে হবে, ঠিক আছে, লাইবিলিটি থেকে মাইনাস করতে হবে, এটা তোকে মাথায় রাখতে হবে, ঠিক আছে তো। তো ইজ শোন ইন দ্য ব্যালেন্স শিট অ্যাজ ডিডাক্টেড ফ্রম দ্য ক্রেডিটার্স, ঠিক আছে, এটা লাইবিলিটি থেকে মাইনাস করতে হবে, এইটা কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তো এইটা হচ্ছে কি বললাম বল, এখানে ইম্পর্টেন্স অবজেক্টিভস কি ছিল, এটা ক্যারেক্টারিস্টিক্স পড়লাম, এবার পড়বো ইম্পর্টেন্স, আগে পড়া আছে এখানে অবজেক্টিভস, ঠিক আছে, হলে তাহলে প্রভিশন শেষ। তাহলে প্রভিশন যে ক্রিয়েট করি তার পিছনে অবজেক্টিভস কি, প্রথম হচ্ছে টু জেনারেট ফান্ড, ঠিক আছে, ফান্ড রিকোয়ার্ড ফর রিপ্লেসমেন্ট ফিক্স অ্যাসেট, আমি ফিক্স অ্যাসেট রিপ্লেস করতে চাই 10 বছর পর আবার নতুন একটা মেশিন কিনে 10 লাখ টাকা, টাকা দরকার তো, ফান্ড দরকার তো, ফান্ড মানে টাকা কত পাবো, তার জন্য প্রভিশন ক্রিয়েট করতে হবে। নেক্সট পয়েন্ট কি বলেছে, টু প্রোভাইড রিনিউয়াল, ঠিক আছে, অফ ইনটেনজিবল অ্যাসেটস লাইক কপিরাইট, বল ইনটেনজিবল অ্যাসেটস এর উদাহরণ কি, একটা যে কপিরাইট, একটা যে পেটেন্ট রাইট, একটা ট্রেডমার্ক, এগুলো বলেছিলাম তো, ইনটেনজিবল অ্যাসেট উদাহরণ কপিরাইট, পেটেন্ট রাইট, ট্রেডমার্ক, এগুলো ইনটেনজিবল, এগুলো রিনিউয়াল করার জন্য, রিনিউয়াল বই রিনিউ করা বুঝছো, রিনিউ করা, ওইটাই রিনিউয়াল, ওইগুলো করার জন্য কিন্তু তোমার লাগবে। তাহলে টু প্রোভাইড রিপেয়ার এন্ড ফিক্স এর, আগেই বলেছি ফিক্স এর রিপেয়ার করতে গেলে টাকাটা সরাতে হবে। তারপর টু সেটেল ট্যাক্স লাইবিলিটি,
ডিউ ডেটে পরের বছর গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, টাকাটা সরিয়ে রাখতে হবে, প্রভিশন, এগুলো সব বলেছি। টু প্রোভাইড সেটেলমেন্ট সাচ লাইবিলিটি হুজ অ্যামাউন্ট ক্যান বি ডিটারমাইন্ড এক্স্যাক্টলি, ওই যে প্রভিশন ফর লিগাল ক্লেম। নেক্সট, টু এনশিওর ম্যাচিং এক্সপেন্সেস অ্যান্ড দ্য লসেস উইথ রেভিনিউ, মানে এটা নিশ্চিত হতে হবে ম্যাচ করব, কি করবি, ম্যাচ করবি মানে মেলানো, কার সাথে মেলাবো, খরচের সাথে ম্যাচিং এক্সপেন্সেস অ্যান্ড লসেস, এক্সপেন্সেসটা মেলাবো ইনকামের সাথে, ঠিক আছে। আচ্ছা, টু ডিটারমাইন অ্যাকচুয়াল ফিনান্সিয়াল রেজাল্ট, অবশ্যই ওই ফিনান্সিয়াল পজিশন বলছিলাম না, টু অ্যান্ড ফেয়ার ভিউ, সেটা বলেছে। আর টু ডিসক্লোজার টু ফিনান্সিয়াল পজিশন অফ দ্য বিজনেস, তো এইগুলো তোকে একবার করে রিড করতে হবে। এই রিড করার সুবিধা পাবে কি, এমসিকিউ তে সুবিধাগুলো পেয়ে একবার করে রিড করতে হবে। প্রভিশন কমপ্লিট। এবার বলবো রিজার্ভ। রিজার্ভ কাকে বলে, রিজার্ভ। তাহলে প্রভিশনটা বুঝতে পারলি, তাহলে প্রভিশনটা কি, প্রভিশনকে কি বলা হয়, প্রভিশনকে বলা হয় চার্জ এগেইনস্ট প্রফিট। এটা ক্রিয়েট করা, এটা দেখানো, বইতে দেখানো কম্পালসারি। প্রভিশন ক্রিয়েট করা কম্পালসারি। আমি এরপরে এর ডিফারেন্স পড়বো, প্রভিশন পড়লি, রিজার্ভ পড়লি, তার উপরে দুটো ডিফারেন্সটা পড়বো, ডিফারেন্সটা খুব জরুরি। তাহলে কি বলতে দিলাম, প্রভিশন ক্রিয়েট করা কম্পালসারি, তাই জন্য এটাকে চার্জ এগেইনস্ট প্রফিট বলা হয়। এটা পিএল অ্যাকাউন্টে দেখায়, ঠিক আছে। এটা হচ্ছে আননোন লাইবিলিটি, নন লাইবিলিটি, কিন্তু অ্যামাউন্ট আননোন, ঠিক আছে। তো এইগুলো বললাম তোকে। রিজার্ভ, এই কথাগুলোর পুরো উল্টো, যা বললাম পুরো এর উল্টো। আমি তোকে একটু বলি রিজার্ভ সম্পর্কে, না এখানে বই লেখা তো আছে নোটসে, তার আগে আমি ছোট করে একটু বলি রিজার্ভ জিনিসটা কি। আজকে দেখি বাড়িতে অনেকে ওই লক্ষ্মীর ঘট রাখে, দেখেছিস তো, লক্ষ্মীর ঘট, ওখান থেকে আমি শুরু করি রিজার্ভ কাকে বলে, ওটাই রিজার্ভ, ওই লক্ষ্মীর ঘরটাই হচ্ছে রিজার্ভ। ব্যাপারটা কি, বাড়িতে বাবা টাকা কামিয়ে নিয়ে আসলো, যত টাকা কামিয়ে নিয়ে আসলো, মা কি করে, ওখান থেকে কিছু টাকা আলাদা করে সরিয়ে কোথায় রেখে দেয়, ওই ঘটের মধ্যে রেখে দিচ্ছে। বুঝতে পারছিস, আগে তুই কনসেপ্টটা বুঝি, লেখা বুঝিয়ে যাবি, এই কনসেপ্টটা মাথায় রাখ। উদাহরণটা আমি বলছি, রিজার্ভ মানে কিছুই না, ঘরে একটা লক্ষ্মীর ঘর থাকে। তো বাবা চাকরি করতে যায় বা ব্যবসা বাণিজ্য করতে যাই করুক, তো যা টাকা কামিয়ে নিয়ে আসে, মা কিছু টাকা সরিয়ে রাখে, সরিয়ে ওর মধ্যে রেখে দেয়। ওই ঘরের টাকাটা কি করবে, যখন ধর ঘরে কোনো সমস্যা দেখা দেবে, ঠিক আছে, তখন ঘরটা ভেঙে ওই টাকাটা ইউজ করবে। বা ধর কোনো একটা ভালো কোনো একটা কাজ করবে, তখন আমার টাকার দরকার, টাকাটা করতে পাবো, ওই ঘরটাকে ভেঙে টাকাটা ইউজ করবে। আমার কথাটা কি বলছে, রিজার্ভটাও কিন্তু এটাই। রিজার্ভ জিনিসটা কি, কোম্পানি ব্যবসা করছে, কোনো বছর লাভ করে, কোনো বছর লস খায়, তো কোম্পানি প্রতি বছর ব্যবসা করছে, প্রতি বছর ব্যবসা করে যে লাভ হয় না, পুরো লাভের টাকাটা মালিক বাড়িতে নিয়ে যায় না, পুরো লাভের টাকা মালিক বাড়িতে নিয়ে যায় না, যত টাকা লাভ করলো তার মধ্যে কিছু পরিমাণ টাকা সরিয়ে রাখে। কোথায় সরিয়ে রাখে, এই একটা ঘটের মধ্যে রেখে দেয়। এবার যদি ব্যবসায় কখনো খারাপ আসে, তার সব বছর তো ব্যবসায় লাভ হবে না, কোনো বছর ব্যবসায় লসও হবে, লস হলে সে বছর ব্যবসা চলবে কি করে, ওই যে টাকাটা সরিয়ে রাখলো, ওখান থেকে টাকাটা বের করে ব্যবসাটাকে চালানোর চেষ্টা করবে। এটা একটা। বেশ কিছুদিন আগে একটা উদাহরণ তোরা পড়েছিলি নিশ্চয়ই, জিও ইউজ করে, জিও ইউজ করে দিয়েছে, জিও। তো জিও যখন যখন এসছিল তখন 99 টাকায় 3 মাস, শুরুতে খুব সময় 16 সাল, 99 সালে একটা 99 টাকা 16 সালে 99 টাকার একটা সিম নাও, 3 মাস আনলিমিটেড ইউজ করতে পারবে। আর এখন কি 3 মাস আনলিমিটেড পারি না তো, তার মানে কি এখন টাকা নিচ্ছে তোর কাছে, তার কারণ কি, ওই সময় ওরও খরচা হয়েছিল, ভাবিস না ওটা ও ফ্রিতে করেছিল, ওই মানে যে রিলায়েন্স কোম্পানি এই মানে এটা নিয়ে এসেছিল, রিলায়েন্স মানে আম্বানি যে নিয়ে এসেছিল, এটা এই প্ল্যানিংটা নিয়ে এসেছিল, ওর কি খরচা হয়নি, ওর প্রচুর লাখ লাখ কোটি টাকা খরচা হয়েছিল, ওই টাকাটা কোথা দিয়ে পেয়েছিল, ওর কিন্তু সেই সময় লাখ লাখ কোটি টাকা খরচা হয়েছিল, ওর সেই সময় লাখ লাখ কোটি টাকা খরচা হয়েছিল, তাহলে সেই টাকাটা ও তো পাবলিকের থেকে নেয়নি, ও তো পাবলিকের থেকে তখন নেয়নি, পাবলিকের 99 টাকা দিয়েই খুশি হয়েছিল। এখন পাবলিকের থেকে এক মাসে কত নিচ্ছে, এক মাসে কত নেই জানিও না, রিচার্জ করতে কত নেই, 200 250 টাকা মনে হয় নেই, যাই হোক, হ্যাঁ 300 টাকা। তাহলে ভাব, আগে 3 মাসে ছিল 99, এখন সেটা এক মাসে কত হয়ে গেছে, এক মাসে 300। তুই বুঝলি কত টাকা নিচ্ছে, তার মানে কি সত্যি তো খরচা হয়েছিল ওর, সেই খরচাটা নিজের পকেট থেকে তুলে দিয়েছিল। কি করে তুলেছিল, ওর একটা প্ল্যানিং ছিল, ওই রিলায়েন্স কোম্পানি প্রতি বছর লাভ করে, প্রতি বছর প্রচুর টাকা লাভ করে, যত টাকা লাভ করে লাভের টাকা সরিয়ে রাখে, লাভের টাকা সরিয়ে কোথায় রেখেছিল, রিজার্ভে রেখে দিয়েছিল। এবার ওর মাথায় বুদ্ধি এসেছিল, রিজার্ভে তো প্রচুর টাকা জমে গেছে, এত টাকা রেখে কি করবো, চলো নতুন একটা কোন একটা বিজনেস খুলি, নতুন একটা, সেটা কি করলো, রিলায়েন্স জিও খুললো, ওই টাকাটা নিয়ে নতুন একটা জিও খুললো। কত টাকা জমানো ছিল, খুব সম্ভবত এক্স্যাক্টলি আমার মনে পড়ছে 1.5 লাখ কোটি টাকা রিজার্ভে জমেছিল, 1.5 লাখ কোটি টাকা। ওখান থেকে টাকা বের করে বলে এখন আমি পাবলিককে খাওয়াবো, পরে পাবলিকের থেকে তুলে নেবো টাকা।
ওটা হচ্ছে একটা বিজনেস পলিসি। ভাব এখন পুরো মানে সবার মার্কেট ডাউন করে দিচ্ছে জিও, সবার মার্কেট ডাউন করে দিয়েছে। তার মানে কি করেছে, ভালো হলো এটা কি হলো, এটাকে কি করলো, বিজনেসটাকে কি ওর ক্ষতির জন্য করেছে। দেখ আমি কি বললাম, টাকাটা রিজার্ভের টাকা রেখে কি হয়, 15 বছর যদি ব্যবসার ক্ষতি হয় তখন রিজার্ভ থেকে টাকা বের করে এটা করতে পারে। কিন্তু ওর কি ক্ষতি হয়নি, ও কি করেছিল, ও নতুন ব্যবসাটাকে বড় করতে চাইছিল, ও বড় করার জন্য রিজার্ভের টাকা বের করেছিল। আমার গল্প বুঝিস, কিন্তু গল্প বুঝিস, তারপর এই লেখাগুলো এখানে লেখা আছে। মানে কি বললো, বিজনেসটাকে বড় করার জন্য, বিজনেসটাকে এক্সপ্যান্ড করার জন্য, বিজনেস গ্রো করার জন্য ও ওই রিজার্ভ থেকে টাকা বের করে ইনভেস্ট করেছিল। ঠিক আছে, এটাকেই বলে রিজার্ভ। জিনিসটা বুঝতে পারলি, রিজার্ভের টাকা কোথায় ইউজ করেছিল। এবার দেখি কি লিখতে চাইছে রিজার্ভ। মোটামুটি বুঝতে পারলি রিজার্ভ জিনিসটা কি, হ্যাঁ কি না। এই রিজার্ভ তোর মানে সারাক্ষণ, তুই এরপরে যখন এই পরবর্তী সেমিস্টার থেকে শুরু হবে না, রিজার্ভ প্রতিটা সেমেই থাকবে। রিজার্ভ টার্মটা তোর কাছে খুব কমন টার্ম হবে, ঠিক আছে তো। রিজার্ভ প্রভিশন কমন টার্ম, তা কি বলে, রিজার্ভ কাকে বলে। রিজার্ভ ইজ দা অ্যামাউন্ট, রিজার্ভ কি একটা অ্যামাউন্ট। প্রভিশন কি স্যার, প্রভিশন একটা অ্যামাউন্ট, রিজার্ভ একটা অ্যামাউন্ট। প্রভিশন কোথায় দেখাতাম স্যার, প্রতি বছর পিএল এ দেখাতাম, পিএল এ দেখাতাম, পিএল মানে চার্জ এগেন্স্ট প্রফিট। এটা কোথায় দেখাবো। আচ্ছা এই রিজার্ভ কখন তৈরি করে, কথাটা বলেছিলাম, তোরা তো মিস করে গেছিস, বলতে পারবি রিজার্ভ কখন তৈরি করে। কোম্পানি লস হলে রিজার্ভ করবে নাকি লাভ হলে করবে, কি মনে হয় বল। আজকে যদি আজ তুই টাকাটা কখন জমাবি, তুই টাকা লাভ হলে জমাবি। আর আগের ওখানটা কি ছিল স্যার, লাভ হোক বা লস হোক করতেই হবে। দুটোর মধ্যে তফাৎটা বোঝ ব্যাপারটা, তুই ডিফারেন্স চলে আসছে। ওখানে লাভ হোক বা লস হোক তাহলেই প্রভিশন হবে, লাভ হোক বা লস হোক প্রভিশন দেখাতেই হবে। কিন্তু রিজার্ভটা কি, রিজার্ভটা কি, লাভ হলেই তো রিজার্ভ করবি। আজকে তোর লাভ না হয় তাহলে তুই ঘটে টাকা জমাতে পারবি। তাহলে বুঝতে পারলি রিজার্ভটা, বুঝতে পারছিস কি বলছে। বলছে রিজার্ভ ইজ আ অ্যামাউন্ট সেট অ্যাসাইড আউট অফ প্রফিট, প্রফিট থেকে টাকা সরাতে, অন্য কোথা থেকে না, প্রফিট থেকে টাকা সরাতে হবে। ঠিক আছে, এখানে লিখে প্রফিট অর লস না, প্রফিট থেকে টাকা সরাতে হবে। ফর আ স্পেসিফিক পারপাস, স্পেসিফিক পারপাস, নির্দিষ্ট একটা পারপাসে টাকা সরাবি, একটা নির্দিষ্ট লক্ষ্যে টাকা সরাবি, এই পারপাসের জন্য টাকা সরাতে হবে। ঠিক আছে তো। অ্যাজ স্টেটিং দা ফিনান্সিয়াল পজিশন, স্যার স্টেটিং মানে মজবুত, মজবুত কিসের জন্য, ফিনান্সিয়াল পজিশন মানে ব্যালেন্স শিটকে মজবুত করার জন্য। রিজার্ভ কাকে বলে, হয়ে গেল। নিজের ভাষা ভাব স্যার, রিজার্ভ কি, রিজার্ভ হচ্ছে একটা টাকা, একটা অ্যামাউন্ট। এই টাকাটা কত সরায় কোম্পানি, কত থেকে সরায় কোম্পানি, কি বললাম রিজার্ভের টাকাটা কোম্পানি কত সরায়, প্রফিট থেকে সরায়, প্রফিট থেকে সরায়, প্রফিট থেকে সরাচ্ছে রিজার্ভের টাকাটা কোম্পানি, প্রফিট থেকে সরাচ্ছে। কেন, একটা নির্দিষ্ট একটা পারপাস, নির্দিষ্ট পারপাসে সরাচ্ছে। ঠিক আছে, এর ফলে কি হবে, ওই যে ব্যবসার যে ফিনান্সিয়াল পজিশন, ব্যালেন্স শিটটা কি হবে, মজবুত হবে, মানে স্টেটেন, স্টেটেন বলেছে। বেশ হয়ে গেল, রিজার্ভ কাকে বলে এক লাইনে বুঝতে পারলি, এক লাইনে বুঝতে পারলি। এবার দেখ, এবার অন্যভাবে বলছে। আমি তোকে কি বললাম বল, তোকে কি বললাম, প্রভিশন কি, চার্জ এগেন্স্ট প্রফিট নাকি অ্যাপ্রোপ্রিয়েশন হবে, বারবার কথা বলছি। চার্জ মানে মাথার মধ্যে গুলে ফেলতে হবে, এটা ভুলে গেলে চলবে না, এমসিকিউ দেবে। প্রভিশন কি, চার্জ এগেন্স্ট প্রফিট। চার্জ এগেন্স্ট প্রফিট মানে কি, যেটা তোর প্রফিট হোক বা লস হোক। দেখ চার্জ এগেন্স্ট প্রফিট কাকে বলে, তোমার ব্যবসায় লাভ হোক বা লস হোক চার্জ করতে হবে, এটা হলো চার্জ এগেন্স্ট প্রফিট। আর অ্যাপ্রোপ্রিয়েশন প্রফিট কাকে বলে জানিস তো, লাভ হলেই চার্জ করো। তাহলে তুই বল, এবার বল, প্রভিশন কি লাভ হলেই চার্জ করব নাকি লাভ হোক বা লস হোক দুটো হলেই চার্জ করবো, চার্জ করবো। তাহলে লাভ হোক বা লস হোক চার্জ করবোই, এটাকে বলে, এটাকে বলে চার্জ এগেন্স্ট প্রফিট। আর অ্যাপ্রোপ্রিয়েশন প্রফিট কাকে বলে, লাভ হলেই চার্জ করো, তাকে বলে অ্যাপ্রোপ্রিয়েশন প্রফিট। দুটোর মধ্যে তফাৎটা বুঝতে পারলি। তাহলে বল এবার তুই, এবারে অ্যানসারে তুই ভাব, কেন রিজার্ভকে অ্যাপ্রোপ্রিয়েশন প্রফিট বলা হয়, বলতে পারবি কেন অ্যাপ্রোপ্রিয়েশন প্রফিট বলা হয়। কেন আমি রিজার্ভ কাকে বলে, কি বলেছিলাম রিজার্ভ কাকে বলে, লাভ হলেই চার্জ করো। আরে লাভ হলে চার্জ করাকেই তো অ্যাপ্রোপ্রিয়েশন প্রফিট বলে। তাহলে বলতে পারি না রিজার্ভ অ্যাপ্রোপ্রিয়েশন প্রফিট। তাহলে এটা মাথায় রাখতে হবে, তাহলে বুঝতে পারলি, মাথায় ঢুকবে তো। মানে এই এমসিকিউ তে কমন এমসিকিউ বলে দিলাম, এটা দিতে পারে কিন্তু পরীক্ষায়। তাহলে এখানে কি বলেছে দেখ, অ্যামাউন্ট অফ রিজার্ভ ইজ নট ডেবিটেড পিএল অ্যাকাউন্ট, বলেছে রিজার্ভটা পিএল এ দেখাবো না। বলেছে এখানে কি লিখে, কি লিখেছে, রিজার্ভ পিএল এ দেখাবো না। বল, বলতে পারি কেন পিএল এ দেখাবো না। পিএল এ কাকে দেখায়, লাভ হোক বা লস হোক। রিজার্ভ কি লাভ বা লসের উপর হয়, রিজার্ভ লাভের উপর হয়। লাভ হলে যেখানে দেখাস, লাভ হলেই দেখাবি অ্যাপ্রোপ্রিয়েশন। কি লিখেছে, রিজার্ভ অ্যামাউন্ট অফ রিজার্ভ ইজ নট ডেবিটেড পিএল, রিজার্ভের টাকাটা পিএল এ দেখাবো না, দেখাবো কোথায়, পিএল অ্যাপ্রোচ। তাহলে বোঝা গেল, এইটুকু পড়লাম, খুব ইম্পর্টেন্ট জিনিস। বইয়ের লেখাটা তুই পড়বি, বইয়ে অনেক বড় বড় করে লিখেছে, ওই বড় বড় লেখাটাকে না আমি একটু কনসাইজ করেছি, এই জিনিসগুলো বেরিয়ে আসে, এমসিকিউ তে খুব ইম্পর্টেন্ট। এবার রিজার্ভ ফান্ড, রিজার্ভ পড়ার পর এবার পড়বো কি রিজার্ভ ফান্ড। রিজার্ভ শুনলি তো, রিজার্ভ ফান্ড কাকে বলে দেখ, কি বলেছে একবার পড়লে তুই বুঝবি, একবার রিডিং কর, তুই একবার রিডিং কর, যদি না বুঝিস আমাকে বলবি, একবার রিডিং কর, দেখ কি লেখা আছে, একবার রিডিং মার, একবার রিডিং মার, কি লেখা আছে, কি লেখা আছে একবার রিডিং মার, কি বলেছে, বলছে দ্য অ্যামাউন্ট অফ রিজার্ভ, রিজার্ভে যে টাকাটা জমা নেই। তুই ভাব, একটা চিন্তা ভাবনা কর, তুই প্রতি বছর যা লাভ করে লাভের টাকা একটা ঘটে জমাচ্ছিস, জমালে কি টাকাটা বাড়বে, আমার কথা জাস্ট একটু
মন দিয়ে শুনবি, আজকে আমার প্রতি বছর যে লাভ করছি, লাভের টাকা একটা ঘটের মধ্যে জমাচ্ছি। ঘটের মধ্যে ধর জামাই ধর আমার ধর 1 লাখ টাকা হলো, তো 1 লাখ টাকা বেড়ে কি 1 লাখ টাকা থেকে 2 লাখ 3 লাখ হতে পারে কখনো ঘটের মধ্যে জমালে? বা 1 লাখ টাকা কি কমে 30-40 হাজার হতে পারে? মানে ঘটের মধ্যেই টাকাটা রাখিস, ওটা কি বাড়তেও পারে না, কমতেও পারে না। কিন্তু তোর কি করা উচিত, ওই ঘটের মধ্যে যে টাকাটা আছে ঘটের মধ্যে না রেখে ওই ঘটের টাকাটা বের করে তুই মার্কেটে কি ইনভেস্ট করে দে। মার্কেটে ইনভেস্ট করলে কি হবে, সুদ পাবি, বাড়বে তো টাকাটা। আমার কথাটা বুঝতে পারছিস তো? তাহলে শুধু ঘটে রেখে, পাতি ঘটে রেখে কি টাকা বাড়বে? টাকা জমছে, জমছে, কিন্তু টাকা বাড়বে না। তাহলে তো এরকম যদি হতো, মানুষ তো ব্যাংকে টাকা রাখতো না, মানুষ কোথায় রাখতো? ঘরে একটা ঘটের মধ্যে টাকা রেখেই, ঘটের মধ্যে টাকা রাখতো। তাহলে এমন জায়গায় টাকা রাখো যেন টাকাটা বাড়ে। তাই বলছে কি, কোন টাকাটা মানুষ মানুষ কোন টাকাটা বাইরে ইনভেস্ট করবে? রিজার্ভে যে টাকাটা পড়ে আছে, ঘটে যেই টাকাটা পড়ে আছে, সেই টাকাটা নিয়ে গিয়ে তো শেয়ার মার্কেটে ইনভেস্ট করলাম, মিউচুয়াল ফান্ডে লাগালাম, ইনভেস্ট করলাম, ল্যান্ডে লাগালাম, গোল্ডে লাগালাম। ঠিক আছে তো? তাই কি বলছে, দ্য অ্যামাউন্ট অফ রিজার্ভ, রিজার্ভের অ্যামাউন্টটা হোয়েন ইনভেস্টেড, তখন রিজার্ভটাকে বলে রিজার্ভ ফান্ড। তাহলে বুঝলি হোয়াট ইজ রিজার্ভ ফান্ড? রিজার্ভের টাকাটা যদি কোথাও ইনভেস্ট করিস তাকে বলে রিজার্ভ ফান্ড। বুঝতে হয়ে গেল রিজার্ভ ফান্ড কাকে বলে? এইটুকুই দেখ, আমি জানি না বইতে কত বড় লিখেছে, আমি এক লাইনে বলে দিলাম রিজার্ভ ফান্ড কাকে বলে। কোন টাকাটা রিজার্ভ ফান্ড বলে? রিজার্ভের টাকাটা যখন ইনভেস্ট করবো তাকে বলে রিজার্ভ ফান্ড। নেক্সট কি বলে দেখ, ইম্পর্টেন্স, এই রিজার্ভের ইম্পর্টেন্স, ইম্পর্টেন্সটা কি, গুরুত্বগুলো কি কি রিজার্ভ, এই যে রিজার্ভটা কেন, রিজার্ভ কেন করা দরকার, রিজার্ভ কেন করা দরকার, 4টে পয়েন্ট, 4টে পয়েন্টে কি লিখেছে বলছে, টু ডিটারমাইন কারেক্ট প্রফিট আর লস, তুই ব্যবসার সঠিক লাভ ক্ষতি জানার জন্য বের করবি। আচ্ছা এটা না, এটা 1 মিনিট, এটা এটা একটু এটা এটা একটু এখানটা মানে ঠিক করা হয়নি, এটা আমি একটু ঠিক করে দেবো। এটা 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 রিজার্ভ না, এটা প্রভিশন, এটা ওই একই কথা লেখা আছে, বুঝিস তো, একই কথা। এটা 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 কেটে দিচ্ছে, এটা কেটে দিচ্ছে, এটা ঠিক না, এটা তো প্রভিশন ছিল, এটা ভুল লেখা আছে, এটা ভুল লেখা আছে, ঠিক না, ওটা ভুল লেখা আছে। এক্সাম্পল, আচ্ছা এটা তো তোকে বলবো, এটা এই পেজটা তো ভুলই আছে, এই পেজটা একই পেজ দুবার আছে, এই পেজটা একই পেজ দুবার আছে, এটা দরকার নেই। এটা তো বোঝালাম তোকে, মনে পড়ছে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন বোঝালাম, এটা এটা দরকার নেই এখন, এটা কেটে দিচ্ছি, এগুলো সব বুঝিয়ে দিচ্ছি, এগুলো দরকার নেই, এটা দরকার নেই, এই পেজটা বেকার, কপি পেস্ট পেজটা। এই যে রিজার্ভ, রিজার্ভের গুরুত্ব কি কি বলছে, রিজার্ভের গুরুত্ব দেখ, বলছে এক্সপেনশন, ভালো করে শোন, এক্সপেনশন, এখানে কি লিখেছে, এক্সপেনশন, কি বলছে এখানে, এক্সপেনশন অফ বিজনেস, এক্সপ্যান্ড করা মানে কি বলতে পারবি কেউ, এক্সপ্যান্ড করা মানে কি? বাড়ানো, ব্যবসাটাকে বড় করা, এক্সপ্যান্ড করা মানে ব্যবসাটাকে বড় করা। তাহলে এই রিজার্ভে যে টাকাটা আছে, এই টাকাটা দিয়ে কি করি, আজকে আমার তার রিজার্ভে যে টাকা পড়ে থাকে, সেই টাকাটা দিয়ে আমরা কি করবো? রিলায়েন্সের কথা ভাব, জিও কি করেছিল, ও ব্যবসাটাকে বড় করেছিল তো। আগে তো ওর কয়েকটা সেক্টরে ছিল, এখন কত কত সেক্টরে আছে, কত সেক্টরে আছে ও এখন রিলায়েন্স জিও যদি ভাবিস, ওর ওর গোল্ডের আছে, ওর ভেজিটেবলস আছে, ঠিক আছে, মানে অর্নামেন্টস আছে, ভেজিটেবলস আছে, তারপর তারপর তোর কি সব বলে তোর, আরো তো অনেক কিছু, গোল্ড আছে, তারপর তোর বড় বড় শপিং মল তৈরি করে ফেলে দিয়েছে, মানে গার্মেন্টসে আছে, গার্মেন্টসে চলে এসছে, ঠিক আছে তো, সমস্ত কিছুতে কিন্তু রিলায়েন্স ঢুকে গেছে, ঠিক আছে তো। তাহলে এই ব্যবসাটা বড় করার জন্য তো করেছিল, ঠিক আছে তো। এক্সপেনশন অফ বিজনেস, ইমপ্রুভমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, তোর যে ফিনান্সিয়াল ব্যালেন্স শিটটাকে আরো যা আছে আছে আরো ইমপ্রুভ করার জন্য, ইমপ্রুভ করার জন্য, ঠিক আছে তো। তারপর রিপেমেন্ট অফ লাইবিলিটি, তোর যে লাইবিলিটি আছে, লাইবিলিটিকে পে করার জন্য রিপেমেন্ট করবি, পুনরায় পে করবি লাইবিলিটি, যেমন রিজার্ভের টাকা সরাবো, ঠিক আছে, লাইবিলিটি পেমেন্ট করতে, কোনো ধর লাইবিলিটি আছে, লাইবিলিটিকে পে করতে হবে, ওই লাইবিলিটি পে করার জন্য আজকে তোর রিজার্ভে যদি টাকা পড়ে থাকে, আজকে এবার তোর কাছে ধর কেউ টাকা পায়, বাইরের কোনো লোক টাকা পায়, রিজার্ভের টাকা দিয়ে দিবি, রিপেমেন্ট মানে পুনরায় শোধ করা। তো লাইবিলিটি ছিল, লাইবিলিটিকে শোধ করা, রিপেমেন্ট মানে শোধ করা, রিপেমেন্ট পুনরায় শোধ করা, ঠিক আছে। আচ্ছা তারপর কি বলেছে, মিটিং আনফরসিন কন্টিনজেন্সি, ঠিক আছে, মানে কোনো রকম কোন কন্টিনজেন্সি তৈরি হলো, তাহলে সেটাকে মিট করার জন্য, সে মিট করেছে, বলবো উদাহরণ লেখা আছে নিচে, এই যে এটা পরে পড়ছি, এইটা পরে পড়ছি, কারণ দেখ এখানে বলেছে রেভিনিউ রিজার্ভেশন ক্যাপিটাল রিজার্ভের পার্থক্য, তাহলে তোকে তুই যদি না বলি রেভিনিউ রিজার্ভ কাকে বলে, ক্যাপিটাল রিজার্ভ কাকে বলে, তুই কি করে পার্থক্য পড়বি? তার জন্য আগে একটু পড়ে নে, এই দেখ টাইপস অফ রিজার্ভ, টাইপস অফ রিজার্ভ, ঠিক আছে, টাইপস অফ রিজার্ভ, টাইপস অফ রিজার্ভটা তোকে পড়াবো।
আচ্ছা, রিজার্ভ ক রকমের হয় বলে দিই, এখানে যেখানে চলছিলাম টাইপস অফ রিজার্ভ। রিজার্ভ ক রকমের? রিজার্ভ দেখ 3 রকমের হয়। রিজার্ভ 3 রকমের। ক রকমের রিজার্ভ? 3 রকমের। 3 রকমের রিজার্ভ কি কি? একটা রেভিনিউ, একটা রেভিনিউ রিজার্ভ, একটা রিজার্ভকে বলে রেভিনিউ রিজার্ভ, ঠিক আছে? একটা রিজার্ভ হচ্ছে রেভিনিউ রিজার্ভ, একটা বলে সিক্রেট রিজার্ভ, সিক্রেট রিজার্ভ, আর একটা বলে ক্যাপিটাল রিজার্ভ, ঠিক আছে? একটা করে পড়বো। দেখ, একটাকে বলে কি রেভিনিউ রিজার্ভ, একটাকে বলে ক্যাপিটাল রিজার্ভ, আর একটা কোথায় লেখা আছে দেখ, নিচে লেখা ছিল সিক্রেট রিজার্ভ। আচ্ছা, আগে পরে আছে, সব বলবো। একটা রেভিনিউ রিজার্ভ, একটা ক্যাপিটাল রিজার্ভ, একটা সিক্রেট রিজার্ভ। দেখ, একটা করে বলি। টাইপস অফ রিজার্ভ, টাইপস অফ রিজার্ভ, টাইপস অফ রিজার্ভটা কি বলেছে? প্রথমে রেভিনিউ রিজার্ভ। রেভিনিউ রিজার্ভ কি? রেভিনিউ রিজার্ভ হচ্ছে আর সেট অ্যাসাইড আউট অফ রেভিনিউ প্রফিট। তাহলে পাতি কথা, রেভিনিউ রিজার্ভ কাকে বলে? রেভিনিউ প্রফিট থেকে যে টাকাটা সরাই তাকে বলে রেভিনিউ রিজার্ভ। বলছে রেভিনিউ রিজার্ভ আর সেট অ্যাসাইড আউট অফ রেভিনিউ প্রফিট এন্ড আর এভেলেবল ফর ডিস্ট্রিবিউশন অফ ডিভিডেন্ড, ঠিক আছে? তাহলে কি বলে? দুটো পয়েন্ট বেরিয়ে আসলো। রেভিনিউ রিজার্ভ কাকে বলে? স্যার, রেভিনিউ রিজার্ভ হচ্ছে সেই রিজার্ভকে রেভিনিউ রিজার্ভ বলে যে রিজার্ভটা আমরা কি করি? রেভিনিউ প্রফিট থেকে সরাই। রেভিনিউ প্রফিট থেকে যে রিজার্ভটা সরাই তাকে রেভিনিউ রিজার্ভ বলে। আর রেভিনিউ রিজার্ভটা দিয়ে কি করতে পারি? কোম্পানি তার শেয়ার হোল্ডার ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করতে কাজে লাগে। ডিভিডেন্ড নাম শুনেছি তো? কি রে, ট্যাক্স পড়ানোর সময় ডিভিডেন্ড বলেছিলাম তো, ডিভিডেন্ড কথাটা। ডিভিডেন্ড কারা পায়? শেয়ার হোল্ডাররা। আজকে তুই টাটা কোম্পানি ইনভেস্ট করেছিস, টাটা কোম্পানি লাভ করে লাভের ভাগ তোকে দেবে, ডিভিডেন্ড। ডিভিডেন্ড কে পেলো? তুই পেলি, তুই শেয়ার হোল্ডার। ডিভিডেন্ড শেয়ার হোল্ডারদের দেয়। তাহলে কোন রিজার্ভ থেকে ডিভিডেন্ড দেওয়া হয়? রেভিনিউ রিজার্ভ থেকে ডিভিডেন্ড দেওয়া হয়। তাহলে দুটো পয়েন্ট বেরিয়েছে। রেভিনিউ রিজার্ভ কাকে বলে? স্যার, রেভিনিউ প্রফিট থেকে, রেভিনিউ প্রফিট থেকে যে টাকা সরানো হয় তাকে রেভিনিউ রিজার্ভ বলে, আর এটা শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করতে কাজে লাগে। তাই বলেছে পর, রেভিনিউ প্রফিট হচ্ছে সেট অ্যাসাইড আউট অফ রেভিনিউ প্রফিট, রেভিনিউ প্রফিট থেকে টাকা সরাচ্ছে এন্ড আর अवेलेबल ফর ডিস্ট্রিবিউশন অ্যাজ ডিভিডেন্ড। এই হচ্ছে তোর রেভিনিউ রিজার্ভ। এবার পড়বো ক্যাপিটাল রিজার্ভ। ক্যাপিটাল রিজার্ভ কাকে বলে? এবার ক্যাপিটাল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ কাকে বলে? সিম্পল পর। আচ্ছা, রেভিনিউ রিজার্ভ কোথা থেকে টাকা সরানো? কোন প্রফিট থেকে রেভিনিউ রিজার্ভ সরালো? রেভিনিউ প্রফিট থেকে। তাহলে অ্যান্সার বলবো, ক্যাপিটাল রিজার্ভ কোন প্রফিট থেকে সরাবো? ক্যাপিটাল প্রফিট। ব্যাস, অ্যান্সার হয়ে গেল। রেভিনিউ রিজার্ভ কাকে বলে? রেভিনিউ প্রফিট থেকে যে টাকা সরাচ্ছে তাকে বলে রেভিনিউ রিজার্ভ, আর ক্যাপিটাল প্রফিট থেকে যে টাকা সরাচ্ছে তাকে বলে ক্যাপিটাল রিজার্ভ। আচ্ছা, রেভিনিউ রিজার্ভ শেয়ার হোল্ডার ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করতে কাজে লাগে, কিন্তু ক্যাপিটাল রিজার্ভ কিন্তু ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করতে কাজে লাগে। দেখ, এই কথাটা লিখেছে, বলছে ক্যাপিটাল রিজার্ভ আর সেট অ্যাসাইড আউট অফ ক্যাপিটাল প্রফিট এন্ড আর নট अवेलेबल ফর ডিস্ট্রিবিউশন অ্যাজ ডিভিডেন্ড। তার মানে ডিভিডেন্ড, তোকে যদি বল ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করতে কোন রিজার্ভটা ইউজ করা হয়? রেভিনিউ রিজার্ভ। ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করতে কোন রিজার্ভ ইউজ করা হয় না? ক্যাপিটাল রিজার্ভ। বুঝে তো? একবার দুবার করে জাস্ট একটু রিড কর, এমসিকিউ বেরিয়ে যাবে। বুঝতে পারলি কি বললো? কোনটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবে, আর চিন্তা নেই, আসবে, চিন্তা করতে হবে না, একদম চিন্তা করতে হবে না। ক্যাপিটাল রিজার্ভ একদম বলে একটা কথা বলে দিই, আজকে তো আমাদের একটা ঘরে একটা মেশিন আছে বা বিজনেস মেশিন আছে, মেশিন বেচে দিলাম, মেশিন বেচে লাভ হলো, ওটা হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ উদাহরণ। কোনো ফিক্স অ্যাসেট বেচে যদি লাভ হয় ওটাকে বলে ক্যাপিটাল রিজার্ভ উদাহরণ। বুঝতে পারলি? একটা উদাহরণ বললাম, ফিক্স অ্যাসেট বেচে লাভ হলে তাকে বলে ক্যাপিটাল রিজার্ভ উদাহরণ। উদাহরণ করে লেখা আছে, পরে লেখাচ্ছি, একটু পরে লেখাচ্ছি, বলছি আমি। এবার তাহলে মোটামুটি বললি রেভিনিউ রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ জিনিসটা কি, ঠিক আছে তো? 6টা পয়েন্ট দেখ, পার্থক্য কি বেরিয়ে এসছে। বলছি রেভিনিউ রিজার্ভ কোথা থেকে তৈরি করা? এইমাত্র বল, বলার পর দরকার নেই, দেখতে হবে না, বল রেভিনিউ রিজার্ভ ক্যাপিটাল রিজার্ভ পার্থক্য। প্রথম পার্থক্য কি বল? রেভিনিউ কোথা থেকে তৈরি করা? কোন প্রফিট? রেভিনিউ প্রফিট। আর ক্যাপিটাল রিজার্ভ ক্যাপিটাল প্রফিট। প্রথম পয়েন্ট হয়ে গেল, প্রথম পয়েন্ট হয়ে গেল, ঠিক আছে? একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, রেভিনিউ রিজার্ভ কি? ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করতে কোন রিজার্ভ লাগে? রেভিনিউ রিজার্ভ। আর ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করতে কোন রিজার্ভ লাগে না? ক্যাপিটাল রিজার্ভ। দেখ, লিখে দিয়েছে। এবার কি বলছে? রেভিনিউ রিজার্ভ কোথায় দেখায়? শোন অন দ্য লাইবিলিটি সাইড অফ দ্য ব্যালেন্স শিট। আচ্ছা, রেভিনিউ রিজার্ভ কোথায় দেখায়? ব্যালেন্স শিটের লাইবিলিটি। রেভিনিউ রিজার্ভ ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইড। দেখ, কিছু কথা তুই ভাবার চেষ্টা করি, ভাবলে কিন্তু হবে না, কারণ তুই সবকিছু জানিস না, আস্তে আস্তে জানতে হবে, আস্তে আস্তে জানতে হবে, শুনতে হবে এগুলো। রেভিনিউ রিজার্ভ কোথায় দেখায়? ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে দেখায়। আর ক্যাপিটাল রিজার্ভ কোথায় দেখায়? ক্যাপিটাল রিজার্ভ কোথায় দেখায়? দেখ, রেভিনিউ রিজার্ভ ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে দেখায়, ঠিক আছে? আর ক্যাপিটাল রিজার্ভ দেখায় শোন অন দা শেয়ার হোল্ডার ফান্ড সাইড অফ ব্যালেন্স শিট, ঠিক আছে? তো শেয়ার হোল্ডার ফান্ড সাইড অফ দ্য ব্যালেন্স শিট, ঠিক আছে? এইটা একটু রিড করে নিতে হবে, ঠিক আছে? তাহলে রেভিনিউ রিজার্ভ কোথায় দেখায়? ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে দেখায়, ঠিক আছে? আর ক্যাপিটাল রিজার্ভ কোথায় দেখায়? শোন অন দা শেয়ার হোল্ডার ফান্ড সাইড অফ ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে যে শেয়ার হোল্ডার ফান্ড থাকে সেই সাইডে দেখায়। এবার কি বলছে? রেভিনিউ রিজার্ভ ক্যান বি ট্রান্সফার টু পিএল। রেভিনিউ রিজার্ভ পিএল এ ট্রান্সফার করি, ঠিক আছে? কিন্তু ক্যাপিটাল রিজার্ভ ক্যান নট বি ট্রান্সফার টু পিএল। তাহলে রেভিনিউ রিজার্ভ পিএল এ ট্রান্সফার করা হয়, পিএল প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ট্রান্সফার করা হয়, এটা পিএল অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় না। আচ্ছা, ইউজ জেনারেল বিজনেস পারপাস। রেভিনিউ রিজার্ভের টাকাটা কোথায় ইউজ করা হয়? জেনারেল বিজনেসে ইউজ করা হয়। আর ক্যাপিটাল রিজার্ভের টাকাটা স্পেসিফিক পারপাসে ইউজ করা হয়। আচ্ছা, রেভিনিউ রিজার্ভের উদাহরণ কি? জেনারেল রিজার্ভ, রিজার্ভ ফর ব্যাড ডেট, রিজার্ভ ফর ব্যাড ডেট, ঠিক আছে? রেভিনিউ রিজার্ভের উদাহরণ। আর ক্যাপিটাল রিজার্ভের উদাহরণ কি? সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ পড়তে হবে, রিভ্যালুয়েশন রিজার্ভ, ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ, ঠিক আছে? এগুলো হচ্ছে সব ক্যাপিটাল রিজার্ভের উদাহরণ। এরকম উদাহরণ বেরিয়ে এসেছে। আমি তোকে যে উদাহরণ দিলাম একটা, ওটা ভাবিস না উদাহরণ হয় না, ওটা একটা উদাহরণ, ওটাও একটা উদাহরণ, বাট এখানে লেখেনি, এখানে লেখেনি, পরে লিখেছে, এটা লিখেনি, পরে লিখেছে।
ক্যাপিটাল রিজার্ভ উদাহরণ কি কি বললাম? সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ, রিভ্যালুয়েশন রিজার্ভ, ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ। এবার এই জিনিসগুলো কি জাস্ট একটু তোকে ছোটর উপর দিয়ে বলে দিচ্ছি, এইটা পুরো ক্লাস 12 আছে, এই পয়েন্টগুলো ক্লাস 12 আছে। এখানে কি সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ কাকে বলে? কোনো কোম্পানি যদি শেয়ার প্রিমিয়াম ইস্যু করে, কোনো কোম্পানি যদি শেয়ার বা ডিবেঞ্চার প্রিমিয়াম ইস্যু করে, তখন সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, রিভ্যালুয়েশন রিজার্ভ কি? কোনো কোম্পানি অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করে যদি লাভ হয় তখন রিভ্যালুয়েশন রিজার্ভে চলে যায়, ঠিক আছে? আর কি বলেছে? ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ, কোম্পানি যদি ডিবেঞ্চারের টাকা বা প্রেফারেন্স শেয়ার টাকা শোধ করে তখন যেই রিজার্ভ ইউজ করা হয় তাকে বলে ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ। এইগুলো সব নতুন নতুন জিনিস, যে নামগুলো তোকে কি করতে হবে, ক্যাপিটাল রিজার্ভ এই নামগুলো যে দিয়েছে তোকে পড়তে হবে। এখন তুই বুঝতে পারবি না এগুলো, কারণ এইগুলো হচ্ছে সব ক্লাস 12 এর ব্যাপার। ক্লাস 12 এই জিনিসগুলো আছে, সব পয়েন্টগুলো ক্লাস 12 আছে। স্যার এখানে রিজার্ভ ফর ব্যাড ডেট গুলো তাহলে সেটা তো আপনার এই হয়। হ্যাঁ বল। হ্যাঁ, যেটা আছে না রিজার্ভ ফর ব্যাড ডেটস। হ্যাঁ, এটা রেভিনিউ রিজার্ভের একটা উদাহরণ, রিজার্ভ ফর ব্যাড ডেট। রিজার্ভ ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ব্যাড ডেট বলেনি, রিজার্ভ ফর ব্যাড ডেট বলেছে। না না, একটু আলাদা, একটু আলাদা আছে। এবার দেখ প্রফিট, আরো কিছু উদাহরণ, এই যে উদাহরণ দিয়েছে, এই যে কিসের উদাহরণ তুই জানতে চাইছিলি না? তুই জানতে চাইছিলি না যে তোর ক্যাপিটাল রিজার্ভ উদাহরণ? দেখ এখানে ক্যাপিটাল রিজার্ভ উদাহরণ দিয়েছে। কি কি উদাহরণ দিয়েছে? প্রফিট প্রায়র টু ইনকর্পোরেশন। প্রফিট প্রায়র, প্রফিট মানে প্রায়র মানে আগে, ইনকর্পোরেশন আগে তুই ব্যবসা করছিলি, আগে তুই পার্টনারশিপ ব্যবসা বা ধর তুই এক মালিকানা কারণ সোল প্রপার্টনারশিপ বিজনেস করছিলি, এখন তুই ওখান থেকে কোম্পানিতে চলে গেলি, তো এরকম সময় যে প্রফিট ক্রিয়েট হয় না, ওটা বলে প্রফিট প্রায়র টু ইনকর্পোরেশন, ঠিক আছে? এই প্রফিট প্রায়র টু ইনকর্পোরেশন আমরা অঙ্ক করাই, কলেজে অঙ্ক করাই, এটা 4th ইয়ারে আছে, এই চ্যাপ্টারের অঙ্ক 4th ইয়ারে আছে, কলেজের 4th ইয়ারে আছে প্রফিট প্রায়র টু ইনকর্পোরেশন। তারপর বলছে প্রফিট অন সেল অফ মেশিন, এই বললাম মেশিন বেচে যদি লাভ হয়, ঠিক আছে? তারপর প্রিমিয়াম অন ইস্যু অফ শেয়ার, শেয়ার ইস্যু করে যদি তোর প্রিমিয়াম হয়, ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ, ঠিক আছে? এইগুলো তাহলে তোকে কি কি বললাম? রেভিনিউ রিজার্ভ বললাম, ক্যাপিটাল রিজার্ভ বললাম। আচ্ছা, এখানে আর কিছু এখানে তুই একবার দেখে নিতে পারিস, রেভিনিউ রিজার্ভ ক্যাপিটাল রিজার্ভ এই পার্থক্যটা তুই দেখে নিতে পারিস। এটা তো বললাম সোর্স, রেভিনিউ রিজার্ভ সোর্স কোথা দিয়ে? রেভিনিউ রিজার্ভ সোর্স কোথা থেকে? রেভিনিউ প্রফিট। আর ক্যাপিটাল সোর্স কোথা থেকে? ক্যাপিটাল প্রফিট। ইউজেস, রেভিনিউ রিজার্ভের টাকাটা কি করবো? ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করতে কাজে লাগে, কোন রকম কোনো কন্ডিশন ছাড়া। কিন্তু ক্যাপিটাল রিজার্ভের টাকাটা ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করতে কোনো কাজে লাগে না। লাস্ট পারপাস, ডিভিডেন্ড বা লাইবিলিটি। বলছে ইট ক্যান বি ইউজড ফর ডিস্ট্রিবিউশন অফ ডিভিডেন্ড অনলি, ঠিক আছে, ইফ দ্য কোম্পানি স্যাটিসফাই সার্টেন কন্ডিশন প্রেসক্রাইব বাই দ্য কোম্পানিজ অ্যাক্ট। আচ্ছা, এখানে কি বলেছে? তোকে কি বলেছিলাম প্রথমে? তোকে কি বলেছিলাম যে স্যার রেভিনিউ রিজার্ভের টাকাটা ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করতে কাজে লাগে, ঠিক আছে? তো বলছে ইট ক্যান বি ইউজ ডিস্ট্রিবিউশন অফ ডিভিডেন্ড উইদাউট এনি প্রি কন্ডিশন, কোনো কন্ডিশন ছাড়া। কিন্তু ক্যাপিটাল রিজার্ভের টাকাটা কি করলাম? ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করতে কি বলেছিলাম? কাজে লাগে না, কিন্তু যদি যদি কিছু কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে লাগে। পুরো ডিটেলসটা বলছে, ইট ক্যান বি ইউজ ডিস্ট্রিবিউশন অফ ডিভিডেন্ড, মানে ক্যাপিটাল রিজার্ভের টাকা তুমি ডিভিডেন্ড হিসেবে ডিস্ট্রিবিউট করতে পারো যদি যদি কোম্পানির কন্ডিশন আছে, কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে। জেনারেলি হয় না, কিন্তু কিছু কন্ডিশনগুলো যদি কোম্পানি আইনে বলা আছে, ওই কন্ডিশনগুলো যদি ফুলফিল করো তাহলেই লাগে। পারপাস বলছে ইট ইজ ক্রিয়েটেড ফর স্ট্রেটেনিং দ্য ফিনান্সিয়াল পজিশন, আগেই বলেছি তো কোম্পানি যে ফিনান্সিয়াল পজিশনটাকে মজবুত করার জন্য রেভিনিউ রিজার্ভটা ক্রিয়েট করা হয়, ঠিক আছে? আর এটা কি? ইট ইজ ক্রিয়েটেড মিটিং ক্যাপিটাল লস, এটা ক্যাপিটাল লস অর টু বি ইউজড পারপাস। সরি, ক্যাপিটাল রিজার্ভটা কি? যদি তোর কোনো ক্যাপিটাল লসটাকে মিট করতে চাস তখন এই টাকাটা ইউজ করে, ক্যাপিটাল লসটাকে মিট করতে চাস। আচ্ছা, এই অবধি হলো এটা। এবার দেখ কি বলেছে এখানে, জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ কাকে বলেছিলাম? তো জেনারেল রিজার্ভ কাকে বলে? জেনারেল রিজার্ভ বলে দিয়েছিলাম, কি বলেছিলাম? জেনারেল রিজার্ভ কাকে বলে? এই যে কি বলেছে, রেভিনিউ রিজার্ভ বলছেন না, ওখানে জেনারেল রিজার্ভ বলিনি, রেভিনিউ রিজার্ভ বলছেন। জেনারেল রিজার্ভ কাকে বলে? ইট ইজ দ্য অ্যামাউন্ট সেট অ্যাসাইড আউট অফ প্রফিট নট ফর এনি স্পেসিফিক পারপাস, ঠিক আছে? তো ধর সাপোজ ধর আমি ধর রাস্তায় পড়াশোনা শেষে বাজার করতে বেরিয়েছি, ঠিক আছে? তো পকেটে টাকা আছে, ঠিক আছে, যে কোনো জায়গায় খরচা করতে পারি, পকেটে টাকা আছে, পকেট থেকে টাকা বের করে যে কোনো জায়গায়, সে আমি মাছ কিনতে পারি, আমি ইলেকট্রিক বিলের টাকা পেমেন্ট করতে পারি, আমি একটা পেন কিনতে পারি, আমি একটা বই কিনতে পারি। মানে কি এরকম কোনো ব্যাপার নেই, পকেটে টাকা আছে, এই পকেটের টাকা দিয়ে আমি এই মাছই কিনবো। পকেট থেকে টাকা বের করে মানে মানে কি বলছি ভালো করে বুঝবি, এই যে পকেটে যে টাকা পড়ে আছে, টাকাটা যে কোনো জায়গায় খরচা করতে পারবো। আমার কথাটা শুনতে পারলি কি বললাম? এখানে বলছে জেনারেল রিজার্ভ কাকে বলে? আমার পকেটে যে টাকা পড়ে আছে, এমন কোনো কথা নেই পকেটের টাকা দিয়ে আমি এখানেই খরচা করবো, পকেট থেকে টাকা বেরোবে যেখানে খুশি খরচা করতে পারি, একে বলে
জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ মানে কেরকম কোনো স্পেসিফিক পারপাস নেই, তুমি যে কোনো জায়গায় খরচা করতে পারবে। বলছে ইট ইজ দ্য অ্যামাউন্ট সেট অ্যাসাইড আউট অফ প্রফিট নট ফর এনি স্পেসিফিক পারপাস। জেনারেল রিজার্ভ হচ্ছে সেই টাকাকে জেনারেল রিজার্ভ বলে, ঠিক আছে, যেই টাকাটাতে সব জায়গায় ইউজ করতে পারবে, কোনো বাধা নেই, কোনো বাধা নেই, সব জায়গায় টাকা ইউজ করতে পারবে, ঠিক আছে। তো আজকে ধর তুই ধর পড়তে বেরিয়েছিস, ধর সাপোজ ধর টিউশন ফিজের মাইনা, ধর বললো এন এই টাকাটা নে, এই টাকাটা হচ্ছে স্যারকে মাইনা দিবি, তাহলে বলে দিয়েছে সেটা স্যারের মাইনার জন্য, কিন্তু তোকে ধর টাকা দিল, কিছু বলেই দেয়নি কিসের জন্য, তুই যে কোনো জায়গায় খরচা করতে হবে। তোকে একটা টাকা দিয়ে বাড়ি থেকে তার একটা 1000 টাকা বা 2000 টাকা দিয়েছে, তোকে বলেনি কিসের জন্য। এবার ওই 1000 বা 2000 টাকা তোর মধ্যে আছে, না ঠিক আছে স্যারের মাইনা 1000 টাকা দিই, বাকি 1000 টাকায় কোনো একটা ড্রেস কিনি, ব্যাপারটা বুঝলি, কোনো মেনশন করা নেই, মানে যেখানে কোনো ইন্ডিকেট করে দেবে এই টাকাটা এখানেই খরচা করবে। জেনারেল রিজার্ভ হচ্ছে সেই টাকাটা যেখানে কোনো রকমের কোনো বাধা নেই, কোনো বাধা নেই, তুই যে কোনো জায়গায় খরচা করতে পারবি। ইট ইজ আ অ্যামাউন্ট সেট অ্যাসাইড আউট অফ প্রফিট নট ফর এনি স্পেসিফিক পারপাস, কোনো স্পেসিফিক পারপাস নেই, ঠিক আছে, এটাকে বলে জেনারেল রিজার্ভ। আর স্পেসিফিক রিজার্ভ কাকে বলে, বাস বলেই দিল, তুই নিজেই বল স্পেসিফিক রিজার্ভ কাকে বলে। স্যার স্পেসিফিক রিজার্ভ মানে বলেই দিয়েছে, এই যে 1000 টাকা তোকে মাইনা দিল, এই টাকা দিল, যে এই টাকাটা স্যারকে মাইনা দিবি, তাহলে বলেই তো দিল, এটাকে কি রিজার্ভ বলো, এটা স্পেসিফিক নাকি জেনারেল? স্পেসিফিক। তাহলে বলছে ইট ইজ দ্য অ্যামাউন্ট সেট অ্যাসাইড আউট অফ প্রফিট ফর স্পেসিফিক রিজার্ভ, ঠিক আছে। তো ইম্পর্টেন্স অফ রিজার্ভ, রিজার্ভের কিছু গুরুত্ব কি এটা আগেই বলেছি, এটা তো বললাম, এটা আগে বলে দিচ্ছি, অসুবিধা নেই, বলে দিয়েছি। রিজার্ভ অ্যাক্ট অ্যাজ আ ফিনান্সিয়াল কুশন ফর ফিউচার আনসার্টেনিটি অ্যান্ড স্টেটেড ইন দ্য বিজনেস। এই ফিউচার আনসার্টেনিটি আসতে পারে, ভবিষ্যতে কোনো অনিশ্চয়তা, রিজার্ভটা কেন ক্রিয়েট করি, ভবিষ্যতে অনিশ্চয়তা আসতে পারে, অনিশ্চয়তার জন্যই তো রিজার্ভটা ক্রিয়েট করা হয় এবং ব্যবসাটাকে মজবুত হয়। রিক্যাপটা পড়ে দিয়েছি। টাইপস অফ জেনারেল রিজার্ভ বললাম তোকে, স্পেসিফিক রিজার্ভ বললাম, সিক্রেট রিজার্ভ বলি। এই দেখ স্পেসিফিক রিজার্ভটা পড়ে নিটা, স্পেসিফিক রিজার্ভ জিনিসটা কি, উদাহরণ কি দিয়েছে, স্পেসিফিক রিজার্ভের একটা উদাহরণ দিয়েছে, কি দিয়েছে স্পেসিফিক রিজার্ভের উদাহরণ কি দিয়েছে, দেখ ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড, অলরেডি বলেছি ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড, ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড, ঠিক আছে। দেখ যদি এর উপর প্রভিশন করিস তখন হবে প্রভিশন ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন, যদি এর উপর রিজার্ভ করিস তখন হবে ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ। রিজার্ভ ক্রিয়েট করলে রিজার্ভ, প্রভিশন ক্রিয়েট করলে প্রভিশন, সেটা বলে দেবে তোকে, চিন্তা নেই। সিক্রেট রিজার্ভ, সিক্রেট রিজার্ভ কি বলছে, বলছে সিক্রেট রিজার্ভ ইজ আ রিজার্ভ, ঠিক আছে, দ্য এক্সিস্টেন্স অফ হুইচ ইজ নট ডিক্লেয়ার। সিক্রেট রিজার্ভ বলতে সেই রিজার্ভকে বোঝায় যে যার এক্সিস্টেন্স অফ হুইচ ইজ নট, মানে সিক্রেট রিজার্ভ এটা এমন একটা রিজার্ভ, এটা ডিক্লেয়ার করা নেই, যে সিক্রেট রিজার্ভ হচ্ছে একটা রিজার্ভ দ্য এক্সিস্টেন্স অফ হুইচ ইজ নট ডিক্লেয়ার, ঠিক আছে, এর অস্তিত্ব কোথায় কি ইউজ করবে কোন ডিক্লারেশন নেই। বলছে ক্রিয়েশন অফ সিক্রেট রিজার্ভ by charging lower amount of depreciation or by over valuation of assets। এটা কখন সিক্রেট রিজার্ভ কখন ক্রিয়েট করা হয়, যদি তোর অ্যাসেট আছে না, তোর মেশিন আছে, মেশিনের ভ্যালুটা অতিরিক্ত দেখিয়ে দিয়েছিস, মেশিনে যত টাকা দেখানো উচিত তুই বেশি করে দেখিয়ে দিয়েছিস, ঠিক আছে। আর কি বলেছে, আর বলেছে ডেপ্রিসিয়েশন যা দেখানো উচিত তুই কম করে দেখিয়ে দিয়েছিস, তখনই সিক্রেট রিজার্ভ ক্রিয়েট হয়। তাহলে পরীক্ষায় এমসিকিউ এসেছিল আগের বার বেশ কিছু স্কুলে, সিক্রেট রিজার্ভ কখন ক্রিয়েট হয়, এই দুটোর মধ্যে এমসিকিউ ছিল। তাহলে অ্যাসেটের ভ্যালু যদি বেশি করে দেখাস তখন সিক্রেট রিজার্ভ ক্রিয়েট হয়, আর একটা কি বললাম, ডেপ্রিসিয়েশন যদি যত টাকা দেখানো হচ্ছে যে কম করে দেখাস তখন তোর সিক্রেট রিজার্ভ ক্রিয়েট হয়। এই দেখ উদাহরণটা দেখ, তুই বুঝিয়ে একবার পড়লে বুঝিয়ে, তুই একটা মেশিন 1 লাখ টাকার মেশিন আছে, সেই মেশিনটা তুই বইতে দেখেছিস কত, 1 লাখ টাকার মেশিন কত দেখেছিস, 1,20,000 দেখেছিস, তাহলে কত টাকা বেশি দেখেছিস, 20,000 টাকা বেশি দেখেছিস, এটাকে বলা হয় সিক্রেট রিজার্ভ। 20,000 টাকা বেশি দেখে এটাকে বলে সিক্রেট রিজার্ভ। কিন্তু এটা পরে মানে ঠিক করা হবে না, এটাই পার্মানেন্ট। না ঠিক তো করা হবে, তোকে জানতে যে সিক্রেট রিজার্ভ কাকে বলে, এখানে ঠিক করার কথা জানতে, সিক্রেট রিজার্ভ জিনিসটা কি, টাকাটা যদি বেশি দেখাস, অ্যাসেটের ভ্যালু যদি বেশি দেখিয়ে দিস, শো করিস, তাকে বলে সিক্রেট রিজার্ভ, ঠিক আছে। আর ডেপ্রিসিয়েশন যদি কম দেখাস তাকেও বলে সিক্রেট রিজার্ভ। এখানে দেখ সিক্রেট রিজার্ভ কি বলেছে, পিকিউআর লিমিটেড ওভার ভ্যালুড ইটস ল্যান্ড বাই 50,000, দিস হিডেন রিজার্ভ, ঠিক আছে, হিডেন উইল হেল্প ইন ফিউচার আনসার্টেনিটি, ঠিক আছে। তার মানে কি বললাম, একটা কোম্পানি আছে, ওর ল্যান্ড মানে জমি যত টাকা ছিল তার চেয়ে তুই জমি 50,000 টাকা বেশি রেখে দিয়েছিস, দিস হিডেন রিজার্ভ, এই হিডেন রিজার্ভ, এই তাহলে এখন প্রশ্ন স্যার সিক্রেট রিজার্ভ কি বইতে দেখানো হয় না, বইতে দেখানো হয় না, কেন, দিস হিডেন রিজার্ভ নট শোন ইন দ্য বুকস, বইতে দেখানো হয় না, এটা বইতে দেখানো নেই, বইতে দেখানো হয় না এটা, ঠিক আছে। আর এটা উইল হেল্প ইন ফিউচার আনসার্টেনিটি, এটা জানা না,
হ্যাঁ বল। তার মানে এটা জানা না। না, জার্নাল হয় না সিক্রেট রিজার্ভ। এই দেখ, এখানে কি জেনারেল রিজার্ভ কি, জেনারেল পারপাস, স্পেসিফিক রিজার্ভ স্পেসিফিক পারপাস, আর সিক্রেট রিজার্ভ হিডেন রিজার্ভ, এরিয়া একটা হিডেন রিজার্ভ, নট ডিসক্লোজ, এটাকে ডিসক্লোজ করা হয় না, মানে সবার সামনে মানে প্রকাশ করা যায় না। ডিসক্লোজ মানে প্রকাশ করা, ডিসক্লোজ করা হয় না, সবার সামনে এই রিজার্ভটা প্রকাশ করা হয়। এই যে দিয়েছি, আর একটু দিয়ে দিয়েছি। সিক্রেট রিজার্ভ তোকে কটা পয়েন্ট বল, দুটো পয়েন্ট বললাম, কি কি বললাম বল? অ্যাসেটের ভ্যালু বেশি করে দেখানো আর ডেপ্রিসিয়েশন কম করে দেখানো, দুটো পয়েন্ট বল, আরো দুটো পয়েন্ট বেরিয়েছে, কি এসছে? এই যে এটা তো বললাম, এটা বলেছি, আর কোনটা বলেছি বল? আর দেখছি, বাই আন্ডার ভ্যালুইং স্টক অর গুডউইল, মানে স্টকের ভ্যালু, স্টকের যত টাকা ভ্যালু তুই যদি কম করে দেখাস, স্টক তোর গোডাউনে যা আছে যদি কম করে দেখাস, তাহলে সিক্রেট রিজার্ভ ক্রিয়েট হয়, ঠিক আছে? আচ্ছা, ক্রিয়েটিং এক্সেসিভ প্রভিশন ফর ডাউটফুল ডেট, প্রভিশন ফর ডাউটফুল ডেট যা আছে তুই যদি অতিরিক্ত দেখিয়ে দিস, তখন কিন্তু সিক্রেট রিজার্ভ ক্রিয়েট হয়, ঠিক আছে? বাই শোয়িং কন্টিনজেন্ট লাইবিলিটি অ্যাজ আ রিয়াল লাইবিলিটি, কন্টিনজেন্ট লাইবিলিটি কাকে বলে? এমন এক ধরনের লাইবিলিটি যেটা হওয়ারই কথা নয় লাইবিলিটি, কিন্তু হয়ে গেছে। লাইবিলিটি হওয়ারই কথা না কিন্তু লাইবিলিটি হয়ে গেছে, এটাকে বলে কন্টিনজেন্ট লাইবিলিটি। তো কন্টিনজেন্ট লাইবিলিটিকে যদি তুই অ্যাকচুয়াল লাইবিলিটি ট্রিট করিস, ঠিক আছে, তাহলে অ্যাকচুয়াল মানে রিয়াল লাইবিলিটি, এটা হচ্ছে তোর সিক্রেট রিজার্ভ, এই সবাই ক্রিয়েট হয়। এই উদাহরণ করে দেখ, একবার দেখে নে, উদাহরণ করে লিখে দিয়েছি, কি করে বুঝতে পারবি উদাহরণ করে, 4টে পয়েন্ট। বাই চার্জিং ডেপ্রিসিয়েশন, ঠিক আছে তো, মেশিনারি ওয়ার্থ রুপিস 1 লাখ টাকা শোন ইন দ্য বুকস 80,000 টাকা, তুই 1 লাখ টাকার মেশিন কিনেছিস, বইতে 80,000 টাকা দেখেছিস, এবং বলছে বাই চার্জিং লেস ডেপ্রিসিয়েশন এক্সেস 20,000 ইজ সিক্রেট রিজার্ভ, ঠিক আছে? তার মানে তুই মেশিনারি ওয়ার্থ রুপিস 1 লাখ শোন ইন দ্য বুকস, ঠিক আছে, তাহলে তোর 1 লাখ টাকার মেশিন কিন্তু তুই বইতে দেখিস কত, 80,000 টাকা, তাই তো? মেশিনের ভ্যালু কি করেছিস তুই, কম করে দেখিয়ে দিয়েছিস, তাই তো? কি করে কম দেখিয়েছিস? বাই চার্জিং ডেপ্রিসিয়েশন চার্জ করে কম দেখিয়েছিস, ঠিক আছে? এটা হচ্ছে এক ধরনের সিক্রেট রিজার্ভ। বলছে মেশিনারি ওয়ার্থ রুপিস 1 লাখ টাকা শোন ইন দ্য বুকস অ্যাজ 80,000 বাই চার্জিং লেস ডেপ্রিসিয়েশন, ঠিক আছে, মানে 1 লাখ থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়েছি, এই এক্সেস 20,000 টাকা হচ্ছে সিক্রেট রিজার্ভ, ঠিক আছে তো? বাই আন্ডার ভ্যালুইং স্টক অর গুডউইল, স্টক 50,000 টাকা শোন ইন দ্য বুকস 40,000 টাকা, 50,000 টাকা স্টক তুই বইতে দেখিস কত, 40,000 টাকা, এই 10,000 টাকা যে এক্সট্রা হলো এটা হচ্ছে সিক্রেট রিজার্ভ। বাই ক্রিয়েটিং এক্সেসিভ প্রভিশন ফর ডাউটফুল ডেট, প্রভিশন ফর ডাউটফুল ডেট শোন 10,000 টাকা, বাট অ্যাকচুয়ালি রিকোয়ার্ড 6,000 টাকা, প্রভিশন তুই 10,000 টাকা দেখেছিস, তো দেখানো হয়েছিল 6,000 টাকা, 4,000 টাকা বেশি দেখেছিস, এটা হচ্ছে সিক্রেট রিজার্ভ, ঠিক আছে তো? আর লাস্ট, বাই শোয়িং কন্টিনজেন্ট লাইবিলিটি অ্যাজ আ রিয়াল লাইবিলিটি, কন্টিনজেন্ট লাইবিলিটি 30,000 টাকা ইজ শোন অ্যাজ রিয়াল লাইবিলিটি, 30,000 টাকা একটা কন্টিনজেন্ট লাইবিলিটি ছিল, এটাকে রিয়াল লাইবিলিটি দেখিয়েছিস। ওই যে তোকে বললাম কন্টিনজেন্ট লাইবিলিটি কাকে বলে, কন্টিনজেন্ট লাইবিলিটি কাকে বলে? এমন একটা লাইবিলিটি যেই লাইবিলিটি হওয়ারই কথা নয় কিন্তু হয়ে গেছে, এমন একটা লাইবিলিটি আমার জীবনে এই লাইবিলিটি হওয়ার কথাই ছিল না, আমার লাইবিলিটি হওয়ারই নয়। যেমন ধর সাপোজ ধর তোর কাছে টাকা পাই, তোর কাছে আমি 10,000 টাকা, আমি বললাম ভাই টাকাটা কবে দিবি, তুই বলি 3 মাস পর দিবি, আমি একটা বিল লিখলাম, বিল লিখে তোকে দিয়ে দিলাম, তুই সাইন করে বিলটা আবার আমাকে দিয়ে দিবি, তাহলে এই 3 মাস পর তো আমার 10,000 টাকা আসার কথা, 3 মাস পর তো আমার 10,000 টাকা আসার কথা, ঠিক আছে? একটু উদাহরণটা চেঞ্জ করি, কারণ এই উদাহরণে হবে না। এই যে তোরকে যে আমি 10,000 টাকা পাই, তুই বলি 3 মাস পর টাকা দিবি, আমি বিলটা লিখে তোকে দিলাম, তুই সাইন করে আমাকে দিয়ে দিবি, এবার 10,000 টাকা ব্যাংকের কাছে বিলটা বেঁচে দিবি, 3 মাস পর ব্যাংক তোর কাছে যাবে টাকাটা আনতে, কিন্তু তুই টাকা দিতে ডিনাই করে দিবি, তখন ব্যাংক টাকাটা কার থেকে নেবে? আমার থেকে নেবে। ব্যাংক তো আমার থেকে দাম, তার লাইবিলিটি হলো, তার আমার কি আদৌ লাইবিলিটি ছিল? আমার কন্টিনজেন্ট লাইবিলিটি, এটাকে কন্টিনজেন্ট লাইবিলিটি বলছে। কন্টিনজেন্ট লাইবিলিটি যদি রিয়াল লাইবিলিটি হয়ে যায়, কন্টিনজেন্ট লাইবিলিটি 30,000 টাকা শোন অ্যাজ রিয়াল লাইবিলিটি, এক্সেস 30,000 টাকা হচ্ছে সিক্রেট রিজার্ভ। অ্যাডভান্টেজ শর্টে কি, সিক্রেট রিজার্ভ হচ্ছে হিডেন বাট প্রোটেক্টিভ, সিক্রেট রিজার্ভ যেমন একটা রিজার্ভ, এটা হচ্ছে হিডেন রিজার্ভ, হিডেন লুকানো থাকে কিন্তু এটা প্রোটেক্টিভ, সুরক্ষা দেয়, ঠিক আছে তো? আর ইট ইনক্রিজেস রিয়াল স্ট্রেংথ অফ দ্য বিজনেস, বিজনেসের মানে রিয়াল স্ট্রেংথটা প্রকাশ পায়। অ্যাডভান্টেজ কি, হেল্পস টু মিট ফিউচার লস অ্যান্ড আনসার্টেনটি, ফিউচার লস, ফিউচারে ক্ষতি এবং অনিশ্চয়তার থেকে সাহায্য করে, মিট করতে সাহায্য করবে, ঠিক আছে? স্টেটিং দ্য ফিনান্সিয়াল পজিশন অফ দ্য বিজনেস, বিজনেসের আর্থিক অবস্থা মজবুত করতে সাহায্য করে। আর কি, প্রোভাইড কুশন উইদাউট অ্যালার্মিং আউটসাইডার, আচ্ছা কি বলছে অ্যাডভান্টেজ, এখান থেকে কিছু পয়েন্ট বলেছে। ইট ইনক্রিজেস দ্য ওয়ার্কিং ক্যাপিটাল অফ দ্য বিজনেস, বিজনেসের ওয়ার্কিং ক্যাপিটাল বাড়াতে সাহায্য করে। হেভি লসেস অফ এক্সেপশনাল নেচার ক্যান বি মিট উইদাউট ডিস্টার্বিং দ্য নর্মাল বিজনেস প্রফিট, হেভি লসেস অফ এক্সেপশনাল নেচার, কোনো এক্সেপশনাল নেচার মানে ব্যতিক্রমী কেসের জন্য
যদি কোনো হেভি লস হয়, ক্যান বি মিট উইদাউট ডিস্টার্ব করা ছাড়াই ফর নর্মাল বিজনেস প্রফিট। নর্মাল বিজনেস প্রফিটকে ডিস্টার্ব না করেই, ঠিক আছে, ওই হেভি লসটা মিট করতে পারে। কেন? ও তো টাকা আলাদা করে সরিয়ে রেখেছে। ডিসঅ্যাডভান্টেজ কি? দ্য ব্যালেন্স শিট উইল নট ডিসক্লোজ টু অ্যান্ড ফেয়ার পজিশন। এর ফলে না ব্যবসা মানে ব্যালেন্স শিটের সঠিক চিত্র প্রকাশ পায় না। আর কি বলছে? ইট মে নেগেটিভ এফেক্ট মার্কেট ভ্যালুতে নেগেটিভ ইম্প্যাক্ট করবে। তো বললাম, এগুলো বলে দিয়েছি, এগুলো সব বলে দিয়েছি। এই পার্থক্য বলবো, এইটা খুব ইম্পর্টেন্ট, রিজার্ভ আর প্রভিশনের পার্থক্য। প্রথম কি বলে? নেচার। রিজার্ভটা কি? রিজার্ভ হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, আর প্রভিশন চার্জ এগেইনস্ট প্রফিট। পারপাসটা কি? ইট ইজ ক্রিয়েটেড। রিজার্ভ কেন ক্রিয়েট করা হয়? ব্যবসার আর্থিক অবস্থাকে মজবুত করার জন্য, ঠিক আছে। আর মিট করার জন্য কি? আনফরসিন লাইবিলিটি, ঠিক আছে, আনফরসিন লাইবিলিটি অর লসেস, ঠিক আছে, যে সমস্ত লাইবিলিটি দেখা যায় না সেই সমস্ত লাইবিলিটি মিট করার জন্য। ইট ইজ মেড টু মিট নোন লাইবিলিটি। নোন লাইবিলিটি এটা হচ্ছে আননোন লাইবিলিটি, এটা হচ্ছে নোন লাইবিলিটি। অর কন্টিনজেন্সি হোয়েন অ্যামাউন্ট ইজ নট ডিটারমাইন্ড, ঠিক আছে। তাহলে ভালো করে বুঝে নে রিজার্ভ জিনিসটা কি আর রিজার্ভটা কি। আনফরসিন লাইবিলিটি, যেই লাইবিলিটি দেখা যায় না সেই লাইবিলিটিকে মিট করতে পারবে। আর প্রভিশন জিনিসটা কি? প্রভিশন জিনিসটা কি? এটা লাইবিলিটি তো দেখা তো যাবে কিন্তু এক্সাক্ট অ্যামাউন্ট বোঝা যাবে না। এফেক্ট অন প্রফিট, এর ফলে রিজার্ভের ফলে প্রফিটে কি ইম্প্যাক্ট করবে? ইট ইজ ডেবিটেড টু পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। এখানে বলেছিলাম রিজার্ভ পিএল অ্যাপ্রো ডেবিটে দেখায়, তাহলে প্রফিটে কোনো ইম্প্যাক্ট পড়ে না। প্রভিশন এটা পিএল অ্যাকাউন্টে ডেবিট দেখায়, তাহলে এর ফলে প্রফিট কমে যায়। ইনভেস্টমেন্ট, রিজার্ভের টাকাটা আমরা ইনভেস্ট করি, বাইরে ইনভেস্ট করি রিজার্ভের টাকাটা, তাকে কি বলে? রিজার্ভ ফান্ড। আর প্রভিশন কি? এটা এই প্রভিশন টাকাটা ইনভেস্ট করা হয় না। রিমেম্বার, এটা আগেই বলেছি, রিজার্ভ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট আর প্রভিশন হচ্ছে চার্জ এগেইনস্ট প্রফিট। এই হচ্ছে তোর পুরো ব্যাপার হয়ে গেল, ঠিক আছে। এটা আমাদের নোটস হয়ে গেল। এবার এখান দিয়ে তুই একবার দুবার রিডিং মেনে নিবি। রিজার্ভ জিনিসটা কি আছে, পিডিএফ পাঠিয়ে দিয়েছি। রিজার্ভ কাকে বলে অলরেডি বললাম। হ্যাঁ বল। হ্যাঁ লেখা আছে এগুলো, একটু একবার দুবার করে রিডিং মেনে নিবি। রিজার্ভের কিছু বৈশিষ্ট্য দিয়েছে। রিজার্ভের বৈশিষ্ট্য কি কি দিয়েছে দেখ। একটা প্রথম পয়েন্টগুলো ওপর দিয়ে পড়, বেশি পড়তে হবে না। রিজার্ভ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। রিজার্ভ কি হয়? ওয়ে অফ ক্রিয়েশন। রিজার্ভের ক্রিয়েশন কোথায় করি? রিজার্ভ কোথায় ক্রিয়েট করি? পিএল অ্যাপ্রো ডেবিটে বসাই। বলছে রিজার্ভ ইজ ক্রিয়েটেড পিএল প্রফিট অর আদার সারপ্লাস অফ দ্য বিজনেস, মানে পিএল অ্যাপ্রো। পারপাস, রিজার্ভ কেন ক্রিয়েট করা হয়? রিজার্ভটা কেন ক্রিয়েট করা হয়? আননোন লাইবিলিটি নাকি নোন লাইবিলিটি? রিজার্ভ নোন লাইবিলিটি নাকি আননোন লাইবিলিটি? প্রভিশন কি ছিল? রিজার্ভ আননোন লাইবিলিটিকে মিট করার জন্য। তা তোকে না পরীক্ষায় এই যে এই কথাগুলো এখান থেকে এরকম এমসিকিউ আসবে। যেমন বলবে রিজার্ভটা ক্রিয়েট করা হয়, রিজার্ভ কেন ক্রিয়েট করা হয়? নোন লাইবিলিটি আননোন লাইবিলিটি, এরকম অপশন দিয়ে দেবে। বলবে নোন লাইবিলিটি আননোন লাইবিলিটি, বলে বোথ নোন এন্ড আননোন, অনলি নান অফ দিস, এরকম অপশন দেবে। ক্লেম কি বলেছে? বুঝে রিজার্ভ ক্যান বি ক্লেম অনলি বাই দ্য ওনার্স অফ দ্য বিজনেস। আচ্ছা, রিজার্ভের টাকাটা কে দাবি করতে পারে? কোম্পানি যে রিজার্ভের টাকাটা কে দাবি করতে পারে? কোম্পানি যে রিজার্ভ ক্রিয়েট করে এই টাকাটা কে দাবি করতে পারে? মালিক দাবি করে, মালিক টাকাটা। এই বলছে ক্লেম অফ দ্য রিজার্ভ ক্যান বি ক্লেম বাই অনলি বাই দ্য ওনার্স অফ দ্য বিজনেস, সো ইট ইনক্রিজেস ওনার ক্লেম এগেইনস্ট দ্য বিজনেস। কম্পালশন বল, প্রভিশন ক্রিয়েট করা কম মানে বাধ্যতামূলক কি বাধ্যতামূলক নয়? প্রভিশন ক্রিয়েট করা বাধ্যতামূলক, কম্পালশন। রিজার্ভ ক্রিয়েট করা কম্পালশন নয়, ঠিক আছে। আচ্ছা, সোর্স অফ ক্যাপিটাল, রিজার্ভ ইজ অ্যান আনডিস্ট্রিবিউটেড পার্ট অফ প্রফিট। রিজার্ভ সেটাকেই বলে প্রফিটের যেই পার্টটা এখনো ডিস্ট্রিবিউট করা হয় তাকে বলে রিজার্ভ। হুইচ ইজ ক্রিয়েটেড রিইনভেস্টিং আ পার্ট অফ প্রফিট টু দ্য বিজনেস, সো ইট ইজ আ সোর্স অফ ক্যাপিটাল। দেখ রিজার্ভ কাকে বলে? কোম্পানি অনেক টাকা প্রফিট কামিয়েছে, কিছু পরিমাণ টাকা সরিয়ে রাখলো, ওটাই তো রিজার্ভ। যেই টাকাটা সরিয়ে রাখলো সেই টাকাটাই তো বিজনেসে ইনভেস্ট করলো, ওটাই তো কোম্পানি আবার ক্যাপিটাল হয়ে গেল, ওটাই তো কোম্পানির ক্যাপিটাল হয়ে গেল। এখানে বলেছে, এখানে কি বলেছে, কোথায় গেল? এই যে সোর্স অফ ক্যাপিটাল। রিজার্ভ ইজ অ্যান রিজার্ভ কাকে বলে? আনডিস্ট্রিবিউটেড পার্ট অফ প্রফিট, প্রফিটের সেই পার্ট যেটাকে ডিস্ট্রিবিউট করা হয় ওকে রিজার্ভ বলে। এবার এই টাকাটা কি করলো? এই টাকাটা কোম্পানি আবার ডিস্ট্রিবিউট করে দিল ওই টাকাটা, ঠিক আছে। এর ফলে এটাই হচ্ছে কোম্পানির সোর্স অফ ক্যাপিটাল। রিজার্ভ আর রিজার্ভ ফান্ড কাকে বলে? তোর রিজার্ভে যে টাকাটা জমা ছিল সেই টাকা যদি বাইরে ইনভেস্ট করিস তাকে বলে রিজার্ভ ফান্ড। আর রিজার্ভ কাকে বলে? প্রফিটের টাকা যদি সরিয়ে রাখিস তাকে বলে রিজার্ভ। তাই বলছে রিজার্ভ আর রিজার্ভ ফান্ড। ইম্পর্টেন্স অফ রিজার্ভ একবার পড়ে নিবি। রিজার্ভের ইম্পর্টেন্স কি? স্যার এক্সপেনশন এন্ড গ্রোথ, ব্যবসাকে বড় করতে গেলে, গ্রো করতে গেলে, এক্সপ্যান্ড করতে গেলে রিজার্ভ লাগবে। ডিলিং উইথ রিসেশন এন্ড ক্রাইসিস, তোর যদি ব্যবসায় যদি যখন কোভিড করোনা চলছিল, রিসেশন চলছিল, ক্রাইসিস চলছিল, তখন রিজার্ভ ইউজ করা হয়।
ব্যবসায় যদি মন্দা দেখা দেয় তখন, আজকে তুই ব্যবসা করছিস, ব্যবসায় মন্দা, ব্যবসা খারাপ চলছে, তখন কি তুই যে আগের টাকা জমা ছিল সেখান থেকে টাকা ভেঙে তো ব্যবসাটা কন্টিনিউ করতে হবে। তো এটা কি বলে, রিসেশন, রিসেশন বলে, ঠিক আছে তো। তাই এখানে বলেছে কি, ডিলিং উইথ রিসেশন অ্যান্ড ক্রাইসিস, রিজার্ভ হেল্প দ্য বিজনেসম্যান, রিজার্ভ বিজনেসম্যানকে সাহায্য করে টু ডিল উইথ দ্য রিসেশন অ্যান্ড ক্রাইসিস। ফর এক্সাম্পল, অনলি দোজ বিজনেসম্যান ওয়ার able to survive during the corona period, ঠিক আছে তো, করোনা পিরিয়ড, who had huge amount of reserve in their business। আজকে সেই সময় করোনা যখন চলছিল, লোকের ব্যবসা পুরো ডুবে গেছিল, তো তখন ব্যবসাটাকে আর একটু ভালো করার জন্য কি করছিল, ও রিজার্ভে বেশ কিছু টাকা জমা পড়েছিল, ওই টাকাটা দিয়ে না ব্যবসায় ইনভেস্ট করেছিল। তো এটা বলে দিয়েছে। অ্যাভয়েডেন্স অফ লোন ক্যাপিটাল, আচ্ছা আজকে তোর ব্যবসার যে টাকার দরকার হয়, তোর কাছে টাকা না থাকে তখন কি করবি, লোন করবি। আর যদি তোর রিজার্ভে টাকা থাকে তুই লোন করবি। আম্বানির কথা বলছি, যে জিও লঞ্চ করেছিল, ও কি মার্কেট থেকে লোন করেছিল না, ও তো রিজার্ভে কিছু টাকা ছিল। তার মানে রিজার্ভে যদি টাকা না থাকে তখন তো তোকে লোন করতে হবে। তাই বলেছে অ্যাভয়েডেন্স অফ লোন ক্যাপিটাল। ইনভেস্টমেন্ট ইন নিউ প্রজেক্ট, নতুন প্রজেক্টে ইনভেস্ট করতে চাস, হ্যাঁ তুই বল, নিজে বল, এইমাত্র বোঝালাম আম্বানির কথা, আম্বানির কেসটা বললাম, ও তো নতুন প্রজেক্টে টাকা লাগিয়েছিল, নতুন প্রজেক্টে টাকা লাগিয়ে কোথা থেকে টাকা বের করেছিল, রিজার্ভের টাকা বের করেছিল। তারপর কি বলেছিল, ইনক্রিজ ইন গুডউইল, তুই ব্যবসার গুডউইল মানে সুনামকে বাড়ানোর জন্য, ব্যবসার সুনামকে বাড়ানোর জন্য কিন্তু রিজার্ভ কাজে লাগে। রিজার্ভ স্টেটেন দ্য ফিনান্সিয়াল কন্ডিশন অফ দ্য বিজনেস। ইফ দেয়ার ইজ অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ রিজার্ভ ইন আ বিজনেসে যদি তোমার পর্যাপ্ত পরিমাণ রিজার্ভের টাকা থাকে, দ্য বিজনেস ক্যান সেটেল দ্য ক্লেম অফ দ্য ক্রেডিটার্স ইন টাইম, ঠিক আছে, এর ফলে ব্যবসার গুডউইল বাড়বে। দেখ আজকে তুই ব্যবসা করছিস, কারোর থেকে ধারে মাল কিনিস, তাকে তো ক্রেডিটার্স বলবো, টাকা শোধ করতে হবে, কিন্তু ব্যবসায় টাকা নেই, কিন্তু রিজার্ভে টাকা আছে, রিজার্ভ থেকে টাকা বের করে ওকে টাকা দিয়ে দিলি, তাহলে তোর ব্যবসা না রেপুটেশন বজায় থাকবে, ব্যবসার দুর্নাম হবে না মার্কেটে। তো এটাই বলেছে, তো এই কথাগুলো বলেছে। এবার বলছে অবজেক্টিভস অফ ক্রিয়েশন অফ রিজার্ভ, রিজার্ভ ক্রিয়েট করার উদ্দেশ্য কি কি, রিজার্ভ ক্রিয়েট করার উদ্দেশ্যগুলো কি কি, কেন রিজার্ভ ক্রিয়েট করি, অলরেডি বলেছি রিজার্ভ কেন ক্রিয়েট করি। রিজার্ভ ক্রিয়েট করলে ব্যবসার ওয়ার্কিং ক্যাপিটাল বৃদ্ধি পায়, ঠিক আছে। টু মিট আনফরসিন লাইবিলিটি, যেই লাইবিলিটি দেখতে পাস না বা ফিউচারে কোনো অ্যাবনর্মাল লস হতে পারে, ওটাকে মিট করার জন্য রিজার্ভ ক্রিয়েট করি। টু মেনটেন ইউনিফর্ম রেট অফ ডিভিডেন্ড ইয়ার টু ইয়ার, তুই প্রতি বছর শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিতে চাস, ওটাকে মেনটেন করার জন্য তোকে রিজার্ভ ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। এই সমস্ত পয়েন্টগুলো বলে দিয়েছে। এই যে বলছে স্টেটেন মজবুত, ফিনান্সিয়াল কন্ডিশনকে মজবুত করার জন্য করা হয়। আর কি বলেছে এখানে, টু প্রোভাইড ফান্ড রিকোয়ার্ড ফর, ঠিক আছে, এক্সপেনশন অফ দ্য বিজনেসকে এক্সপেন্ড করার জন্য ফান্ড দরকার হয়, টু ফুলফিল দ্য লিগাল রিকোয়ারমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কোম্পানি অ্যাক্ট 2013। তো এগুলো একবার করে রিডিং মেনে নিবি। এবার দেখ, এটা অলরেডি পড়েছি, রিজার্ভকে কবে ভাগ করেছে, রিজার্ভ দু রকমের হয়, একটা হয় ওপেন রিজার্ভ আর একটা হয় সিক্রেট রিজার্ভ। একটা হয় ওপেন, একটা সিক্রেট। একটা ওপেন মানে কি, যেটা সবাই দেখতে পারে, আর সিক্রেট মানে যেটা লুকানো থাকে। ওপেন রিজার্ভ দু রকমের, একটা রেভিনিউ রিজার্ভ আর একটা ক্যাপিটাল রিজার্ভ, একটা রেভিনিউ রিজার্ভ আর একটা ক্যাপিটাল রিজার্ভ, ঠিক আছে তো। রেভিনিউ রিজার্ভ দু রকমের হয়, একটা জেনারেল রিজার্ভ আর একটা স্পেসিফিক রিজার্ভ। সবকটা পয়েন্ট পড়েছি। ওপেন রিজার্ভ কাকে বলে, যেটা সবাই দেখতে পারে, তাকে বলে ওপেন রিজার্ভ। বলছে দ্য রিজার্ভ হুইচ আর শোন অন দ্য লাইবিলিটি সাইড অফ দ্য ব্যালেন্স শিট, ব্যালেন্সের লাইবিলিটি সাইডে যে রিজার্ভ থাকে তাকে বলা হয় ওপেন বা পাবলিশ রিজার্ভ। রেভিনিউ রিজার্ভ কাকে বলে, দ্য প্রফিট হুইচ ইজ আর্ন ইন দ্য নর্মাল কোর্স অফ বিজনেস, ঠিক আছে। Profit which is earned in the normal course of business is called revenue profit and it is regular or recurring profit. The reserve is created out of revenue profit. ভাই revenue reserve কাকে বলে, revenue profit থেকে যে রিজার্ভ তৈরি করা হয় তাকে বলে revenue reserve। revenue profit থেকে যে রিজার্ভ তৈরি হয়। ক্যাপিটাল জেনারেল রিজার্ভ কাকে বলে, জেনারেল রিজার্ভ সেই রিজার্ভ যেটা কোনো পারপাস নেই, ওই টাকাটা যে কোনো পারপাসে খরচা করতে পারিস, তাকে বলে জেনারেল রিজার্ভ। বলছি দ্য রিজার্ভ হুইচ ইজ ক্রিয়েটেড অফ রেভিনিউ প্রফিট থেকে রিজার্ভ তৈরি করা হয় without any specific purpose but the strengthening the financial condition of the business or for providing additional working capital to the business is called general reserve. The accounting entities for creation of general reserve are as follows. তো জেনারেল রিজার্ভের কি কি অ্যাকাউন্টস, এটা জেনারেল রিজার্ভ কি বলেছি তোকে, জেনারেল রিজার্ভ বলতে সেই রিজার্ভকে বোঝায় যেই রিজার্ভের টাকাটা তুই যে কোনো পারপাসে খরচা করতে পারিস, এর কোনো বাধা নেই, ঠিক আছে, যে কোনো জায়গায় খরচা করতে পারিস। জার্নাল দেখে লাভ নেই তোর, এখানে দরকার নেই। এখানে স্পেসিফিক রিজার্ভ কাকে বলে, এই দেখ স্পেসিফিক রিজার্ভ কি কি হয়, এই যে কি কি স্পেসিফিক রিজার্ভ হয়, একটা করে নাম দেখ। ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন রিজার্ভ বলে একটা রিজার্ভ, এটা স্পেসিফিক রিজার্ভ, ঠিক আছে তো। তারপর কি বলেছে, ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ, ডিবেঞ্চার মানে লোন, রিডেমশন মানে শোধ করা, লোন শোধ করার জন্য একটা রিজার্ভ ক্রিয়েট করা, এটা বলে ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ। একটা অ্যাসেট রিপ্লেসমেন্ট রিজার্ভ, ঠিক আছে, অ্যাসেটটাকে রিপ্লেস করার জন্য রিজার্ভ ক্রিয়েট করা হয়। স্টাফ ওয়েলফেয়ার রিজার্ভ বলে একটা রিজার্ভ হয়, ঠিক আছে। ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন রিজার্ভ হয়, ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভ হয়,
ঠিক আছে, এইগুলো বলেছি। একবার করে কি কি রিজার্ভ হয় দেখতে হবে। আর ক্যাপিটাল রিজার্ভ কাকে বলে? ক্যাপিটাল প্রফিট থেকে যে রিজার্ভ তৈরি করা হয় তখন তাকে বলে ক্যাপিটাল রিজার্ভ। ক্যাপিটাল রিজার্ভের নাম কি কি দিয়েছে? প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেটস, প্রফিট অন রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, ঠিক আছে, প্রফিট অন রিইস্যু অফ ফরফিটেড শেয়ারস, প্রফিট প্রায়র টু ইনকর্পোরেশন, প্রফিট অন রিডেমশন অফ ডিবেঞ্চার, আর প্রফিট অন পারচেস অফ রানিং বিজনেস। আজকে কারোর ব্যবসা কিনে নিলাম, ব্যবসা কিনে নিলাম, আজকে ধর এখানে নিতাই সুইটস আছে, ওর দোকানের মূল্য ধর 1 কোটি টাকা, আমি দোকানটা কিনতে গেছি, চেয়েছি কিনতে, ও বললো বিক্রি করতে পারি, 1.5 কোটি টাকা দিলে বিক্রি করবো। তাহলে ওর দোকানের দাম 1 কোটি, ও আমাকে 1.5 কোটি টাকা ডিমান্ড করলো, তাহলে ওকে আমি টাকা বেশি দিলাম না কম দিলাম? বেশি দিলাম। বেশি কেন দেবো বলতে পারি? ওর দোকানকে 1 কোটি দোকানের দাম, ওকে 1.5 কোটি দিলাম, কেন বেশি দিলাম? কেন 50 লাখ টাকা বেশি দিয়ে ওই দোকানটা কিনলাম? বলতে পারবি? ওর দোকানের রেপুটেশন আছে নাকি, একই না? বুঝিস নি কি বললাম? আজকে ওর দোকানের মূল্য 1 কোটি টাকা, আমি কেন জেনে বুঝে 50 লাখ টাকা বেশি দেবো? যদি দোকানে যদি নাম ডাক না থাকে, দোকান যদি বাজে দোকান, আমি ওকে 1.5 কোটি টাকা দেবো না। তার মানে ওর দোকানের রেপুটেশন আছে, এটাকে বলে গুডউইল। বেশি দিলে তখন তাকে গুডউইল, আর কম দিলে, ধর ওর দোকানের মূল্য 1 কোটি টাকা, ওকে আমি 75 লাখ টাকা দিলাম, 25 লাখ টাকা কম দিলাম, কেন দিলাম? ওর দোকানের নাম ডাকি নেই, নাম ডাকি নেই, তাই এটাকে বলে ক্যাপিটাল রিজার্ভ। বেশি দিলে গুডউইল, কম দিলে ক্যাপিটাল রিজার্ভ। তো এটা একটা বলেছে, প্রফিট অন পারচেস অফ রানিং বিজনেস। সিক্রেট রিজার্ভ তোকে অলরেডি পড়েছি, এই পয়েন্টগুলো বলে দিচ্ছি, এই পয়েন্টগুলো সিক্রেট রিজার্ভ কখন ক্রিয়েট করা হয়। আর সিক্রেট রিজার্ভ কাকে বলে? সেই রিজার্ভকে সিক্রেট রিজার্ভ বলে যেই রিজার্ভ ব্যালেন্স শিটে ডিসক্লোজ করা হয় না, ব্যালেন্সে যে রিজার্ভ দেখানো হয় না তাকে বলে সিক্রেট রিজার্ভ, ঠিক আছে? রেভিনিউ রিজার্ভের সঙ্গে ক্যাপিটাল রিজার্ভের পার্থক্য একবার পড়ে দিয়েছি, একবার দেখে নিস, একবার দেখে নিস। একবার দেখে নিলে বুঝতে পারবি, যেটা পড়ে দিয়েছি। জেনারেল রিজার্ভের সঙ্গে স্পেসিফিক রিজার্ভের পার্থক্য একবার দেখে নিই, জেনারেল রিজার্ভ স্পেসিফিক রিজার্ভ পার্থক্যটা। রিজার্ভ ফান্ডের পার্থক্য একবার দেখে নিই সেইগুলো। আর রিজার্ভ আর প্রভিশন আর রিজার্ভের পার্থক্য তো পড়ালাম, প্রভিশন আর রিজার্ভের পার্থক্য তোকে পড়ালাম, ঠিক আছে? প্রভিশন রিজার্ভ পার্থক্য পড়ালাম। এবার বলছে কি, চার্জ এগেন্স্ট প্রফিটের সঙ্গে চার্জ অ্যাপ্রোপ্রিয়েশন প্রফিটের পার্থক্য, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, ব্যাস আর কিছু নেই। এগুলো একবার দেখে নিবি, তোর শর্ট কোশ্চেন ক্লাস তো করাবোই। মানে মেন তো এটা তো বইয়ের বড় বড় নোটস, আমি যে তোকে এই নোটটা করলাম, মেনলি এই নোটটা পড়লেই তো শর্ট কোশ্চেন সব বেরিয়ে যাবে, সব বেরিয়ে যাবে। ওটা বইয়ের নোট আছে, বইটা আমি একবার ফলো আপ করে দেবো, ঠিক আছে? এই কটা পড়লেই তোর হয়ে যাবে। এবার যখন এমসিকিউ করবো তোকে একবার কিছু ওই, এই যে এখানে তো বড় নোট আছে, এটা তোর বইয়ের নোট, এই নোটটা না দেখতে পারলেও অ্যাটলিস্ট এই নোটটা একবার দেখে নিস, তারপর এমসিকিউ হয়ে যাবে। এই নোটটা একবার দেখে নিয়ে এমসিকিউ করে দেবো।